Good evening, everyone. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, গুড ইভিনিং। আসসালাম, গুড ইভিনিং। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ স্যার, কেমন আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম, এই তো ভালো আছেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। First of all, thanks for joining my session. Today, I'll be discussing on IS 12. IS 12, taxation. This is very important for your exam purpose. And especially very interesting areas that covered by IS 12, that is deferred tax. Very often time question may be stated from deferred tax, right? Both in professional level as well as advanced level. আপনাদের deferred tax একটা এরিয়া আছে যেখান থেকে খুব frequently কোশ্চেন থাকে। Okay, but unfortunately your textbook does not discuss in very prolonged, I would say in very prolonged areas about IS 12. By the way, I'll give you a separate note sheet or separate study materials regarding IS 12. So let me kick off my session. IS 12. Can you see my screen? IS 12 taxation. Yes, sir. জি স্যার, দেখা যাচ্ছে। আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যারা সাইলেন্ট এনভায়রনমেন্টে আছেন আপনারা আনমিউট করে বিভিন্ন কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবেন, যে কোনো ইস্যুতে কথা বলতে পারবেন। বাট যদি আপনার এনভায়রনমেন্ট সাইলেন্ট না থাকে, অনলাইন ক্লাসের ক্ষেত্রে কিছু এটিকেট আছে, এগুলো আমরা অবশ্যই ফলো করব। সেই ক্ষেত্রে আপনার কোনো কোশ্চেন থাকলে আপনি চ্যাট বক্সে লিখে দিতে পারেন, আমি বেস্ট ট্রাই করবো সেগুলো রিপ্লাই করা। ওকে, IS 12 actually discussed both current tax and deferred tax. Current tax and deferred tax. Okay, so let us see. আমি একটা এক্সেল শিট নিব। এই এক্সেল শিটে আমরা বিভিন্ন একটা হোয়াইট বোর্ডের কাজ করবে। ওকে, ইটস জাস্ট ওয়ার্ক অ্যাজ এ হোয়াইট বোর্ড, সেটা অনলাইন সেশন। রিকগনিশন অফ কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি অ্যান্ড অ্যাসেট। আপনারা যদি একটা ব্যালেন্স শিট নেন, সেখানে দেখবেন যে প্রত্যেকটা কোম্পানিরই যারা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড প্রপার ফলো করে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করে, সেখানে কারেন্ট ট্যাক্স অ্যাসেট থাকে, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি থাকে। আবার আপনি ইনকাম স্টেটমেন্টে যদি যান, সেখানে দেখবেন কারেন্ট ট্যাক্স এক্সপেন্স থাকে, ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স থাকে, রাইট? আর ব্যালেন্স শিটে গেলে কারেন্ট ট্যাক্স অ্যাসেট, কারেন্ট ট্যাক্স লায়াবিলিটি অ্যান্ড ডেফার্ড ট্যাক্স অ্যাসেট অর লায়াবিলিটি যে কোনো একটা থাকতে পারে। তা এই আইটেমগুলো কিভাবে আসে আমরা ডিটেলস আলোচনা করবো আজকে। আর IS 12 এর মেজর ডিসকাশনই থাকবে হচ্ছে হলো ডেফার্ড ট্যাক্স নিয়ে, অলমোস্ট মোর দ্যান 90%, রাইট? ওকে, ফার্স্ট লেট মি ডিসকাস অ্যাবাউট কারেন্ট ট্যাক্স অ্যান্ড ডেফার্ড ট্যাক্স। ফর এক্সাম্পল, কোন একটা ট্যাক্স এক্সপেন্স বা ইনকার হয়েছে, সেই এক্সপেন্স বা ইনকামটা যদি ইনকাম স্টেটমেন্টের বা কোন একটা আইটেমের সাথে ট্যাক্স আছে, যেটার সাথে সেটা হতে পারে এক্সপেন্স অর ইনকাম অথবা ইকুইটির পার্ট, ওইটার সাথে যে ট্যাক্স থাকবে, ওই এক্সপেন্স বা ইনকাম যেখানে পার্ক করবে, ট্যাক্সটাও সেখানে পার্ক করবে। যেমন আপনারা জানেন যে ইনকাম স্টেটমেন্টের দুইটা পার্ট থাকে, তাই না? নেট প্রফিট বের করার পরেও আরো কিছু আইটেম আছে যেগুলোকে আমরা আদার কম্প্রিহেনসিভ ইনকাম বলি, OCI। ইনকাম স্টেটমেন্ট বের করলেন, ইনকাম স্টেটমেন্টের নেট প্রফিট বের করলেন, এখানে রেভিনিউ থাকে, রেভিনিউ থেকে সিওজি বাদ দিচ্ছেন, গ্রস প্রফিট বের করতেছেন, আদার এক্সপেন্স বের দিচ্ছেন, এবার আদার ইনকাম থাকলে সেটা অ্যাডজাস্ট করতেছেন, এইভাবে করে প্রফিট বিফোর ট্যাক্স বের করছেন, এরপরে নেট প্রফিট, তারপর আদার কম্প্রিহেনসিভ ইনকাম আইটেম থাকে, কারেক্ট? এরপরে
আদার কম্প্রিহেনসিভ ইনকাম আইটেমগুলা অ্যাডজাস্ট করার পরে আপনি টোটাল কম্প্রিহেনসিভ ইনকাম পান, রাইট? এখন যদি কোনো ট্যাক্সের ইনকাম বা এক্সপেন্স নেট প্রফিটে হিট পড়ে, ওই ইনকাম বা এক্সপেন্সের সাথে যে ট্যাক্স থাকবে ওই ট্যাক্সটাও নেট প্রফিটে হিট পড়বে। যদি কোনো ট্যাক্সের ইনকাম বা এক্সপেন্স ওসিআই তে হিট পড়ে, অর্থাৎ কোনো একটা ইনকাম ওসিআই তে গেছে ইনকাম স্টেটমেন্টের, তাহলে ওইটার সাথে যে ট্যাক্স থাকবে সেটাও ওসিআই তে হিট পড়বে। আমি কি বুঝাতে পেরেছি? স্যার আবার একটু রিপিট। স্যার যদি একটু পসিবল হয় একটা উদাহরণ দিন। ফার্স্ট অফ অল, ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ওসিআই, আদার কম্প্রিহেনসিভ ইনকাম? ইয়েস স্যার। এভরিওয়ান? ওকে, Yes, sir. থ্যাংক ইউ। একটা এক্সাম্পল বলেন তো আদার কম্প্রিহেনসিভ ইনকামের, জাস্ট গিভ মি এক্সাম্পল। ওয়েস্টেজ ম্যাটেরিয়াল সেলস। সরি, ওয়েস্টেজ ম্যাটেরিয়াল সেলস। wastage material sales? No, this is not the example of other comprehensive income. Unrealized স্যার gain সবার loss, কাছে মনে হয় স্যার exchange gain loss. স্যার সবার কাছে ব্যাপারটা মনে হয় স্যার ক্লিয়ার না স্যার, একটু আলোচনা করে দিলে রাইট, ভালো আমি হতো স্যার। বুঝতে পেরেছি, আমি এই জন্যই তো কোশ্চেন করলাম। Bank interest. নো, ব্যাংক ইন্টারেস্ট ইজ নট আদার কম্প্রিহেনসিভ ইনকাম। দেখেন, ফার্স্ট অফ অল আমি একটু বলি, আপনারা একটু পড়াশোনার বিষয়ে অত্যন্ত সিরিয়াস থাকবেন। কারণ কি, আপনারা যে সার্টিফিকেট লেভেলটা পাস করে আসছেন না, এটা টোটাল সিএ, আমি তো এগুলো নিয়ে অনেক স্টাডি করেছি, বা আমি নিজেও আপনাদের এই সিলেবাসে পড়ে পাস করেছি। টোটাল সিএর 5% যদি বলেন, 5% না, একটু বাড়ায় বলবো 10% হয়তো সার্টিফিকেট লেভেল। সার্টিফিকেট লেভেলে যে অ্যাকাউন্টিং পড়ছেন, এটা 10 টাইমস, আমি বলবো তার থেকে, মানে 10 টাইমস পড়াশোনা হচ্ছিল প্রফেশনাল লেভেল। প্রফেশনাল লেভেল যদি আপনি পাস করে যান, আপনার জন্য অ্যাডভান্স লেভেলও আটকাতে পারবে না কেউ, কারণ ওটা হলো ইন্টিগ্রেশন। প্রফেশনাল লেভেল যদি আপনার খুব স্ট্রং থাকে, আপনি অ্যাডভান্স লেভেল খুব দ্রুত পাস করে যাবেন। সুতরাং প্রতিটা জিনিসই আমরা টিচারের ইনস্ট্রাকশন ফলো করব এবং শিখার বিষয়ে খুবই অ্যাক্টিভ থাকবো। ওকে, তো এখানে অনেকেই হয়তো আদার কম্প্রিহেনসিভ ইনকাম কি এটা জানেন, আবার অনেকেই জানেন না, আমি এই জন্য এক্সপ্লেন করি। আদার কম্প্রিহেনসিভ ইনকাম, রাইট? ইনকাম স্টেটমেন্টে নেট প্রফিট বের করছেন, এতটুকু তো জানেন নেট প্রফিট বের করতে কোন কোন আইটেম থাকে। জি স্যার। নেট প্রফিট বের করছেন, নেট প্রফিট একটা অ্যামাউন্ট বেরোয়েছে। এরপর আদার কম্প্রিহেনসিভ ইনকাম কিছু আইটেম আছে, সেইগুলো আপনি এখানে দিবেন, যেমন রিভ্যালুয়েশন, গেইন অর লস, অ্যাসেট রিভ্যালুয়েশন গেইন। অ্যাসেট রিভ্যালুয়েশন গেইন এটা একটা ওসিআই আইটেম। যেমন একটা প্রপার্টি, সেটা ল্যান্ড হতে পারে, আপনার কোম্পানি কিনেছিল 100 মিলিয়ন টাকা দিয়ে, এটা 10 কোটি টাকা দেয় আর 10 বছর আগে কিনছে, বাট এটার ফেয়ার ভ্যালু হয়ে গেছে এখন 30 কোটি টাকা, 300 মিলিয়ন হয়ে গেছে। এখন আপনার কোম্পানি সিদ্ধান্ত নিল যে সে অ্যাসেটের কস্ট মডেলে থাকবে না, সে রিভ্যালুয়েশন মডেলে যাবে। এটা যখন IAS 16 আপনারা পড়বেন তখন আরো ভালো জানবেন। আর IAS 16 আমার মনে হয় আপনারা সার্টিফিকেট লেভেলেও অবশ্যই পড়ছেন, কারণ সার্টিফিকেট লেভেলের সিলেবাসে আছে IAS 16। তা সেখানে রিভ্যালুয়েশনের বিষয়টা নাই, বাট সার্টিফিকেট লেভেলে আমরা শিখাই, প্রত্যেকটা টিচারই আমি আমার মনে হয় শিখাই যে রিভ্যালুয়েশন, IAS 16 রিভ্যালুয়েশন গেইন লস হলে কিভাবে জার্নাল এন্ট্রি দিতে হয়। এখন দেখেন, এই যে 10 কোটি টাকার একটা অ্যাসেট আপনি 30 কোটি টাকায় ফেয়ার ভ্যালুতে দেখাবেন, এটাকে বলা হয়েছিল রিভ্যালুয়েশন মডেলে চলে গেলেন। তাহলে আপনার অ্যাসেটের ভ্যালুটা কি 20 কোটি টাকা বেশি দেখাচ্ছেন। তাহলে অ্যাসেট আপনি ডেবিট করলেন 20 কোটি টাকা, তাহলে ক্রেডিট কিছু একটা করতে হবে, তাহলে অবশ্যই সেটা একটা ইনকাম হবে। রিভ্যালুয়েশন রিজার্ভ, রাইট, অ্যাবসলিউটলি আন্ডারস্টুড। রিভ্যালুয়েশন রিজার্ভ আমি ক্রেডিট করব। তাহলে এই যে রিভ্যালুয়েশন রিজার্ভটা, এটা হচ্ছে আপনার একটা ইনকাম, বাট এই ইনকামটা এই মুহূর্তে কিন্তু আপনি পাচ্ছেন না। যদি আপনি ওই অ্যাসেটটা সেল করে দেন তাহলে আপনার হবে, রাইট? এখন একজন বললেন যে স্যার আদার কম্প্রিহেনসিভ ইনকাম হচ্ছে হলো আনরিয়েলাইজড যেগুলা। নো, দিস ইজ নট কারেক্ট। এটা আনরিয়েলাইজ থাকলে আপনি যে আদার কম্প্রিহেনসিভ ইনকামে নেবেন সেরকম না, রাইট? ধরেন একটা সেল করছেন, একটা এই
শেয়ার কিনছে, আপনার কোম্পানি একটা শেয়ার কিনছে। এখন কোম্পানির উদ্দেশ্য ছিল ওই শেয়ারটা শর্ট টার্মে সেল করে দেয়া, সেল করে দিয়ে সে গেইন করবে। 1st অফ ডিসেম্বরে কোম্পানি কিনছে শেয়ার, 1 মাস হয়ে গেছে, 31 ডিসেম্বর আসছে, এখনো সেল করেনি। 10 টাকা করে শেয়ার কিনছিল, এখন এটার ভ্যালু হয়ে গেছে 12 টাকা, 2 টাকা গেইন। বাট তার কোম্পানির ইন্টেনশন হচ্ছিল শর্ট টার্মে সেল করে দেবে, তাই এটাও তো আনরিয়েলাইজড গেইন, তাই না? 2 টাকা। এটা কি ওসিআইতে যাবে? হোয়াট ডু থিঙ্ক? নো, দিস ইজ নট পার্কড ইন ওসিআই। এটা ওসিআইতে যাবে না। এটা কোথায় যাবে? এটা পিএনএল এ যাবে। আনরিয়েলাইজড হলে যে এটা আদার কম্প্রিহেনসিভ ইনকামে যাবে সেটা না। এটার জন্য আপনার পার্টিকুলার স্ট্যান্ডার্ড গুলো আপনাকে জানতে হবে, যে কোন স্ট্যান্ডার্ডের সাথে আদার কম্প্রিহেনসিভ ইনকাম আছে। যেমন আমি একটু আগে একটা এক্সাম্পল দিয়েছি, সেটা হচ্ছে হলো অ্যাসেট রিভ্যালুয়েশন। দিস রিলেটেড টু আইএস 16। তাহলে আইএস 16 যে অ্যাসেট রিভ্যালুয়েশন হচ্ছে, সেই রিভ্যালুয়েশন রিজার্ভটা যে বছরে রিভ্যালুয়েশন করবেন, আমি আবারও বলছি, যে বছরে রিভ্যালুয়েশন করবেন সেই বছরের আদার কম্প্রিহেনসিভ ইনকামে যাবে। ক্লিয়ার? স্যার জি স্যার, ক্লিয়ার। ক্লিয়ার। আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, শিওর। স্যার এটা যখন আপওয়ার্ড হবে তখন তো আমার গেইন হবে, যখন আমার ডাউনওয়ার্ড হবে তখন তো লস হবে, তখন সেক্ষেত্রে কি সেটা সেটা ওসিআই অ্যাডজাস্ট রিভ্যালুয়েশন হবে? লস না, সেটা হচ্ছে হলো ইম্পেয়ারমেন্ট। ইম্পেয়ারমেন্ট সবসময় পিএনএল এ যাবে। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার, থ্যাংক ইউ। ইম্পেয়ারমেন্ট যদি এরকম হয়, আগে আগে আপনার রিভ্যালুয়েশন রিজার্ভ আছে, তাহলে ওই রিভ্যালুয়েশন রিজার্ভে চার্জ হবে। আর যদি আগে রিভ্যালুয়েশন রিজার্ভ না থাকে, তাহলে এটা এক্সপেন্স হিসাবে, ইম্পেয়ারমেন্ট এক্সপেন্স হিসাবে পিএনএল এ যাবে। ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার। ওকে, মোস্ট ওয়েলকাম। তাহলে দেখেন, এই যে অ্যাসেট রিভ্যালুয়েশন সারপ্লাস, এটা আমি কোথায় পার্ক করতেছি? ওসিআই তে পার্ক করতেছি। এখন আসেন, আপনারা স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটি করেন, তাই না? সেখানে কি কি আইটেম থাকে? শেয়ার ক্যাপিটাল, রিটেন আর্নিংস, আর কি থাকতে পারে? আর এই যে রিজার্ভ থাকবে। রাইট, এইবার বুঝতে পেরেছেন। তাহলে সেখানেও রিজার্ভ থাকবে। তাহলে এই রিভ্যালুয়েশন রিজার্ভটা যে বছরে আপনি এই রিভ্যালুয়েশন করতেছেন, এই যে 10 কোটি থেকে আমি 30 কোটিতে চলে গেলাম, এই 20 কোটি টাকা ওই রিভ্যালুয়েশন রিজার্ভের সাথে অ্যাড হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। এবং স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটির প্রত্যেকটা আইটেম আবার ব্যালেন্স শিটের ইকুইটির ভিতর যায়, এটা তো জানেন, তাই না? শেয়ার ক্যাপিটাল হোক, রিটেন আর্নিংস হোক, কারণ এগুলো জি সব স্যার, ইকুইটির পার্ট। স্যার জি তাহলে স্যার। দেখেন, আপনি একটা জিনিস একবার রিভ্যালুয়েশন করতেছেন, কিন্তু এটা 3 জায়গা যাচ্ছে। যে বছরে আপনি রিভ্যালুয়েশনটা করতেছেন, ওই বছরে ওসিআই তে যাচ্ছে, ইনকাম স্টেটমেন্টের স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে ওসিআই এর সাথে অ্যাড হচ্ছে, আবার ওই জিনিসটা ব্যালেন্স শিটে ইকুইটির ভিতর যাচ্ছে। ক্লিয়ার? এর পরের বছর কিন্তু আর 3 জায়গায় যাচ্ছে না, এর পরের বছর। কারণ এই যে রিভ্যালুয়েশন, যে সারপ্লাসটা অ্যাড করলেন না ওসিআই তে, যদি পরের বছর আবার ওই অ্যাসেট রিভ্যালুয়েশন করেন, আবার যদি সারপ্লাস ক্রিয়েট হয়, তাহলে আবার অ্যাড হবে, তাহলে আবার আবার এখানে আসবে, এই যে এই পিএনএল এ আসবে। নহলে এটা জাস্ট ক্যারি ফরওয়ার্ড হবে। ওকে, স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে ক্যারি ফরওয়ার্ড হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। এটা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে হলো এটা, যে যদি কোনো ইনকাম বা এক্সপেন্স ওসিআই তে যায়, ওই ইনকাম বা এক্সপেন্সের সাথে যে ট্যাক্স থাকবে, সেটাও ওসিআই তে রিপোর্ট হবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। অনুরূপভাবে কোনো ইনকাম বা এক্সপেন্স যদি সরাসরি ইকুইটিতে যায়, অর্থাৎ পিএনএল এর কোথাও যায়নি, সেটা ওসিআই পার্টেও না, সরাসরি আপনার স্টেটমেন্ট অফ চেঞ্জ ইন ইকুইটিতে রিপোর্ট হয়েছে, তাহলে ওইটার সাথে যে ট্যাক্স থাকবে সেটাও কিন্তু ইকুইটিতে রিপোর্ট হবে। ক্লিয়ার? একটা এক্সাম্পল দিলে স্যার সরাসরি কোন এটা একটা ইনকাম এক্সাম্পল দিলে ভালো হতো। অবশ্যই অবশ্যই এক্সাম্পল দেবো। যেমন ফর এক্সাম্পল, আপনার কোম্পানি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছে 2023 সালের জন্য, রাইট? 23 ডিসেম্বরের জন্য। এখন অডিটর দেখলো যে 2022 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আন্ডারস্টেটেড আছে। কিভাবে? রেভিনিউ আন্ডারস্টেটেড হয়েছে, রেভিনিউতে এরর্স ছিল। এখন এটা রেকটিফাই করতে হলে আপনাকে কি করতে হবে? রেভিনিউতে অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তাহলে রেভিনিউতে অ্যাডজাস্টমেন্ট দিলে রেভিনিউর সাথে তো ট্যাক্সও জড়িত থাকে। তাহলে গত বছর
কি করা হয়েছে, রেভিনিউ আন্ডারস্টেটেড করা হয়েছে, নেট প্রফিটও কম হয়েছে। তাহলে এটা যদি অ্যাডজাস্টমেন্ট দিতে হয়, আপনার রিটেন আর্নিংস অ্যাডজাস্টমেন্ট দিতে হবে, তাই না? জি স্যার। এররটা রিটেন আর্নিংস অ্যাডজাস্টমেন্ট দিতে হবে। তাহলে এর সাথে তো ট্যাক্সও আছে, সেই ট্যাক্সটাও কোথায় যাবে? রিটেন আর্নিংসে সরাসরি যাবে, তাই না? ক্লিয়ার? তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য এক্সাম্পল অফ হাউ দ্য ট্যাক্স শুড বি পার্কড ডিরেক্টলি ইন ইকুইটি। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। তো ট্যাক্সটা কি ডেফার্ড ট্যাক্সে যাবে? ট্যাক্সটা ডেফার্ড ট্যাক্সে যাবে না। আমি কিন্তু ডেফার্ড ট্যাক্সের বিষয়টা নিয়ে আসিনি, আমি কারেন্ট ট্যাক্সের বিষয়টা বলছি। যে একটা ট্যাক্স, আচ্ছা মানে সেটা ডেফার্ড হোক, ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স হোক, কারেন্ট ট্যাক্স এক্সপেন্স হোক, সেটা যদি পিএনএল এর নেট প্রফিটে হিট পড়ে, তাহলে জি সরি, কোনো একটা ইনকাম যদি পিএনএল এর ইনকাম বা এক্সপেন্স যদি পিএনএল এর নেট প্রফিটে হিট পড়ে, ওইটার সাথে যে ট্যাক্স থাকবে সেটাও পিএনএল এর নেট প্রফিটে হিট পড়বে। যদি সেটা ওসিআই তে যায়, ওইটার সাথে যে ট্যাক্স থাকবে সেটাও ওসিআই তে যাবে। যদি সেটা ডিরেক্টলি ইকুইটিতে যায়, কোনো ইনকাম বা এক্সপেন্স, তাহলে ওইটার সাথে যে ট্যাক্স থাকবে সেটাও ডিরেক্টলি ইকুইটিতে যাবে। ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। নো ওয়ারিস। আমি আপনাদের যেগুলো বলছি এগুলোর আমি নোট শিটও আপনাদেরকে দিয়ে দিব। আপনাদের বইতে যথেষ্ট পরিমাণ এই ধরনের আলোচনা নাই, দ্যাটস ওয়াই আমি একটা নোটশিট তৈরি করেছি, আপনাদেরকে দিয়ে দিব। আপনারা পড়লে আর অনেক সুন্দর ক্লিয়ার হয়ে যাবেন। হ্যাঁ, এই নোটসেটটা কোথায় পাবো? নোটশিটটা তো আমি দিব আপনাদেরকে। কোথায়? মানে আমি বলে ঠিক পাচ্ছি না, কোথায় পাবো এটা? আমি বুঝলাম না, আমি তো আপনাদের দিইনি, না দিলে পাবেন কিভাবে আপনি? ভাইয়া স্যার ক্লাস শেষে দিয়ে দেবে। মানে উনি কি কিছু বোঝে নাই মনে হয়, আমি তো ক্লাস শেষে দিয়ে দিব। আমি না দিয়ে, আমি তো ফার্স্ট ক্লাস। মেলে পাবো নাকি গ্রুপে পাবো সেটাই জিজ্ঞেস। এটা তো আমার কাছে জিজ্ঞাসা করবেন না, আপনাদের কি কোনো একটা হয়নি? আপনি আমি আই থিংক এটা আপনাদের ফার্স্ট ক্লাস না, এর আগে তো ক্লাস হয়েছে, তাই না? জি স্যার। স্যার জি স্যার। হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে আমাদের, ওই ক্যাপ্টেন ভাইয়া ওইটা দিয়ে দিলেই হবে, হোয়াটসঅ্যাপ গ্রুপে রাইট, স্যার রাইট, রাইট। ক্লাস শেষ। আপনাদের এখানে ক্লাস ক্যাপ্টেন আছেন, ক্লাস ক্যাপ্টেন একটু রেইজ ইউর হ্যান্ড প্লিজ। ক্লাস ক্যাপ্টেন, হোস্ট এন্ড কো হোস্ট, আই থিংক ক্লাস ক্যাপ্টেন। যারা ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে, ক্লাস রিপ্রেজেন্টেটিভ আছে, তাদের দায়িত্ব হচ্ছে হলো এই ম্যাটেরিয়াল গুলো ডিসপার্স করে দেয়া। যদিও আমি এখানে আমার আইসিবি থেকে যে মেইলটা আসছে, এই মেইলে সবাই আপনারা আছেন, এখানে ক্লাসে যারা আছে সবাই আছে আমি আই থিংক, এবং ওই মেইলে আমি যদি স্টাডি ম্যাটেরিয়ালসটা দিয়ে দিই, সবাই পেয়ে যাবেন। ওকে, জি স্যার, ওইখানে রিপ্লাই করে দিলে স্যার সবাই Right, পেয়ে যাবে। right, right. আমাদের গ্রুপে শেয়ার এখন করে যদি দিয়ে দেওয়া যদি হবে। আপনাদের কারোর ইমেল অ্যাড্রেস ভুল হয়, ভুল দেওয়া থাকে, তাহলে তো আপনারা পাবেন না। স্যার ওই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিবে, তো তো ওইটা আচ্ছা, প্রবলেম হবে না হোয়াটসঅ্যাপ স্যার। গ্রুপে আপনার ক্লাস রিপ্রেজেন্টেটিভ শেয়ার করে দেবে। ওকে, থ্যাংক ইউ। জি স্যার, মেইলে ওকে দিয়ে স্যার। দিন, তাহলে পরে রাইট, করে দিই। রাইট, রাইট, রাইট। ওকে, থ্যাংক ইউ। এখন দেখেন, যে জিনিস আলোচনা করেছিলাম, রিকগনিশন অফ কারেন্ট ট্যাক্স। কোন একটা কারেন্ট ট্যাক্স যদি পিএনএল এ হিট পড়ে, মানে কোন একটা ইনকাম বা এক্সপেন্স পিএনএল এ হিট পড়ে, তাহলে কারেন্ট ট্যাক্সও পিএনএল এ হিট পড়বে। ওসিআই তে হিট পড়লে কারেন্ট ট্যাক্সও ওসিআই তে যাবে। ইকুইটিতে হিট পড়লে কারেন্ট ট্যাক্সও ইকুইটিতে যাবে। So that's all for current tax. So let us discuss about deferred tax. What is deferred tax? Deferred tax কেন, বা এই টার্মটা কি? ফার্স্টে তো মানে you need to understand the term of deferred tax. Before discussing the term of deferred tax, I would like to recall your certificate level taxation course. Certificate level taxation course আপনারা কোম্পানি অ্যাসেসমেন্ট করছেন, তাই না? আই থিংক ট্যাক্সেশন স্যার। কোর্স সবাই পাস করে আসছেন এখানে, নাহলে জি স্যার। জি স্যার। সবাই পাস করে আসছেন। জি স্যার। আর এটা এক্সামশনও দেওয়া হয় না, আমি যতদূর জানি। আপনারা অনেকে এক্সামশন পান, বাট এই সাবজেক্টটা কেউ এক্সামশন দেওয়া হয় না। আচ্ছা, সেখানে কোম্পানি অ্যাসেসমেন্ট যখন করেছেন, তখন আপনারা দেখছেন যে কোম্পানির নেট প্রফিট নিয়ে শুরু করা হয়, তাই না? অ্যাসেসমেন্টটা কোম্পানির নেট প্রফিট নিয়ে শুরু করা হয়, এরপরে Yes, sir. ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স গুলা অ্যাড করা হয়, তাই না? জি স্যার। আবার কিছু এক্সপেন্স বা ইনকাম আছে যেগুলো ইনঅ্যাডমিসেবল, এখন মানে ইনঅ্যাডমিসেবল না ঠিক, ওগুলো মানে কোনো এখন এক্সপেন্স বা ইনকাম না।
ফার্দার কোন একটা পিরিয়ড এক্সপেন্স বা ইনকাম, ওইগুলোও অ্যাডজাস্ট করা হয়, তাই না? কারণ জি স্যার ট্যাক্সটা তো, ট্যাক্সের যে ইনকাম এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ হাইব্রিড বেসিস, আমি বলবো কিছু ক্যাশ বেসিস কিছু অ্যাক্রুয়াল বেসিস, এটা একটা হাইব্রিড বেসিস। কিন্তু অ্যাকাউন্টিং তো পুরো অ্যাক্রুয়াল বেসিস, অ্যাকাউন্টিংটা করা হয় অ্যাক্রুয়াল বেসিসে, মানে আইএফআরএস যে প্রফিট এটা হলো অ্যাক্রুয়াল বেসিসে বের করছেন। আর ট্যাক্সের যে প্রফিটটা এইটা এই অ্যাকাউন্টিং প্রফিটের সাথে ইনঅ্যাডমিসেবল এক্সপেন্স আপনি সব ই করছেন, অ্যাড ব্যাক করছেন। আবার কিছু ক্যালকুলেশন আছে যেগুলা ট্যাক্সের একরকম আসে আর অ্যাকাউন্টিং এর আর একরকম আসে, তাই না? যেমন ডেপ্রিসিয়েশন, তা ওইগুলো একবার অ্যাড করছেন আবার বাদ দিয়েছেন, এইভাবে করে ট্যাক্সেরটা বাদ দিয়েছেন আর অ্যাকাউন্টিং এরটা অ্যাড করছেন। তা এই যে এইগুলা অ্যাডজাস্ট করার পরে অ্যাকাউন্টিং এই ট্যাক্স প্রফিট বের। ইজ ইট কারেক্ট? জি স্যার। এইটা আপনারা সবাই জানেন, তাহলে এতটুকু জানলেই হবে, যেটা সবাই জানেন কারণ এটাই প্র্যাকটিস আপনারা করে আসছেন। এখন আসেন, এখানে দুই ধরনের আইটেমের কারণে ডিফারেন্স আসে, অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স প্রফিট। নাহলে তো সেম হওয়ার কথা ছিল, তাই না? অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স প্রফিট সেম হওয়ার কথা ছিল, কিন্তু দুই ধরনের আইটেমের জন্য অ্যাকাউন্টিং প্রফিট আর ট্যাক্স প্রফিটের ভিতর পার্থক্য ক্রিয়েট হয়। এই আইটেমগুলোকে দুইটা ভাগে ভাগ করছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড IAS 12। একটা হলো টেম্পোরারি ডিফারেন্স আর একটা হলো পার্মানেন্ট ডিফারেন্স আইটেম। তাহলে টেম্পোরারি ডিফারেন্স আইটেম আছে আর পার্মানেন্ট ডিফারেন্স আইটেম আছে। পার্মানেন্ট ডিফারেন্সটা হলো অ্যাকাউন্টিং একটা এক্সপেন্সকে এক্সপেন্স বলতেছে, ট্যাক্স ওটাকে জীবনে কখনোই এক্সপেন্স বলবে না, মানে ওটা কখনোই অ্যাডমিসেবল না, এটা ইনঅ্যাডমিসেবল সারা জীবন থাকবে, এবং এটা কখনোই এক্সপেন্স হিসাবে ট্যাক্স কনসিডার করবে না, কোনো ফর্মেই করবে না। দিস ইজ কল্ড পার্মানেন্ট ডিফারেন্স আইটেম, রাইট? পার্মানেন্ট ডিফারেন্স আইটেম। এখন লেট আস ডিসকাস অ্যাবাউট টেম্পোরারি ডিফারেন্স। টেম্পোরারি ডিফারেন্সটা কি? অ্যাকাউন্টিং একটা এক্সপেন্সকে 2023 সালে সে এক্সপেন্স হিসাবে রিকগনিশন করতেছে আইএফআরএস অনুযায়ী, কিন্তু ট্যাক্স বলতেছে যে না, এই এক্সপেন্সের জন্য তুমি যখন টাকা পেমেন্ট করবা তখন এটাকে এক্সপেন্স আমি বলবো। কিন্তু অ্যাকাউন্টিং বলছে না, এক্সপেন্সের টাইম হয়ে গেছে, এটা এক্সপেন্স হিসাবে আমি দেখাই দেবো, রাইট? আইএফআরএস বলছে যেহেতু অ্যাক্রুয়াল বেসিসে। ট্যাক্স বলছে না, তুমি যখন টাকাটা পেমেন্ট করবা তখন এটাকে এক্সপেন্স হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এটা একটা টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করতেছে না? কারণ কোনো একটা সময় তো এক্সপেন্সের জন্য টাকা পেমেন্ট করতে হবে। ক্লিয়ার? জি স্যার জি স্যার। জি স্যার ভেরি সিম্পল, ক্লিয়ার। আবার কোনো একটা ইনকাম অ্যাকাউন্টিং বলতেছে যে ওকে, এটা ইনকাম হিসেবে রিকগনিশন হয়ে যাবে, এটা কখন টাকা পাবে এটার উপর ডিপেন্ড করবে না, এটা ইনকাম এখনই, রাইট? এখনই এটা ইনকাম। কিন্তু ট্যাক্স বলতেছে যে না, এটা যখন টাকা রিসিভ করবে তখন এটা ইনকাম। তাহলে এটাও কি টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করতেছে না? জি স্যার। ডেফিনেটলি। আবার আরো কয়েকটা এক্সাম্পল দিই। ধরেন অ্যাকাউন্টিং বলতেছে যে তুমি টাকা পেয়ে গেছো এখন, কিন্তু এটা এখন তোমার রেভিনিউ না, তুমি অ্যাডভান্স হিসেবে পেয়েছো। কারণ তুমি পারফরমেন্স অব্লিগেশন, রেভিনিউ রিকগনিশনের যে ক্রাইটেরিয়া আছে, পারফরমেন্স অব্লিগেশনও এখনো ফুলফিল করোনি বা পার্শিয়ালি করছো, তাহলে যতটুকু করছো সেটুকুর জন্য তুমি ইনকাম রিকগনাইজ করতে পারবা, যতটুকু করো নাই সেটুকুর জন্য ইনকাম রিকগনিশন করতে পারবা না। কিন্তু ট্যাক্স বলতেছে না, তুমি টাকা পেয়ে গেছো, এটা পুরোটাই তোমার ইনকাম। অ্যাকাউন্টিং বলছে না, তুমি অর্ধেক ইনকাম বা যতটুকু পারফরমেন্স অব্লিগেশন কমপ্লিট করছো সেতটুকু ইনকাম হিসেবে দেখাতে পারো, বাকি বাদ বাকিটা ডিফার্ড করতে হবে তোমার। ট্যাক্স বলছে না, তুমি পুরোটা ইনকাম হয়ে গেছে। তাহলে এইটাও টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করছে। জি ক্লিয়ার? স্যার। তাহলে স্যার দেখেন, এগুলা স্যার আমি বলছিলাম কি একটা এক্সাম্পল দিয়ে দিয়ে করাইলেও আমাদের জন্য ভালো হতো আর সব কি। এক্সাম্পল দিয়ে দিয়ে করাবো ভাই, আপনি এত টেনশন করেন না। আপনাদের জি স্যার। শুরু জি করছি কেবল, এটা পুরো আপনাদেরকে ওই লেভেলে নিয়ে যাওয়া হবে, একেবারে সিম্পল ডিসকাশনের থেকে আস্তে 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 কমপ্লেক্স গুলা আপনার বিভিন্ন ফর্মুলার মাধ্যমে বা আপনার ইলাস্ট্রেশনের মাধ্যমে দেখানো হবে। এরপর আমরা এক্সাম স্ট্যান্ডার্ড কোশ্চেন সলভ করবো যেগুলো এক্সামে আসছে। ওকে, নো জি স্যার, ওয়ারিজ। থ্যাংক ইউ স্যার। জি স্যার। ওকে, কিপ উইথ মি। তাহলে দেখেন, তাহলে ডেফার্ড ট্যাক্স কেন ক্রিয়েট হবে? এই যে আমরা শিখলাম পার্মানেন্ট ডিফারেন্স কি, টেম্পোরারি ডিফারেন্স কি। ডেফার্ড ট্যাক্স অনলি শুধুমাত্র এই টেম্পোরারি ডিফারেন্সের কারণে ক্রিয়েট হবে। ইফ there is temporary difference, there is deferred tax.
ইফ দ্যার ইজ নো টেম্পোরারি ডিফারেন্স, নো ডেফার্ড ট্যাক্স। তাহলে ডেফার্ড ট্যাক্সটা ক্রিয়েট হবে শুধুমাত্র যেখানে টেম্পোরারি ডিফারেন্স থাকবে। টেম্পোরারি ডিফারেন্স আর অনেকগুলো আইটেমে থাকতে পারে, যেমন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টে আপনারা জানেন বাংলাদেশের ট্যাক্স ল অনুযায়ী থার্ড শিডিউলে যে ডিপ্রিসিয়েশন রেট আছে, আই ডোন্ট নো এখন এটা থার্ড শিডিউল আছে কিনা আমি জানি না, নতুন ট্যাক্স ল আসছে, থার্ড শিডিউলই আছে স্যার। থার্ড শিডিউলে আছে, রাইট? ওকে, আই এম নট ভেরি এক্সপার্ট অফ ট্যাক্সেশন, যাই হোক এখনো থার্ড শিডিউলে আছে। তাহলে থার্ড শিডিউলে যে রেট আছে ওই রেট অনুযায়ী, তাও কি ডিক্লাইনিং বা রিডিউসিং ব্যালেন্স মেথড অনুযায়ী কি ট্যাক্স ল আপনাকে ডিপ্রিসিয়েশন অ্যালাউ করে, রাইট? কিন্তু অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে কি হয়, কোম্পানির যে রেট থাকে, মোস্ট অফ দ্য কোম্পানি আই নো যে স্টেট লাইন ডিপ্রিসিয়েশন রেট ফলো করে। তাহলে দেখেন ট্যাক্স আর অ্যাকাউন্টিং এর অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট কখনো সমান হবে? না স্যার। কখনোই সমান হবে না। না স্যার। দুইটার ক্যারিং অ্যামাউন্ট দুই রকম হবে। বাট একটা অ্যাসেট যখন রিটার্ন করবে, মানে ফুলি ডেপ্রিসিয়েটেড হয়ে গেছে, তখন কিন্তু দুইটার ক্যারিং অ্যামাউন্টই সেম হবে, কারেক্ট? তাহলে জি চিন্তা স্যার। করে দেখেন তো, এই যে অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্টের যে ডিফারেন্স, এটা একটা টেম্পোরারি ডিফারেন্স না? জি স্যার। জি স্যার, এই তো সবাই বুঝতেছেন আস্তে আস্তে করে, সবাই এমনি সিম্পলি বুঝে যাবেন, এর পরের গুলো আমরা আস্তে আস্তে বুঝে যাবো। তাহলে এই যে ডেফার্ড ট্যাক্স, হোয়াট ইজ ডেফার্ড ট্যাক্স? ডেফার্ড ট্যাক্স ইজ ইনকার্ড ফ্রম টেম্পোরারি ডিফারেন্স। If there is any temporary difference, there is deferred tax. Deferred tax need to be calculated. Okay. So let us carry forward. Temporary difference, permanent difference already discussed. Temporary difference আমরা ডিসকাস করলাম। এখন আসেন ট্যাক্স বেস আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, এই টার্মগুলো আপনাদের কিন্তু সবসময় মনে রাখতে হবে। এই যে টেম্পোরারি ডিফারেন্স, পার্মানেন্ট ডিফারেন্স, ট্যাক্স বেস, অ্যাকাউন্টিং ক্যারিং, টেম্পোরারি ডিফারেন্স, পার্মানেন্ট ডিফারেন্স অলরেডি ডিসকাস। ট্যাক্স বেস কি? ট্যাক্স বেস হচ্ছে হলো ট্যাক্স যে নিয়ম কানুন দিয়ে দিছে, ট্যাক্স যে রেট দিয়ে দিয়েছে, ওই রেট অ্যাপ্লাই করে, ওই ফর্মুলা অ্যাপ্লাই করে, ওই নিয়ম কানুন আপনার ফলো করে যে অ্যাসেট বা লাইবিলিটির যে ক্যারিং অ্যামাউন্টটা বেরোবে, ওইটাকে বলা হয় হলো ট্যাক্স বেস। যেমন একটু আগে আমি একটা এক্সাম্পল দিলাম, থার্ড শিডিউল অনুযায়ী আপনার রিডিউসিং ব্যালেন্স মেথডে আপনাকে ডেপ্রিসিয়েশন চার্জ করে অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে। তাহলে অ্যাসেটের যে ক্যারিং অ্যামাউন্টটা বের করবেন থার্ড শিডিউল ফলো করে, দিস ইজ ট্যাক্স বেস। You understand it? So জি let's স্যার। হ্যাঁ বলেন প্লিজ। স্যার বুঝতে পারছি, ওইটাই বোঝানো হয়েছে আর কি স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আসলে অনেক স্টুডেন্ট তো, সবাই যদি একটা একটা করে কথা বলেন তাহলে কিন্তু ক্লাস শেষ হয়ে যাবে, বুঝছেন? একেবারে না বুঝলে তখন বলতে হবে। থ্যাংক ইউ। এবার আসেন অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। আমি দেখেন পাশে কিন্তু আইএফআরএস লিখছি আপনাদের বোঝানোর জন্য। এইসব ল্যাঙ্গুয়েজ এত সহজে সব বইতে লেখা থাকবে না, বাট ক্লাসটা করলে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কোন লেভেলে যাবে তখন বুঝতে পারবেন নিজেরাই। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট পাশে আইএফআরএস লেখা আছে, অর্থাৎ এখানে দেখেন আইএফআরএস ফলো করে, এবং কোম্পানি অনেক ক্ষেত্রে আইএফআরএস এন্টিটিকে বলছে যে কিছু চয়েস দিছে, সেই চয়েস অনুযায়ী আপনি করতে পারবেন। এই জন্য আমি বলবো যে আইএফআরএস এবং কোম্পানির পলিসি অনুযায়ী যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা অ্যাসেট বা লাইবিলিটির যে ক্যারিং অ্যামাউন্টটা বের করতেছেন, এটাকে বলা হয় অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। যেমন একটু আগে আমি বললাম যে কোম্পানিগুলো কি করে, স্টেট লাইন ডেপ্রিসিয়েশন ফলো করে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের ক্যারিং অ্যামাউন্ট বের করে। দিস ইজ কল্ড অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। এই প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট যদি আপনি থার্ড শিডিউল অনুযায়ী ডেপ্রিসিয়েশন রেট ফলো করে ক্যারিং অ্যামাউন্ট বের করেন, সেটা হলো ট্যাক্স বেস। তাহলে কি আমরা বুঝতে পেরেছি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কি আর ট্যাক্স বেস কি? জি স্যার। বেসিক আন্ডারস্ট্যান্ডিং ভেরি ইম্পর্টেন্ট। তাহলে টেম্পোরারি ডিফারেন্স কি বুঝছি আমরা, পার্মানেন্ট ডিফারেন্স কি, ট্যাক্স বেস কি, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কি। এইবার আসেন এখানে কি বলছে দেখেন, দেয়ার আর টু টাইপস অফ টেম্পোরারি ডিফারেন্স। এই টেম্পোরারি ডিফারেন্স আবার দুই ধরনের আছে, একটা হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আর একটা হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। তাহলে এখানে চারটা টার্ম আমরা পড়েছি, চারটা টার্মই আপনাদের কাছে ক্রিস্টাল ক্লিয়ার।
I understand. Among these, this temporary difference is divided into two types. One is taxable temporary difference and there is deductible temporary difference. There are formulas how to calculate taxable temporary difference, how to calculate deductible temporary difference, and the formula is very easy to understand. So let us see the formulas. Asset, তার আগে একটু বলে রাখি, deferred tax ক্যালকুলেট করা হয় হলো ব্যালেন্স শিট মেথড অনুযায়ী। একটা সময় ছিল, আজ থেকে প্রায় 1 decades or more than 1 decades ago, deferred tax ক্যালকুলেট করা হতো ইনকাম স্টেটমেন্ট মেথড অনুযায়ী। বাট কোনো একটা আইপিএস আপডেটের মাধ্যমে এটাকে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আইএসবি সাজেস্ট করছে যে আপনাকে ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করতে হবে ব্যালেন্স শিট মেথড অনুযায়ী, ইনকাম স্টেটমেন্ট মেথড ইজ নট অ্যালাউড। তাহলে আপনাকে যেতে হবে কি ব্যালেন্স শিট মেথড অনুযায়ী। ব্যালেন্স শিটে কি থাকে? অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে, রাইট, আর ইকুইটি থাকে। তাহলে মূলত ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট হয় অ্যাসেট আর লাইবিলিটি থেকে। তাহলে অ্যাসেট আর লাইবিলিটি এইগুলার ক্যারিং অ্যামাউন্ট আমরা চিন্তা করবো সবসময়। প্রত্যেকটা আইটেমের অ্যাসেট এবং লাইবিলিটি, এটা কি অ্যাসেট না লাইবিলিটি? কারেক্ট। এই অ্যাসেট বা লাইবিলিটির অ্যাকাউন্টিং এটাকে কত টাকা বলে আর ট্যাক্স কত টাকা বলে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। তো ফার্স্টে আমরা অ্যাসেটের ক্ষেত্রে আলোচনা করি। অ্যাসেটের ক্ষেত্রে কোনো একটা অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট যদি ট্যাক্স বেস অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ACA accounting carrying amount, if the accounting carrying amount is greater than tax base, কোনো একটা অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট যদি ট্যাক্স বেজের থেকে বেশি হয় তাহলে যে টেম্পোরারি ডিফারেন্সটা আসবে ওই টেম্পোরারি ডিফারেন্সের নাম হচ্ছে হলো ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। ক্লিয়ার? যেমন আমি একটা সিম্পল এক্সাম্পল দিই। ধরেন কোন একটা প্রপার্টির কস্ট ছিল 100 মিলিয়ন, কস্ট 100 মিলিয়ন ছিল। তা এখন ট্যাক্স বলছে যে এটার উপর 10% ডেপ্রিসিয়েশন অ্যালাউ, মানে রিডিউসিং ব্যালেন্স মেথড অনুযায়ী 10% ডেপ্রিসিয়েশন রেট হবে। তাহলে প্রথম বছর ফার্স্ট ইয়ার শেষে ট্যাক্স বেস কত দাঁড়াবে? 90 মিলিয়ন, তাই না? ফার্স্ট ইয়ার শেষে অ্যাকাউন্টিং বলছে যে এই অ্যাসেটটা 20 বছর ইউজ করো, এস্টিমেটেড লাইফ হলো 20 ইয়ার্স, 5% করে ডেপ্রিসিয়েশন। তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত হচ্ছে? 95 মিলিয়ন। সো লেট আস গো আওয়ার ফর্মুলা, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস। তাহলে এই যে 5 মিলিয়নের যে ডিফারেন্সটা আসলো, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান 5 মিলিয়ন, ট্যাক্স যে 5 মিলিয়ন যে বেশি হলো, এটার নাম কি টেম্পোরারি ডিফারেন্স হবে বলেন? What do you think? টেম্পোরারি ডিফারেন্স। রাইট, হ্যাঁ, Taxable temporary difference. রাইট, ওকে, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। তাহলে এই তো টেম্পোরারি ডিফারেন্স কিভাবে বের করতে হয় এটা আপনারা শিখে গেছেন। যদি অ্যাসেটের ক্ষেত্রে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস তাহলে আমার সেটা ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হবে, এবং এই ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের সাথে ট্যাক্স রেট মাল্টিপ্লাই করলে আপনি পাবেন কি? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ভেরি সিম্পল। তাহলে এই যে ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হলো 5 মিলিয়ন, আমি ধরে নিলাম কোম্পানির ট্যাক্স রেট হলো 25%, তাহলে 1.25 মিলিয়ন বেরোলো। এই 1.25 মিলিয়ন হবে কি? ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি। Clear? The deferred tax expense debit, deferred tax liability credit. জি স্যার। বুঝতে পেরেছেন তাই না? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।
এখন আসেন, কোন একজন কোশ্চেন করছে, ক্যান এনিওয়ান গিভ মি ইয়ার কন্ট্যাক্ট নাম্বার? ওকে, আপনার কালেক্ট করে নেন। ওকে, স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার। মিস্টার হুমায়ুন কবির, প্লিজ। জি স্যার। স্যার আমার কোশ্চেনটা হচ্ছে যে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, মানে Right. এটা তো একটা ফর্মুলা স্যার। এটা কেন ক্যারিং অ্যামাউন্ট বেশি হলে আমার লাইবিলিটি অ্যারাইজ হবে কেন? ক্যারিং অ্যামাউন্ট বেশি হলে কেন লাইবিলিটি অ্যারাইজ হবে? সুন্দর কোশ্চেন, রাইট? আচ্ছা, আপনি অ্যাকাউন্টিং এ হিসাব করছেন যে ডেপ্রিসিয়েশন হলো প্রথম বছরে 5 মিলিয়ন, রাইট? অ্যাকাউন্টিং এ হিসাব করছেন, ভালো করে একটু দেখেন। অ্যাকাউন্টিং এ হিসাব করে রাখছেন যে 5 মিলিয়ন হচ্ছে আপনার ডেপ্রিসিয়েশন। তাহলে প্রফিট কত হবে? আমি ধরে নিলাম প্রফিট বেরোছে হলো অ্যাকাউন্টিং অনুযায়ী, ধরে নিলাম 100 মিলিয়ন। 100 মিলিয়ন হলো অ্যাকাউন্টিং অনুযায়ী প্রফিট বেরোছে। তাহলে এই পার্টিকুলার কেসের শুধুমাত্র এই একটা যদি টেম্পোরারি ডিফারেন্স কনসিডার করেন, তাহলে ট্যাক্স অনুযায়ী এই প্রফিটটা কত বেরোচ্ছে? টেল মি, ট্যাক্স অনুযায়ী কত বেরোচ্ছে? অফকোর্স 5 মিলিয়ন কম, 95 মিলিয়ন। 95 মিলিয়ন। এখন 95 মিলিয়নের উপর আপনি ট্যাক্স দিচ্ছেন 25% করে। হোয়ারাজ অ্যাকাউন্টিং বলতেছে যে না, তোমার 100 মিলিয়ন আসছে, তোমার 100 মিলিয়নের উপর 25% হলে তোমার ট্যাক্স হওয়া উচিত হচ্ছিল 25 মিলিয়ন। হোয়ারাজ ট্যাক্স আপনি দিচ্ছেন কত উপর? 95 মিলিয়নের উপর। তাহলে ট্যাক্সটা কম দিলেন না? জি স্যার। ক্লিয়ার? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। এখন বুঝতে পারছেন তাই না? মানে জি স্যার। একেবারে আপনাকে একেবারে রুটে যায় বুঝাই দিলাম আপনাদের, মনে থাকে যেন। ওকে ওকে, এখন আসেন, let us discuss when accounting carrying amount is less than tax base. In case of asset, if the accounting carrying amount is less than tax base, you will get deductible temporary difference. এই যে উপরে আমরা পড়ছি taxable temporary difference আর deductible temporary difference। তাহলে যেখানে আমার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি ট্যাক্স বেস থেকে কম হয়, তাহলে আমি পাবো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, এবং এটার সাথে যদি আমি মাল্টিপ্লাই করি ট্যাক্স রেট, তাহলে আমার বেরোবে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ক্লিয়ার? তাহলে দেখেন, একটা হচ্ছে আর একটার ভাইস ভার্সা। তাহলে একটা মনে রাখলে আপনার অটোমেটিকলি আর একটা মনে থাকবে, তাই না? একটা মনে রাখলে আপনার অটোমেটিকলি আর একটা মনে থাকবে। তাহলে দেখেন, আমি ধরে নিলাম এখানে ট্যাক্স বেস হলো 90 মিলিয়ন, বাট অ্যাকাউন্টিং বলছে যে এটা এস্টিমেটেড লাইফ হলো 5 ইয়ার্স। তাহলে অ্যাকাউন্টিং অনুযায়ী এটার 80 মিলিয়ন হয়ে যাবে, বা এস্টিমেটেড লাইফ হলো whatever 15% ডেপ্রিসিয়েশন, এস্টিমেটেড লাইফ যাই হোক 15% ডেপ্রিসিয়েশন এস্টিমেটেড লাইফ মেথডে। তাহলে এখানে 85 মিলিয়ন হবে, কারেক্ট? ডিফারেন্স ইজ 5 মিলিয়ন। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট লেস দ্যান ট্যাক্স বেস হাউ মাচ? 5 মিলিয়ন। সো এটা তখন কি হবে? ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে, রাইট? জি স্যার। সরি, ক্লিয়ার? আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্সের আপনাকে কি দেবে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট দেবে। ক্লিয়ার? So is it very clear to you? এক্সপেন্সের জায়গায় এখানে ইনকাম হবে। এটা ভেরি ক্লিয়ার। ওকে, এখন আসেন, লেট আস ডিসকাস অ্যাবাউট লায়াবিলিটি। ইন কেস অফ লায়াবিলিটি, হাউ ডু ইউ ট্রিট ইউর deferred tax in case of liability? In case of liability, if the accounting carrying amount if the accounting carrying amount is less than tax base, then you will get taxable temporary difference. Accounting carrying amount is less than tax base, you will get taxable temporary difference, and taxable temporary difference always gives you deferred tax liability. And if you multiply the relevant tax rate, I would say relevant tax rate, right? This is not only tax rate, relevant tax rate.
কারণ এক একটা ইনকামের উপর এক এক ধরনের ট্যাক্স রেট অ্যাপ্লাই হয়, তাই না? সবসময় যে কোম্পানির ট্যাক্স রেট অ্যাপ্লাই হবে এরকম না কিন্তু। আপনারা যেহেতু কোম্পানি অ্যাসেসমেন্ট করছেন, আপনারা আমার থেকে ভালো জানেন জি স্যার। যে অনেক সময় কিছু ইনকাম থাকে পার্টিকুলার ওই ইনকামের জন্য আলাদা ট্যাক্স রেট থাকে। বলেন তো একটা এরকম। স্যার শেয়ার ডিভিডেন্ড এই তো ডিভিডেন্ডের কথা একজন বলছেন, রাইট? ক্যাপিটাল গেইন। ক্যাপিটাল গেইন, কারেক্ট। ওকে, এখন আসেন অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। ইফ দ্য ইন কেস অফ লাইবিলিটি, ইফ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, then the difference is deductible temporary difference, and you know deductible temporary difference always gives you deferred tax asset. এই চারটা ফর্মুলা যদি আপনি ভালোভাবে জানেন, মানে এই একটা ফর্মুলা আসলে আপনি যদি ভালোভাবে মানে বুঝে মনে রাখেন, তিনটা ফর্মুলা অটোমেটিকলি আপনার মুখস্থ হয়ে যাবে। মানে মুখস্থ মানে কি আর দেখাও লাগবে না, কারণ এইটার অপোজিট হচ্ছিল এইটা, আর এই দুইটার অপোজিট হচ্ছিল এই দুইটা। একটু চিন্তা করে দেখেন, এটার অপোজিট হচ্ছিল এটা, আর এই দুইটার ভাইস ভার্সা হচ্ছিল এই দুইটা। তার মানে কি এই একটা যদি আপনি মনে রাখেন অটোমেটিকলি আর অন্যগুলো মনে থাকবে আপনার। খবর কি? হ্যালো, জি স্যার শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে। ওকে, তাহলে আমরা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কি বুঝতে পেরেছি, ট্যাক্স বেস কি, পার্মানেন্ট ডিফারেন্স কি, টেম্পোরারি ডিফারেন্স কি। এরপর ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কি, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কি, এইগুলো আপনাদের কাছে ক্লিয়ার। তো এনি কোশ্চেন সো ফার? কার কোনো কোশ্চেন আছে? নো স্যার। আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, প্লিজ 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 স্যার। স্যার ব্যালেন্স শিটে আমরা যখন রাইট অফ ইউজ দেখাই স্যার, হুম ক্যারিং অ্যামাউন্ট হুম হুম। লিজের ক্ষেত্রে, স্যার ওটা ট্যাক্স বেস কি জিরো হবে না স্যার? ওইটা ট্যাক্স বেস কি জিরো হবে না স্যার? অফকোর্স জিরো হবে। তা এখানে তো একটা টেম্পোরারি ডিফারেন্স অ্যারাইজ হবে স্যার। অফকোর্স টেম্পোরারি ডিফারেন্স অ্যারাইজ হবে। স্যার তাহলে কি এটা কি ট্যাক্স ডেফার ট্যাক্স লাইবিলিটি হবে রাইট অফ আচ্ছা, ইউজেরটা আপনি স্যার? আপনি বলেন, আপনি যে কোশ্চেন করলেন আপনি বলেন, এখানে ফর্মুলা ইজ ইওর ফিঙ্গার সেন্ট। স্যার আমার এন থেকে আপনার ফর্মুলা অনুযায়ী স্যার ডেফার ট্যাক্স লাইবিলিটি অ্যারাইজ হয়। যেহেতু আপনি অ্যাসেটের কথা বলছেন, আর যেহেতু অ্যাসেটের ট্যাক্স বেস নীল, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, তাহলে অফকোর্স ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি হবে আরওইউ অ্যাসেট। অনুরূপভাবে যখন আপনি আরওইউ অ্যাসেট ক্যালকুলেট করবেন, একটা লিজ অব্লিগেশন তো আসবে, সেই অব্লিগেশনটা কিন্তু আবার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। এই দুটা নেট অফ করে আপনাকে দেখাতে হবে। লিজ লাইবিলিটিটা এরকম নিট অফ করে দেখাইতে হবে স্যার। রাইট, আপনাকে জি, স্যার। নেট অব্লিগেশন অথবা নেট অ্যাসেট নিয়ে আসতে হবে। জি, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, মোস্ট ওয়েলকাম। স্যার স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। শিওর শিওর। স্যার আমি জাস্ট একটা জানতে চাচ্ছিলাম যে আমি যদি আমার কোম্পানির সহজের জন্য ট্যাক্স বেসে যে রেট এবং যে মেথড, রিডিউসিং মেথড সেম যদি আমি অ্যাকাউন্টিং এর জন্য ধরি, মানে আমার রেটও সেম হবে, আমার মেথডও সেম হবে, সেক্ষেত্রে তো আমার কোনো ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না। এটা কি আমার সেক্ষেত্রে আপনি আইপিএস যেটা বললেন, এটা তো আপনার শুধু ওই প্রপার্টি প্ল্যান্টের ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে না, কিন্তু অজস্র জায়গায় ডিফারেন্স যে অন্য ভাবে হতে পারে। কারণ আপনি ট্যাক্স অনুযায়ী তো আর অ্যাকাউন্টিং করবেন না, অ্যাকাউন্টিং করবেন তো আইএফআরএস অনুযায়ী। জি স্যার। সে মানে ফর জাস্ট এক্সাম্পল, আমি মানে ছোট কোম্পানির ক্ষেত্রে জাস্ট লেট মি গিভ অ্যান এক্সাম্পল। এই যে একটু আগে একজন বললেন আইএফআরএস 16 এর এক্সাম্পল নিয়ে আসলেন যে স্যার আরওইউ অ্যাসেট লিজ অব্লিগেশন, এটা কি আপনি না করে অ্যাকাউন্ট তৈরি করলে হবে? না ওই অ্যাকাউন্ট কি অ্যাকসেপ্টেড হবে? নো স্যার। তাহলে এখন আপনি উত্তর দিতে পারবেন যে স্যার এখানে মানে ইটস নট পসিবল টু 100% ফলো দ্যাট ট্যাক্স রুলস, রাইট? ইন পার্টিকুলার কেস যে এই যে 3rd শিডিউল অনুযায়ী যে ডেপ্রিসিয়েশন, এইটা আপনি ফলো করতে পারবেন, বাট এইটাও ফলো করা কোনো লজিক্যাল না। কারণ কি, ডেপ্রিসিয়েশন হলো কি, ডেপ্রিসিয়েশনটা হলো অ্যালোকেশন অফ অ্যাসেট কস্ট এমন দা এস্টিমেটেড লাইফ, রাইট, লাইফ অফ অ্যাসেট। বাট ট্যাক্স কিন্তু ওই অ্যালোকেশনটা সে একটা ওভারঅল দিয়ে দিয়েছে যে এই ক্যাটাগরির অ্যাসেট হলো এত, এই ক্যাটাগরির অ্যাসেট হলো এত। কিন্তু
আসলে বাস্তবে তো ওর থেকে অনেক বেশি কম হয়, তাই না? জি স্যার। জি স্যার। বেশি কম হয় না? তাহলে আমি বলবো যেহেতু ডেপ্রিসিয়েশন একটা এস্টিমেট, তাহলে আপনি এস্টিমেটে এরর করে ফেললেন। আপনি যদি ট্যাক্সের ওটা ফলো করে আপনার কোম্পানিতে অ্যাডপ্ট করান, তাহলে আপনি আপনি কি করলেন? আপনি হচ্ছে হলো এস্টিমেটে এরর করে ফেললেন, আপনি এস্টিমেট উল্টাপাল্টা ধরছেন। এস্টিমেট হতে হবে রেলিভেন্ট, ফ্যাকচুয়াল হতে হবে। অ্যাকাউন্টিং যে এস্টিমেট গুলো আপনি করবেন সেগুলো হচ্ছে হলো আপনাকে ফ্যাকচুয়াল হতে হবে, ক্লোজ টু অ্যাকচুয়াল রেজাল্ট। তাহলে এস্টিমেট আপনি যদি ট্যাক্স অনুযায়ী ধরেন, ট্যাক্স অনুযায়ী যেমন কম্পিউটারে বলছে 3 বছরের ভিতর ডেপ্রিসিয়েট করতে হবে, আপনি কি কম্পিউটার বা আপনার ল্যাপটপের এস্টিমেটেড লাইফ 3 ইয়ার্স ধরলে হবে? নো স্যার। অ্যাকাউন্টিং অনুযায়ী তো একটা ল্যাপটপ মিনিমাম তো 5-7 বছর যায়, তাই না? বা তার বেশি যায়, 10 বছর যায়। আমি একটা সিম্পল এক্সাম্পল দিলাম। অথবা একটা ফার্নিচার হয়তো 5 ইয়ার্স, কিন্তু সেই ফার্নিচার আপনি 20 বছর ইউজ করতে পারেন নর্মালি। ওকে, সুতরাং আমি বলবো যে ওইটা কোনো কোম্পানি যদি করেও থাকে তার এস্টিমেটটা আসলে, তখন আমি বলবো যে তার এস্টিমেটটা ঠিক নাই। Okay, আর বিশেষ করে যদি তাহলে স্যার রিভাইজ করার কি হবে যদি সেটা করে ফেলে একটা ফিসক্যাল ইয়ারে অলরেডি অডিট রিপোর্ট সাবমিট হয়ে গেছে, তখন কি এটা রিভাইজ করে নিতে হবে? এটা রিভাইজ করে, এটা একটা মানে এস্টিমেট বিষয়টা আসলে জাজমেন্টাল। ধরেন স্যার। সার্ভিস অর্গানাইজেশন যদি হয়, আমি বলবো সার্ভিস অর্গানাইজেশনের ক্ষেত্রে এরকম করতেও পারে। সে বললো যে দেখেন আমার এই 5 বছর পরে আমি এই সব ফার্নিচার সব ফেলে দিই। তখন কি করবেন আপনি? আমার পুরনো ফার্নিচার এগুলো সব ফেলে দিই, আমি এগুলো রাখি না, আমার এই ডেপ্রিসিয়েশন রেট ঠিক আছে। তো স্যার আমাকে মনে বলছিল স্যার, আমিও সেম একটা ছোট কোম্পানি দেখছিলাম, তো ওনারা ডেফার ট্যাক্সটা মানে অ্যাভয়েড করার জন্য এরকম ট্যাক্স রেট থার্ড না, শিডিউলে ডেফার্ড যখন ট্যাক্স সরাই অ্যাভয়েড যাবে করতে যাই পারবে না, বলছে। আপনি যেটা বললেন আবার সেটা ঠিক নাই। ডেফার্ড ট্যাক্স অ্যাভয়েড করতে পারবে না যদি আপনার মানে থাকে, যেমন IS 8 ইমপ্লিমেন্ট করতে হবে, তার মানে এটা কি বোঝাতে চেয়েছেন মিস্টার হাসান? স্যার আমরা যে ইকুয়েশন চারটা লিখছি স্যার, দুই স্যার জায়গায় উনি লিখছি যে ট্যাক্স বললো দিয়ে। এস্টিমেটে যদি প্রবলেম হয় আর কি, সেক্ষেত্রে IS ইমপ্লিমেন্ট 8 ইমপ্লিমেন্ট করা লাগবে আর কি, ওইটাকে মিন রাইট করছে। রাইট রাইট রাইট, মানে মানে এস্টিমেটটাই করতে হবে IS 8 অনুযায়ী, মানে এস্টিমেট চেঞ্জ হলে। রাইট, ওকে। তাহলে আপনারা এতটুকু আপনারা বুঝতে পেরেছেন যে ডেফার্ড ট্যাক্সটা কিভাবে ক্রিয়েট হয়, টেম্পোরারি ডিফারেন্সটা কিভাবে ক্রিয়েট হয়, আর টেম্পোরারি ডিফারেন্সের উপর বেস করে ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করা হয়। ক্লিয়ার? জি স্যার। স্যার ওকে, জি স্যার। থ্যাংক ইউ। হ্যাঁ, শিওর শিওর, প্লিজ প্লিজ আস্ক ইউর কোশ্চেন। ওকে, এখন দেখেন একটা স্লাইড দেখতে পাচ্ছেন, তাই না? এই স্লাইডে আমি সবকিছু মোটামুটি অধিকাংশ জিনিস ডিসকাস করে ফেলছি, যেমন যে কারেন্ট ট্যাক্স, ডেফার্ড ট্যাক্স মিলে কোম্পানির টোটাল ট্যাক্স হয়, তাই না? জি স্যার। আবার দেখেন স্কোপ অফ ট্যাক্স, স্কোপের ভিতর আসলে আপনার কারেন্ট ট্যাক্স, ডেফার্ড ট্যাক্স সবই আছে, মানে সব ধরনের ট্যাক্সই আছে IS 12 এর স্কোপের ভিতর। কারেন্ট ট্যাক্স যদি সেটা আপনার নেট প্রফিটে হিট পড়ে, তাহলে মানে যে ইনকাম নেট প্রফিটে হিট পড়বে ওটার পার্টিকুলার ট্যাক্সও নেট প্রফিটে হিট পড়বে। যদি ওসিআইতে হিট পড়ে, ওই ইনকাম বা এক্সপেন্সের উপর যে ট্যাক্স হবে সেটা ওসিআইতে উঠবে, সেটা এগুলো বলা আছে এখানে। ওকে, এবার ডেফার্ড ট্যাক্স। ডেফার্ড ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করবেন? 5টা স্টেপ দিয়েছে। এখন দেখেন মানে ট্যাক্সের পরিধিটা কিন্তু অনেক বড়। কেন আমি বলছি, যেমন এখানে গ্রুপ ট্যাক্স কনসেপ্ট আছে, এইগুলো আপনার প্রফেশনাল লেভেলে আসে না, রাইট? কারণ ওইগুলো আপনাকে অ্যাডভান্স লেভেলে সাধারণত ওই লেভেলেতে কোর্সিং আসে, কারণ ওই কনসেপ্টটা বা ওই লেভেলের যে স্ট্যান্ডার্ডগুলো, ওই স্ট্যান্ডার্ডগুলো কিন্তু প্রফেশনাল লেভেলে নাই। কারণ ডেফার্ড ট্যাক্স অনেকগুলো স্ট্যান্ডার্ডের সাথে রিলেটেড আছে, যেমন IS 19 এর সাথে রিলেটেড আছে, IFRS 2 এর সাথে রিলেটেড আছে, রাইট? আবার আপনার কনসোলিডেশনের সাথে রিলেটেড আছে, তা কনসোলিডেশনের সাথে যে রিলেটেড ওইগুলা ওই ওই ট্যাক্সেশন দিয়ে আপনাদের কোর্সিং করে না, কোর্সিং করে আপনাদের যে স্ট্যান্ডার্ড গুলো আছে ওই স্ট্যান্ডার্ড গুলোর সাথে রিলেশন রেখে। তা এখানে এই স্টেপ গুলো ফলো করতে হবে আপনার। প্রথমে ডিটারমিন দা
ট্যাক্স বেস অফ অ্যাসেট অর লাইবিলিটি। দেখছেন আমি যে জিনিসটা বলছি, এখানে ট্যাক্স বেস এবং অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট দুটাই আমি বলবো, শুধু ট্যাক্স বেস না, সাথে সাথে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। ওকে, এবার দেখেন আইডেন্টিফাই দ্য টেম্পোরারি ডিফারেন্স। আপনাকে টেম্পোরারি ডিফারেন্স আইডেন্টিফাই করতে হবে, সব থেকে ডিফিকাল্ট আসলে এটা, যে আপনাকে খুঁজে বের করতে হবে টেম্পোরারি ডিফারেন্স আছে কিনা। কারণ পার্মানেন্ট ডিফারেন্সে যদি আপনি টেম্পোরারি ডিফারেন্স ধরে নেন তাহলে আপনার ভুল হয়ে যাবে। আবার কোনোটা টেম্পোরারি ডিফারেন্স আছে ওই জায়গায় আপনি পার্মানেন্ট ডিফারেন্স মনে করলেন, অ্যাভয়েড করে গেলেন, তাহলেও ভুল হয়ে যাবে। সুতরাং আইডেন্টিফাই টেম্পোরারি ডিফারেন্স, এটা আইডেন্টিফাই করতে পারলে ডেফার্ড ট্যাক্স আর কিছুই নাই। কারণ এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে, ট্যাক্স রেট মাল্টিপ্লাই করে দিলে তো হয়ে যাবে, তাই না? ডিটারমিন ইফ অ্যান এক্সামশন অ্যাপ্লাইজ, যদি কোনো এরকম হয় যে ওকে ট্যাক্সেশন এই অংশটা মানে এক্সামশন আছে, রাইট, ট্যাক্সের এই অংশটা এই আইটেমের উপর ট্যাক্স হবে না, সেটা কিছু এক্সেপশনাল আছে যে টেম্পোরারি ডিফারেন্স থাকলেও ডেফার্ড ট্যাক্স হবে না, সেটা ভেরি এক্সেপশনাল, সেই ক্ষেত্রেও আমরা সেটা বাদ দেব। মেজার ডেফার্ড ট্যাক্স ইউজিং দ্য এনাক্টেড অর substantively enacted tax rate or law enacted to apply, মানে যে ট্যাক্স রেট কোনটা কোন ক্ষেত্রে ইউজ করবেন সেটা বলছে। এবার রিকগনাইজ দ্য ডেফার্ড ট্যাক্স। ওকে, এখানে কিছু এক্সাম্পল দিয়েছে, অলরেডি এসব এক্সাম্পল দিয়ে আমি অলরেডি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে ডেফার্ড ট্যাক্স আসে। যেমন আমি ছোট্ট একটা এক্সাম্পল দিই, ইন্টারেস্ট এক্সপেন্স বাই ইনকাম। ইন্টারেস্ট এক্সপেন্স, আপনার কোম্পানি একটা লোন নিছে, রাইট, তা লোন নিছে আসলে 1 ডিসেম্বরে, লোনের ইনস্টলমেন্ট গুলো 4 মান্থ পর পর, 4 মাস পর পর, 100 কোটি টাকার লোন নিছে, এই ইনস্টলমেন্ট সাইজে দেখা যাচ্ছে যে কয়েক কোটি টাকা আসে, 4-5 কোটি টাকা। তা এখন এই 1 মাসের যে ইন্টারেস্ট, এই ইন্টারেস্টও আইএফআরএস অনুযায়ী আপনার কোম্পানি ক্যালকুলেট করবে, তাই না? ক্যালকুলেট করে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট করবে, ইন্টারেস্ট পেয়েবল ক্রেডিট করবে। এম আই কারেক্ট অর রং? Yes, sir. কারেক্ট স্যার। Correct, okay. But tax বলতেছে যে no, এটা this is not your interest expense. When tax consider your interest expense, whenever the installment is paid along with that interest. Interest সহকারে যখন ইনস্টলমেন্টটা দেওয়া হবে, ব্যাংক স্টেটমেন্টে আসবে, সেটা রিফ্লেক্ট করবে, তখন ট্যাক্স আপনাকে ওটা অ্যালাউ করবে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এই যে ইন্টারেস্ট পেয়েবল, এই ইন্টারেস্ট পেয়েবলের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, ট্যাক্স বেস কি আছে? No, sir. ট্যাক্স বেস নীল। তাহলে এটা কি ক্রিয়েট করবে আপনারাই বলেন? এটা তো লায়াবিলিটি ক্রিয়েট করবে স্যার, কারণ আমি ইনকামটাকে কম দেখাইছি, ইন্টারেস্ট চার্জ করি স্যার। আমি আবার বলছি যে ইনকাম স্টেটমেন্টে যে জীবনে কখনোই ডেফার্ড ট্যাক্স চিন্তা করবেন না, তাহলে পুরো ভুল হবে। ইনকাম স্টেটমেন্ট, যে ইউ শ্যাল নেভার থিঙ্ক ডেফার্ড ট্যাক্স in terms of income statement, always think in terms of balance sheet. In case of liability, if the accounting carrying amount is greater than tax base, it is deductible temporary difference. Accounting carrying amount is greater than tax base, it is deductible temporary difference. Let us see here. Accounting carrying amount is less than tax base, আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস হলে, সরি আমি যেটা বলছি গ্রেটার দেন, আমি ভুল হয়ে গেছে, আমি যেটা বলছি সেটা হলো গ্রেটার দেন, যে ইফ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দেন ট্যাক্স বেস দেন ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। তাহলে আমি যে এক্সাম্পলটা দিয়েছি এটা কি আপনার বেশি ছিল না কম ছিল? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট অফকোর্স বেশি ছিল, আর ট্যাক্স বেস আসছিল নীল, তাহলে এটা কি ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে না? আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স ডেফার্ড ট্যাক্স অ্যাসেট দিবে, বাট আপনি বলছেন উল্টোটা। বুঝতে পেরেছেন? এই জন্য আমি বলবো সবসময় আপনাকে শিখতে হবে ব্যালেন্স শিট মেথডে। ওকে স্যার, আলটিমেটলি অ্যাসেট এবং লাইবিলিটি ডিটারমিনেশন করার ক্ষেত্রে ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে পিএল কেই থিঙ্ক করতে হয় না স্যার? যেমন একটু আগে আমাকে একটা ডেপ্রিসিয়েশনের একটা অথবা না ইউ শ্যাল নেভার থিঙ্ক। আসলে আমি তো ওটা আপনাকে বোঝানোর জন্য আমি আপনি মানে লজিক বুঝতে চাইছেন এই কারণে বুঝিয়েছি, কিন্তু যদি আপনি থিঙ্ক করে করেন তাহলে পিএলই থিঙ্ক করতে হয় না স্যার? না
আমি যেটা বলবো দিস ইজ কারেক্ট, রাইট? মানে ইউ শ্যাল নেভার থিঙ্ক পিএনএল। পিএনএল থিঙ্ক করলে আপনার ডেফার্ড ট্যাক্স ভুল হয়ে যাবে। আপনাকে অলওয়েজ থিঙ্ক করতে হবে যে এই যে ট্যাক্স যে নিয়ম দিয়েছে এই নিয়ম অনুযায়ী এইটার কোনো ভ্যালু আছে কিনা, এই অ্যাসেট বা লাইবিলিটি। আর অ্যাকাউন্টিং যে নিয়ম দিয়েছে সেই নিয়ম অনুযায়ী অ্যাসেট বা লাইবিলিটির ক্যারিং অ্যামাউন্ট কত। আচ্ছা আপনাকে স্যার। অলওয়েজ এইটা থিঙ্ক করতে হবে। ওকে ওকে স্যার, ক্লিয়ার স্যার। ক্লিয়ার। আমরা বুঝতে পারি স্যার। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন আসেন, কিছু কিছু জিনিস আছে আপনাদের একটু দেখতে হবে, সেটা হচ্ছে ডিসকাউন্টিং। ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে কোনো ডিসকাউন্টিং হয় হয় কিনা। যদি এরকম হয় যে টাইম ভ্যালু অফ মানি কনসিডার হচ্ছে যে ওকে এটা তো 5 বছর পরে আমার মানে ই করবে, আপনার ট্যাক্স ট্যাক্স এটাকে ইনকাম বলবে 5 বছর পরে বা 2 বছর পরে, তাহলে কি এটা ডিসকাউন্টিং করে আমি ই করবো কিনা? অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে ডিসকাউন্টিং ইজ নট অ্যালাউড ইন কেস অফ ডেফার্ড ট্যাক্স। ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে ডিসকাউন্টিং হবে না, কারণ এটা অনেক কমপ্লেক্স হয়ে যায়। দ্যাটস ওয়াই এটা আইএসবি এটাকে ইগনোর করতে বলছে, ডিসকাউন্টিং হবে না ডেফার্ড ট্যাক্সের ক্ষেত্রে। ওকে, এর কিছু এক্সাম্পল দিয়ে আছে। এইবার আসেন ফিউচার ট্যাক্সেবল প্রফিট, এখানে লিখছি। আরটা হলো ক্যারি ফরওয়ার্ড লস। ক্যারি ফরওয়ার্ড লস আপনারা করেছেন না ট্যাক্সেশনে? জি ক্যারি স্যার। ফরওয়ার্ড লস, যে একটা বিজনেস লস হয়েছে, এই লসটা বাংলাদেশের ট্যাক্স ল অনুযায়ী কত বছর ক্যারি ফরওয়ার্ড করা যায়? নরমালি 6 6 বছর ইয়ার্স। স্যার। 6 বছর, রাইট? 6 6 বছর। তাই 6 ইয়ার্স, 6 ইয়ার্স আপনার লসটাকে, বিজনেস লসটাকে ক্যারি ফরওয়ার্ড করা যায়। ক্যারি ফরওয়ার্ড মিন্স যে বছর আপনার প্রফিট হবে ওই বছরের সাথে এই লস অ্যাডজাস্ট করার পরে যা প্রফিট থাকবে সেটার পর ট্যাক্স দিবেন। ক্লিয়ার? এটাই তো বুঝাই, ইফ আই এম নট রং। এটাই তো বুঝি স্যার। আচ্ছা, না আমার আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে, আপনাদের আন্ডারস্ট্যান্ডিং ঠিক আছে। এবার আসেন আমি একটা এক্সাম্পল সহকারে আপনাদের বুঝাবো। ফার্স্ট অফ অল, ক্যারি ফরওয়ার্ড লস এটা কি করে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করে। ক্যারি ফরওয়ার্ড লস ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। ক্লিয়ার? এখন আমি একটা এক্সাম্পল দিই। ধরেন কোন একটা কোম্পানি 2014-এ এস্টাবলিশড হয়েছে। প্রথম কয়েক বছর, প্রথম 2 বছর সে লস করছে, রাইট? প্রথম 2 ইয়ার্স সে লস করছে, লস লস। প্রথম 2 ইয়ার্স না, প্রথম মোটামুটি 8 ইয়ার্স সে 7 ইয়ার্স লস করছে। ফার্স্ট ইয়ারে মানে 14-এ লস করছে 10 মিলিয়ন, তারপরে 5 মিলিয়ন, তারপরে 6 মিলিয়ন, তারপর 2 মিলিয়ন, তারপর 2 মিলিয়ন, তারপর 2 মিলিয়ন, তারপরে 1 মিলিয়ন। এরপরে আপনি 2020 সালে যে দেখলেন, 20 সালে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করছেন, ওই সময় যে দেখলেন যে মাত্র 20 সালে মাত্র লস আসছে 1 মিলিয়ন, এবং আপনার প্রজেকশন বলতেছে যে আগামী বছর এই লস থেকে আপনি বেরোয় আসতে পারবেন এবং আগামী বছর আপনি ব্রেক ইভেনে থাকবেন, আপনার কোম্পানি আগামী বছর ব্রেক ইভেনে থাকবে। এর পরের বছর থেকে সে প্রফিট করা শুরু করবে। 2022 সালে তার প্রফিট হবে, 2023 সালেও তার প্রফিট হবে, এরপরের থেকে প্রফিট হবে, এবং 2024 থেকে 27 পর্যন্ত তার প্রফিট হবে 3 মিলিয়ন করে। এই ধরনের একটা প্রজেকশন দেওয়া আছে। এখন 2020-তে ক্যারি ফরওয়ার্ড লস ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেশনে কতটুকু নিয়ে আসবেন? আপনারা এরকম একটা কোশ্চেন ধরেন সাজায় দেবেন, যে ভেরি নট ভেরি সিম্পল কোশ্চেন, রাইট? ফার্স্ট অফ অল, you need to identify the carry forward loss that could be forwarded or that could be set off against future profit, right? আপনাকে ফার্স্টে ফাইন্ড আউট করতে হবে যে ক্যারি ফরওয়ার্ড লস কতটুকু আমি ফিউচার প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবো এই 2020 সালে এসে। তো এখন তো আমার প্রিভিয়াস ইয়ার গুলোর সব ক্যারি ফরওয়ার্ড লস দিয়ে আছে কোশ্চেনে। ট্যাক্স ল বলছে এবং কোশ্চেনও বলে দেওয়া আছে যে 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড লস প্রফিট মানে ক্যারি ফরওয়ার্ড করা যাবে, মানে লস 6 বছর পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যাবে। তাহলে আমি যদি 2014 সালের যে লসটা ধরি, অলরেডি 6 বছর চলে গেছে, 6 ইয়ার্স অলরেডি ল্যাপস।
তাহলে এই লসটা আর ক্যারি ফরওয়ার্ড করা যাবে না, ফরফিট হয়ে যাবে। অর্থাৎ ফিউচার প্রফিট যে হবে, এই যে 21 সাল 22 সাল 23 সালে, 21 সালে প্রফিট হবে না, 22 23 24 25-এ প্রফিট হবে, ওই প্রফিটের সাথে এটা অ্যাডজাস্ট করতে পারবেন না। এখন আসেন 2015 সালেরটা কি পারবেন? 15 সালেরটা যা দেখতেছেন যে এটাও 6 বছর হয়ে গেছে, কারণ 15 16 15 16 17 18 19 20 21 না 20-এ 6 বছর শেষ হয়ে যাচ্ছে, তাই না? জি স্যার। 20-এই 6 বছর শেষ হয়ে যাচ্ছে, 4 5 6 বছর শেষ হয়ে যাচ্ছে। তাহলে এইটাও ক্যারি ফরওয়ার্ড করা যাবে না। লেস 16 সালেরটায় আসেন। 16 সালের লস, ও না, এটা 20-এ 6 বছর হচ্ছে না, 21-এ যায় 6 বছর হচ্ছে, কারণ আমার তো 15 সালের পরে 6 বছর চিন্তা করতে হবে, মানে 16 17 18 19 20 5 বছর 6 বছর। তো 21-এও আমার প্রফিট নেই, ব্রেক ইভেনে আছে আমি, নো প্রফিট নো লস। এখন আসেন 16 সালে, আসেন 16 সালে আমার লস হয়েছে 6 মিলিয়ন। এই লস কি ক্যারি ফরওয়ার্ড করা যাবে? জি স্যার, 3 মিলিয়ন করতে পারবো স্যার। রাইট, 3 মিলিয়ন করতে পারবো, কারণ আমার প্রজেকশন বলতেছে যে 22 সালে প্রফিট হবে, তাহলে 3 মিলিয়ন ক্যারি ফরওয়ার্ড করতে পারবো। এর পরের প্রত্যেকটাই করতে পারবো, তাই না? এগুলো প্রত্যেকটাই করা যাবে। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার 6 মিলিয়ন লসের সাথে যে 3 মিলিয়ন অ্যাডজাস্ট করব, তাহলে কি স্যার 22 সালে আমি কোনো যদি মিনিমাম ট্যাক্স আর 82C কনসিডার না করি, তাহলে কি প্রফিটের উপর কোনো ট্যাক্স দিতে হবে না আমাকে? দিস ভেরি মানে ক্রিটিক্যাল কোশ্চেন, রাইট? আপনাকে মানে উই আর ডিসকাসিং অ্যাবাউট নর্মাল ট্যাক্সেবল প্রফিট, রাইট? 82C ইজ ডিফারেন্ট। কেন বলবো? কারণ 82C তে যখন আপনি যাবেন, এটা হচ্ছে হলো আপনার নর্মাল যে ট্যাক্স প্রফিট, আর 82C যে আসবে হুইচ এভার ইজ হায়ার বিবেচনা করতে হবে, তাই না? জি স্যার। যেটার ভিতর যেটা বেশি হবে সেটা হবে। তাই এমন যদি হয় যে এর ইনকাম 82SC তে পড়ে না, এই কোম্পানির ইনকাম, আচ্ছা তখন স্যার, তো আপনার আমি নর্মাল ওইটাই ট্যাক্সেবল ইগনোরই প্রফিটে করছি স্যার, যেতে হবে। মিনিমাম ট্যাক্স এবং 82C মানে ইগনোর করে, যদি আমার তো 22 সালে 3 মিলিয়ন, তাহলে 3 মিলিয়ন আর হচ্ছে লস ছিল প্রিভিয়াস হুম 6 মিলিয়ন, হুম হুম তাহলে কি 2022 সালে প্রফিট তো আর থাকলো না, তাহলে যদি অ্যাডজাস্ট করি স্যার 3 মিলিয়ন তো আরো লস থেকে গেল, তাহলে কি না প্রফিটের উপর কোনো না ট্যাক্স দিতে হবে না? নট লাইক দ্যাট। প্লিজ লিসেন টু মি। আপনি জি যখন স্যার। আমাকে শেষ করতে দেন, তাহলে বুঝতে পারবেন ভালো করে। আপনার এই যে প্রফিটটা বেরোইছে না, জি স্যার। এই প্রফিটটা কিন্তু মানে এই প্রফিটটা হচ্ছে হলো সবকিছু অ্যাডজাস্ট করার পরে, কারেক্ট? সকল ধরনের অ্যাডজাস্ট করার রাইট, পরে। কারেন্ট ট্যাক্সটা সব অ্যাডজাস্ট করার পরে। কারণ আপনি ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করবেন তখনই, মানে মানে লসটা ক্যারি ফরওয়ার্ড তখনই করবেন যদি আপনার ওই লসটা অ্যাবজর্ব করতে পারেন। অ্যাবজর্ব না করতে পারলে তো করবেন না। ওইগুলো বাদ দেওয়ার পরে আপনার এটা আছে, বুঝছেন? স্যার আমি বিষয়টা ক্লিয়ার না স্যার। ক্লিয়ার না স্যার, আমারও ক্লিয়ার না স্যার। আচ্ছা, ক্লিয়ার না, তাই না? আচ্ছা, প্রথমত উনি বলছে যে স্যার 82C আর এইগুলো কনসিডার যখন করব, এটা কিন্তু বিষয়টা 82C তে আসতেছে না। বিষয়টা হচ্ছে স্যার, হলো আমার স্যার, ট্যাক্স লাইবিলিটি কতটুকু আসে। প্লিজ আমাকে কথা বলতে দেন। ট্যাক্স জি লাইবিলিটি কতটুকু আসে সেটার বিষয়। তা সেই ট্যাক্স লাইবিলিটি কোন ফর্মুলায় আসবে, আই এম নট এক্সপার্ট অ্যাবাউট দিস, আমি ধরে নিচ্ছি। ট্যাক্স লাইবিলিটি হতে পারে আপনার রেভিনিউর উপর হতে পারে, ট্যাক্স লাইবিলিটি হতে পারে প্রফিটের উপর হতে পারে, ট্যাক্স লাইবিলিটি হতে পারে উইথহোল্ডিং ট্যাক্স হতে পারে, কারেক্ট? এই তিনটাই তো, এই জি তিনটার স্যার। যে কোনো হুইচএভার ইজ হায়ার লোয়ার, কারেক্ট? এখন এই তিনটার যেটা যে ফর্মুলা দিয়ে যাক, সেটা আমার কিন্তু হেডেক না। আমার হেডেক হচ্ছে হলো এই যে এই যে আপনার যে লসটা আসছে, এই লসটা আমি ওই ফিউচার প্রফিটেবিলিটির সাথে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। ক্লিয়ার? এই যে লস আসছে, এই লসটা আমার ওই সালের মানে মানে কোন ইয়ারে আমার প্রফিট হবে সেই প্রফিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবো কিনা। এখন আসেন, আমার এক ইয়ারে প্রফিট আসছে 3 মিলিয়ন,
কারেক্ট। এই 3 মিলিয়নের সাথে যদি আমি লস অ্যাডজাস্ট করে দিই তাহলে আমার প্রফিট 0, আমি ধরে নিলাম 0, কিন্তু তারপরেও আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। কেন ট্যাক্স দিতে হচ্ছে? আমার মিনিমাম ট্যাক্সের একটা ফর্মুলা আছে, দ্যাটস ওয়াই আমাকে ট্যাক্স দিতে হচ্ছে। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমার অ্যাডজাস্ট হলো না, তাহলে অ্যাডজাস্ট না হলে এটা আবার ক্যারি ফরওয়ার্ড হবে। তা ওইটা কিন্তু ডিফারেন্ট এরিয়াতে চলে গেলাম, বুঝছেন? ওই যে সিনারিওটা, ওটা কিন্তু একটা ডিফারেন্ট সিনারিও, কারণ ওটা তো আমার মানে ট্যাক্সেবল প্রফিটই আসেনি। বুঝতে পেরেছেন আমার কথা? মানে ট্যাক্স বাদ দেওয়ার পরে প্রফিটই আসেনি। তা প্রফিটই যদি না আসে তাহলে আমি কিভাবে আমি আমি ই করব, অ্যাডজাস্ট করব কিভাবে? ক্লিয়ার নাকি ক্লিয়ার ক্লিয়ার? স্যার, ক্লিয়ার স্যার। ওকে, এত কমপ্লেক্সলি চিন্তা করেন না, বেশি কমপ্লেক্স চিন্তা করলে তখন মাথায় শুধু কমপ্লেক্স ঘুরবে। মানে সিম্পলিফাই করতে হবে। দিস ইজ নট ইউর মানে ট্যাক্সেশন কোর্স, দিস ইজ অ্যাকাউন্টিং কোর্স। অ্যাকাউন্টিং কোর্সে আপনাকে কিভাবে সিম্পলিফাই করে দেওয়া থাকবে। স্যার এখানে 16, 17, 18-তে যে লস গুলা আমরা ক্যারি ফরওয়ার্ড করতেছি, এই লসটা কি ওই যে মানে ডিসিটি যেটা লস মেনে নিচ্ছে সেই লস, নাকি আমাদের অ্যাকাউন্টিং লস? এই লস আপনার অফকোর্স আপনার অ্যাকাউন্টিং লস, এবং ডিসিটি কে এটা মানতে হবে। ডিসিটি যদি না মানে তাহলে ওই লস ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না। না, এটা অ্যাকাউন্টিং লস না, এটা ট্যাক্স লস। আমি ভুল বলছি, এটা ট্যাক্স লস, পুরোটা হলো ট্যাক্স লস। ওকে, থ্যাংক ইউ। কারণ এটা ডিসিটি এটা মানতে হবে, না মানলে তো হবে না। আর ডিসিটি যেটা মানবে সেটাই ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। এটা ট্যাক্স লস, নট অ্যাকাউন্টিং লস। তাহলে এই দেখেন, এই ট্যাক্স লস গুলো আপনি কি করতেছেন? ক্যারি ফরওয়ার্ড করতেছেন যে ইয়ার গুলোতে আপনার প্রফিট হবে ওই ইয়ার গুলোতে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 20 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আপনি কত টাকা ক্যারি ফরওয়ার্ড লস দেখাতে পারবেন? এখানে 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 6 মিলিয়ন, 7 মিলিয়ন, আর এই 6 মিলিয়নের থেকে 3 মিলিয়ন, টোটাল 10 মিলিয়ন আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। কোম্পানির ট্যাক্স রেট যদি 20% হয় তাহলে 20%-এর 10 মিলিয়ন কত? 10 মিলিয়নের 20% কত? 2 মিলিয়ন। এই 2 মিলিয়ন হবে আপনার ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ক্লিয়ার? স্যার বুঝি নাই। বোঝেন নাই? আচ্ছা, ফার্স্ট অফ অল হচ্ছিল আমি যে ইয়ারের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতেছি এটা হলো 20 সালের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। কোম্পানি শুরু থেকে এই 20 সাল পর্যন্ত শুধু লসই করে গেছে, সেই লসগুলো দিয়ে আছে। কোম্পানি যে জুরিসডিকশনে বিজনেস করে ওই জুরিসডিকশনে বলা আছে যে 6 ইয়ার পর্যন্ত লস ক্যারি ফরওয়ার্ড করা যাবে। কোম্পানির জন্য ট্যাক্স রেট 20%। লস ক্যারি ফরওয়ার্ডের সিস্টেম হলো আপনার ফিউচার প্রফিটেবিলিটি থাকতে হবে, নাহলে তো আপনি ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন না, তাই না? ফিউচার প্রফিটেবিলিটি থাকতে হবে। আর আপনি যখন কোনো কিছুর উপর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবেন, যদি ওইটা লস মেকিং এন্টিটি হয় এবং ওই যে অ্যাসেট ক্রিয়েট করছেন এটা যদি অ্যাবজর্ব না করতে পারেন ফিউচার ইয়ারগুলোতে, তাহলে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করা যাবে না। ক্লিয়ার? অর্থাৎ কোন ইয়ারে অ্যাসেট ক্রিয়েট করতে হলে ওই এন্টিটি প্রফিটেবল হতে হবে, মানে নিয়ার ফিউচারে প্রফিটেবল হতে হবে, নাহলে তো আপনি ওই ট্যাক্স যে অ্যাসেট ওটা অ্যাবজর্ব করতে পারবেন না, রাইট? কিন্তু লাইবিলিটির ক্ষেত্রে আবার এই বাইন্ডিং নেই, লাইবিলিটির ক্ষেত্রে আপনি করতে হবে। কিন্তু অ্যাসেটের ক্ষেত্রে বাইন্ডিং দিয়ে দিছে যে ডিফার্ড ট্যাক্স অ্যাসেট রিকগনিশন করলে আপনার প্রফিটেবিলিটি থাকতে হবে, অর্থাৎ ওই অ্যাসেটকে অ্যাবজর্ব করার জন্য সামনের ইয়ারগুলো প্রফিট হতে হবে। দ্যাটস ওয়াই এই যে ক্যারি ফরওয়ার্ড লস, আমি দেখলাম যে 14 সালের ক্যারি ফরওয়ার্ড লস আমি অ্যাবজর্ব করতে পারবো না, 15 সালেরটাও পারবো না, 16 সালেরটা আংশিক পারবো 3 মিলিয়ন, এরপরে এগুলোটা প্রত্যেকটাই পারবো। কেন পারবো? এই যে দেখেন, 16 সালেরটা আসলে 22 সালে এসে শেষ হবে। 22 সালে আমার 3 মিলিয়ন প্রফিট আছে, 23 সালে আমার 2 মিলিয়ন প্রফিট আছে, যেটা 17 সালের দেওয়া যাবে, এবং 24 থেকে আমার 3 মিলিয়ন আছে। তার মানে এই 18 সাল, 19 সাল, 20 সাল এগুলো সব অ্যাবজর্ব করতে পারবো। দ্যাটস ওয়াই আমার টোটাল 10 মিলিয়ন আসছে। এই যে 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 2 মিলিয়ন, 6 মিলিয়ন হলো, এই 7 মিলিয়ন আর এই 3 মিলিয়ন, তাহলে টোটাল 10 মিলিয়ন আমি ক্যারি ফরওয়ার্ড করতে পারবো।
এমন কি বুঝছেন? তাহলে স্যার এই এটা টে- কোশ্চেনটা হ্যাঁ, এই 10 মিলিয়ন হচ্ছে হলো আমার ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। You understand? This 10 million is deductible temporary difference. স্যার একটু কোয়েশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমার প্রশ্ন হচ্ছে আমরা এখন 2020-এর স্টেটমেন্টে হিসেব করছি যে বিগত 6 বছরে যেগুলো লস হয়েছে, হ্যাঁ, ওগুলো 20% আমরা দিচ্ছি। কোনো কারণে আমার প্রজেক্ট অর্থাৎ আমার যেটা অ্যাজাম্পশন বা এস্টিমেট যে আমি পরের বছর থেকে প্রফিটে যাব, যদি কোনো কারণে আবার লসে যায়, সাপোজ এই করোনা বা এই ধরনের কোনো ইনসিডেন্টের কারণে, তো সেক্ষেত্রে যেই ক্যালকুলেশনটা হয়েছে সেটা অ্যাডজাস্টমেন্ট কিভাবে করব? আর তাহলে 2016 সালে যে 3 মিলিয়ন, তাহলে সেটা কি আবার বাদ হয়ে যাবে, বা আবার কিভাবে জিনিসটা আমরা নতুন করে শুরু করবো? গুড কোশ্চেন। ডেফার্ড ট্যাক্স হচ্ছিল, এটা হচ্ছিল অ্যাজ এট ডেটে বের করা হয়, তাই না? অ্যাজ এট ডেটে বের করা হয়। যখন আপনি টেম্পোরারি ডিফারেন্সটা ক্রিয়েট করবেন, এটা তো একটা টেম্পোরারি ডিফারেন্স, তাই না? এটা একটা টেম্পোরারি ডিফারেন্স। তখন আপনি কিউমুলেটিভ আকারে বের করবেন, রাইট? সে ফর এক্সাম্পল এখানে আপনি দেখলেন যে 10 মিলিয়ন আছে, তাই না? 10 মিলিয়নের উপর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করে দিলেন, 2 মিলিয়ন অ্যাসেট ক্রিয়েট করে দিয়েছেন। ভালো করে দেখেন, 2 মিলিয়ন অ্যাসেট ক্রিয়েট করে দিয়েছেন, কিন্তু পরের বছর যা দেখলেন যে না, এটা ক্যারি ফরওয়ার্ড হয়নি বা ক্যারি ফরওয়ার্ড ল্যাপস হয়ে গেছে, তাহলে এই 10 মিলিয়ন আপনার কমে 6 মিলিয়নে চলে আসছে। ভালো করে একটু দেখেন, 10 মিলিয়ন কমে 6 মিলিয়নে চলে আসছে, 6 মিলিয়ন ক্যারি ফরওয়ার্ড করতে পারতেছেন। তাহলে 4 মিলিয়ন আরো ল্যাপস হয়ে গেছে, এটা ক্যারি ফরওয়ার্ড এটা ইউজ করতে পারেন নাই। তখন কি হবে? 6 মিলিয়নের উপর ডেফার্ড ট্যাক্স কত হবে আপনারাই বলেন? 6 ইন্টু 20%, ক্লিয়ার? 1.2 মিলিয়ন। তাহলে 1.2 মিলিয়ন এটার পর ডেফার্ড ট্যাক্স হচ্ছে। তাহলে এইটার পর ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ছিল 2 মিলিয়ন, সেই অ্যাসেট কমে 1.2 মিলিয়ন চলে আসলো। তাহলে অ্যাসেট আমি রিলিজ করে দিচ্ছি, অ্যাসেট ক্রেডিট করে দিচ্ছি, ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রেডিট, ডেফার্ড ট্যাক্স এক্সপেন্স ডেবিট হয়ে যাচ্ছে। কত? 0.8 মিলিয়ন। বুঝতে পারছেন? তাহলে এই যে ল্যাপস হয়ে গেল, ওই যে যতটুকু আপনি ইনকাম দেখাইছিলেন সেটা আবার এক্সপেন্স হয়ে বের হয়ে গেল। এখন কি বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ। ওকে ওকে, ওয়েলকাম। কারণ এটা তো অ্যাজ এট ডেটে বের করবেন আপনি, ডেফার্ড ট্যাক্সটা অ্যাজ এট ডেটে বের হবে। ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। আমার মনে হয় আপনারা মানে মোটামুটি ভালোই বুঝতে পেরেছেন ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, আর আসলে ওভারঅল টেম্পোরারি ডিফারেন্স আছে কিনা এইটা খুঁজে বের করা, এবং রিলিভেন্ট ট্যাক্স রেট খুঁজে বের করা, এইগুলা হলেই আপনি ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করতে পারবেন, বিলিভ মি। শুড উই হ্যাভ এ ব্রেক? আমাদের কি একটা জি ব্রেক স্যার। নেওয়া উচিত? জি স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা ব্রেকের পরে আমরা দেখব যে একটা কোশ্চিন অ্যানালাইসিস করব যে আমরা কতটুকু সেটা সলভ করতে পারি। হ্যাঁ, একটা ব্যাস কোশ্চিন দেখব। ওকে, তো স্যার আমরা স্যার কতক্ষণের ব্রেক? break, how much time is appropriate to you? 8:40 বা Okay, 45। 8:45? Yes, sir. Yes, sir. 8:45 হলে পাঠানো হয়েছে। Okay, thank you. Majority's concern is my concern. থ্যাংক ইউ স্যার। Okay, thank you. স্ক্রিনটা শেয়ার থাকুক স্যার, যদি পসিবল হয়। শিফাত ভাই, ক্লাস কি শেষ? না ভাইয়া, এখন ব্রেক চলতেছে, নামাজের ব্রেক। ওকে ভাই, ওকে। ভাই ক্লাসগুলো কি কেউ আপলোড করতেছে? মামুন ভাই তো দিতেছে না। ভাই, ক্লাসের রেকর্ডিং দেওয়ার প্রসিজার হচ্ছে আপনার 1 সপ্তাহ পর পর রেকর্ডিং গুলা দিয়ে দেওয়া হয়, বুঝছেন? লিংক গ্রুপে দিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে ভাই Thank you. আর যারা এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হন নাই লিংকটা দিয়ে দিচ্ছি ভাইয়া। ক্লাস কি রেকর্ড কি দিবেন সৈকত হোয়াটসঅ্যাপ ভাই, গ্রুপে? আমার একটু প্রশ্ন ছিল সৈকত ভাই, আপনি শুনতে পাচ্ছেন? মানে ভিডিও ভিডিও গুলো কই পাওয়া যাবো? রেকর্ডিংটা কই পাওয়া যাবে তো বলতে পারবেন? হ্যালো, ভাইয়া সিএল এ কিভাবে পাইতেন ওইটা কি জানেন? ক্লাস রেকর্ডিং গুলা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে এখানে? ইয়েস স্যার, দেখা যাচ্ছে স্যার। পিডিএফ ফাইল দেখতে দেখা পাচ্ছেন? যাচ্ছে। পিডিএফ ফাইল? জি স্যার। ওকে, ইয়েস স্যার, পিডিএফ টা গ্রেট দেখতে পাচ্ছি স্যার। গ্রেট। Okay, so let us further discuss about my materials. All of the things already discussed here. What is deferred tax, accounting profit and taxable profit, temporary difference, permanent difference, how the temporary difference is created. There is example here. এগুলো একটু দেখবেন আপনারা, মানে আমার ডিসকাশন যদি একটু মানে ভালো করে ফলো করেন, এই জিনিসগুলো আপনারা এমনি বুঝতে পারবেন, পড়লে বুঝতে পারবেন। বাট এখানে আপনার প্রি রিকুইজিট যে আন্ডারস্ট্যান্ডিং, এটা যদি আপনার না থাকে তখন এই এই জিনিসগুলো পড়ে বোঝা একটু কঠিন হবে। ওকে, ক্যালকুলেটিং অ্যান্ড অ্যাকাউন্টিং ফর ডেফার্ড ট্যাক্স। এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে এখানে ক্যারিং অ্যামাউন্ট, ট্যাক্স, রিটেন ডাউন ভ্যালু, কিভাবে টেম্পোরারি ডিফারেন্স আসছে। ওকে, দেন ট্যাক্স বেস কি অ্যান্ড অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কি, এই জিনিসগুলো কিন্তু আপনার আইসিএডব্লিউর বই থেকে নেওয়া হয়েছে, বাট আপনাদের এই বইতে নেই। আইসিডব্লিউর অন্য বই থেকে নেওয়া হয়েছে, সেইগুলা ভেরি কনসাইজ ওয়েতে আপনাদেরকে আমি সামারি করে দিয়েছি। মানে এখানে লটস অফ থিংস আছে, সব নিয়ে আসা হয়নি, সেগুলো পড়লেও আপনারা সবকিছু বুঝবেন না, বাট আপনাদের জন্য যেগুলো খুবই ইফেক্টিভ হবে সেগুলো সামারাইজ করে এখানে নিয়ে আসা হয়েছে। থ্যাংক ইউ স্যার। স্যার এই ফাইলটা কি ক্লাসের পরে পাওয়া যাবে? হ্যাঁ, ক্লাসের পরে দিয়ে দেবো। দেখেন একটা ইলাস্ট্রেশন এখানে, জাস্ট সিম্পল ইলাস্ট্রেশন। লেট আস ডিসকাস ইট। Current liabilities include accrued fines and penalties with a carrying amount of 100. These fines and penalties are not deductible for tax purposes. Okay. The tax base of the accrued fine and liability is 100, right? Equal to the carrying amount, because the amount which will be deducted for tax purpose in future period is nil, right? তার মানে এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হবে না, কারেক্ট? এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হবে না, এটা একটা পার্মানেন্ট ডিফারেন্স টোটালি, কারণ এটা তো আপনার ট্যাক্স অ্যালাউই করবে না কখনো। এখন দেখেন এই সিনারিওগুলো যদি আপনি বুঝতে পারেন তাহলে আমি বুঝবো যে আমার লেকচারগুলো খুব মনোযোগ সহকারে শুনছেন এবং এগুলো বুঝতে পেরেছেন। চারটা সিনারিও আছে, চারটা সিনারিও মানে আপনার এটা দিয়ে একটা কোশ্চেন তৈরি করা যায়। ওকে, an entity current asset include insurance premium paid in advance 20,000 for which a tax deduction will be allowed in future period, right? তাহলে দেখেন এই যে কারেন্ট অ্যাসেট আছে, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, বাট ট্যাক্স বেস ইজ নীল। ক্লিয়ার? তাহলে কোন একটা কারেন্ট অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, দ্যাট মিনস ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, তাই না? তাহলে জি এই স্যার, যে ডেফার্ড ট্যাক্স অ্যাসেট। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কি ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করে? এই জন্যই বলছি যে না ইনকাম স্যার, স্টেটমেন্ট মেথডে লাইবিলিটি কখনো চিন্তা করবেন না।
দিস ইজ ডেফার্ড ট্যাক্স লাইবিলিটি। জি স্যার, ডেফার্ড Deferred tax liability তাহলে দেখেন ট্যাক্স বেস অফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম ইজ 20,000 tax base because the whole carrying amount will be deductible for tax purposes in the future period. An entity current asset include insurance premium paid in advance for which tax deduction will be allowed in future period. Okay, next item. An entity has recognized current liability 400,000 in respect of income received in advance, which will be taxed in future period. Right? আচ্ছা এখানে এই ট্যাক্স বেস বলতে আসলে কি বুঝাচ্ছে আমি একটু বুঝাই। এই যে যেখানে এখানে বলছে যে an entity current asset include ফার্স্টেরটা দেখেন আপনারা একটু কনফিউশন লাগতে পারে, include insurance premium paid in advance for which a tax deduction will be allowed. এটা বলতে বোঝাচ্ছে যে ব্যালেন্স শিটে এই অ্যাডভান্স প্রিমিয়াম যে পেমেন্ট করা হচ্ছে 20,000, এটা ব্যালেন্স শিটে আপনি কি দেখাইছেন? কারেন্ট অ্যাসেটের ভিতর দেখাইছেন, রাইট? জি স্যার। কারেন্ট অ্যাসেটের ভিতর দেখাইছেন which a tax deduction will be allowed in future period. তার মানে এটা আসলে কোনো টেম্পোরারি ডিফারেন্সই নাই কিন্তু। কারণ কি দেখেন আমাদের কিন্তু এই জন্য একটু ভুল হয়ে গেছে যে দেখেন এটা কিন্তু অ্যাকাউন্টিং একে 20,000 বলছে, ট্যাক্সও এটাকে 20,000 বলছে, কারণ অ্যাকাউন্টিং তো এখন এক্সপেন্স বলছে না, বুঝতে পেরেছেন? অ্যাকাউন্টিং কিন্তু এটাকে এক্সপেন্স এখন বলতেছে না, এটাকে অ্যাডভান্স এক্সপেন্স হিসাবে অ্যাসেট হিসাবে বলতেছে, ট্যাক্সও কিন্তু এটা অ্যাসেট হিসাবে বলতেছে। জি স্যার। ওকে, তাহলে এটা টেম্পোরারি ডিফারেন্স নাই, এখানে কোনো ডিফারেন্স নাই স্যার। এইটা কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। তাহলে এটা বুঝাইছে যে ট্যাক্স বেস কি সেটা বুঝাইছে। এই উপরে দেখেন, উপরে এটার এক্সাম্পল বলছে যে ট্যাক্স বেস, রাইট? অনুরূপভাবে সিনারিও 2 তে আসি আমি। an entity has recognized a current liability 400,000 in respect of income received in advance. তার মানে কি অ্যাকাউন্টিং অনুযায়ী কিন্তু এটা লাইবিলিটি। জি স্যার। ট্যাক্স এটাকে কি বলতেছে আমি দেখি, which will be taxed in future period. তার মানে ট্যাক্সও এটাকে লায়াবিলিটি লাইবিলিটি বলতেছে বলছে। স্যার। তার মানে এইটাও কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। এটা আপনাকে বুঝাইছে যে ট্যাক্স বেস কি সেটা বুঝাইছে। তাহলে আমরা এটা নিয়ে আলোচনা না করি, ট্যাক্স বেস আমরা কি বুঝতে পেরেছি। আমরা যাব হচ্ছিল যেখানে ডেফার্ড ট্যাক্স আছে সেখানে যাব। টাইপস অফ টেম্পোরারি ডিফারেন্স অলরেডি ডিসকাস, ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। এগুলো কিন্তু আমি আবারও বলছি IAS 12 এর সামারি, এগুলো রাইট, IAS 12 এর সামারি কনসাইজ ফর্মে নিয়ে আসা। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কি, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কি, ডিটেলস ডিসকাস আছে। এবং এটা এই ডেফিনেশন দিয়ে আপনি শিখবেন না, আপনি শিখবেন ডেফিনেশনটাই শিখবেন ফর্মুলা দিয়ে, যেটা আমি এক্সেল ফাইলে দেখিয়েছি। এই ফর্মুলা দিয়ে শিখবেন ট্যাক্স বেস কি আর ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স কি আর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কি। ওকে, এখন আসুন আমি পেয়ে গেছি সিনারিও গুলো এখন পেয়ে গেছি। টেম্পোরারি ডিফারেন্স, যেখানে টেম্পোরারি ডিফারেন্স থাকবে সেখানে ডেফার্ড ট্যাক্স ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছিলেন প্লিজ? হ্যালো। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্লিজ স্যার রবিন। আমাদের জি জি স্যার, স্যার আমাদের যে ফর্মুলা গুলো দেওয়া আছে এগুলো যদি একটু মানে ব্যালেন্স শিট মেথডে যদি আমাদেরকে এক্সাম্পল দিয়ে যদি একটু রিলেট করে দেওয়া যেত তাহলে হয়তো আরেকটু বেশি ওয়ার্ক করতো। এখন কেন জানি মনে হচ্ছে আমি ফর্মুলাটাকেই মেমোরাইজ করতেছি, রাদার মানে জিনিসটা অ্যাকচুয়ালি কিভাবে ওয়ার্ক আমি কিন্তু অলরেডি ডিসকাস করছি, আপনি মনে হয় ভুলে গেছেন। এই যে এখানে কিন্তু অলরেডি ডিসকাস করছি, দেখেন একটা অ্যাসেটের কস্ট ছিল 100 মিলিয়ন, হয়তো একটা ডিসকাস করছি, আরো ডিসকাস করব। পিএনএল আপনি বলছিলেন আমাদেরকে ব্যালেন্স শিট ধরে যেতে, মানে আমি ব্যালেন্স পিএনএল শিট করে না তো দিয়ে। গেছি, প্লিজ আপনি কিন্তু বুঝতে পারেন না, আমি কিন্তু ব্যালেন্স শিট করে গেছি। এই যে অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট বের করছি 90 মিলিয়ন, কস্ট থেকে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দিয়েছি, এবং সেটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ধরে নিচ্ছি যে এটা 15% ডেপ্রিসিয়েশন, রাইট? ওকে স্যার। বুঝতে পেরেছেন?
আরো আরো একটু মানে একটু ওয়েট করেন আপনার। জি স্যার একটু হ্যাঁ, একটু আরেকটু যদি ওয়েট করেন, এক্সপ্লেন আরো করতেন অনেক তাহলে এক্সাম্পল হয়তো পাবেন। আরেকটু ইজি। ওকে আরেকটু থ্যাংক ইউ ওয়েট স্যার, করেন প্লিজ। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার। ওকে ওকে, এখন আসেন। আপনারা বললেন যে স্যার আমরা কয়েকটা এক্সাম্পল সহকারে দেখি, তাহলে আমাদের মনে হয় আরো, নাহলে আমরা মানে উই আর মোর ফোকাসিং অন ফর্মুলা রাদার দেন practical example. So let us see the practical example. Okay, we'll see the practical example and we'll apply the formula to solve out the problem. Okay, so let us read out. An entity recognize a non-current asset. Non-current asset at its 1 million cost 2 years ago. Tax depreciation is allowed on full cost at 15% per annum estate line, which accounting depreciation is at 10% per annum estate line. দুটো estate line মেথডে, বাট অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন হচ্ছিল 10%, ট্যাক্স ডেপ্রিসিয়েশন 15%। তাহলে আমাকে বলেন এই যে 1 মিলিয়ন 2 বছর আগে যেটা কিনা হয়েছে সেটার এখন অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কত, ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট কত? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 2 বছরের ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেন 10% করে, 8 লাখ হবে, তাই না? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট। আর ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট 2 বছরে 30% বাদ যাবে, 7 লাখ হবে। ভেরি সিম্পল, 7 লাখে দেখেন ট্যাক্স বেস অফ নন কারেন্ট অ্যাসেট ইজ 700,000, whereas accounting carrying amount is 800,000. So is it very clear to you? জি স্যার। So do you consider it is a practical example or something different? আমি ধরে নেন এটা একটা কোম্পানির ডাটা, এটা একটা কোম্পানির ডাটা। সেখানে বলছে যে নন কারেন্ট অ্যাসেটের উপর অ্যাকাউন্টিং অনুযায়ী হচ্ছে 10% ডেপ্রিসিয়েশন ধরা হয়, আর ট্যাক্স অনুযায়ী সেটাকে 15% ডেপ্রিসিয়েশন এলাও করে। দুটাই আপনার স্টেট লাইন মেথড ফলো করে, ট্যাক্সও স্টেট লাইন মেথড ফলো করে, কোম্পানিও স্টেট লাইন মেথড ফলো করে। ওকে, তাহলে এখানে যে টেম্পোরারি ডিফারেন্সটা বেরোবে সেটা কি? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। ইজ ইট কারেক্ট? জি স্যার। কারণ অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ গ্রেটার দ্যান ট্যাক্স বেস, 800,000 is greater than 700,000. So 100,000 is your taxable temporary difference. If the tax rate is 25%, so how much is the deferred tax liability? 25,000. জি স্যার। Okay. So next one. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। Please. স্যার ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে কি স্যার পার্মানেন্ট ডিফারেন্স হতে পারে স্যার, মানে অ্যাজ পার কোম্পানি ফাইন্যান্স সেক্টর অনুযায়ী? হতে পারে, of course. জি 30 লাখ টাকা হচ্ছে স্যার ভেহিকেল যদি পারচেজ করা হয় সেক্ষেত্রে হ্যাঁ, অ্যালাউয়েবল ডিডাকশন। I would give you the same example, right? যেমন বাংলাদেশে এখন সিডান কারের উপর একটা ক্যাপ আছে, যে ওইটার উপরে গেলে আপনার ডেপ্রিসিয়েশন অ্যালাউয়েবল এক্সপেন্স হবে না, অ্যাডমিসিবল এক্সপেন্স হবে না। এখন আই ডোন্ট নো দ্য এক্সাক্ট সিলিং। 30 লাখ স্যার, 30 লাখ। 30 লাখ, একসময় এটা 20 লাখ ছিল, তারপর 25 লাখ হলো, এরপর 30 লাখ করছে। তার মানে সিডান কার, আপনার এমডির জন্য একটা সিডান কার কিনে দিয়েছে কোম্পানি, যে এমডি চড়বে এটা, সে সবসময় এটা অফিসের কাজে ইউজ করবে, রাইট, পার্সোনাল কাজে ইউজ করতে পারে। ওকে, তা এখন এই গাড়ি এমডির জন্য যদি কোম্পানি 1 কোটি টাকাতে কিনে দেয়, কোম্পানি তো ডেপ্রিসিয়েশন 1 কোটি টাকার উপরই ধরবে। ট্যাক্স বলছে যে এটা সর্বোচ্চ 30 লাখ টাকা পর্যন্ত ডেপ্রিসিয়েশন অ্যাডমিসিবল এক্সপেন্স হবে। তাহলে বাদ বাকি যে 70 লাখ টাকা, দিস ইজ পার্মানেন্ট ডিফারেন্স। You understand it? This is permanent difference because tax shall never consider this differential amount, that is 7 million, right? 7 million shall not be admissible in at all. Only 3 million. So temporary difference create on the basis of only 3 million. That means 30 lakh, right? এই 30 লাখ এর উপর আপনার ট্যাক্স বললো ওকে এটা 10 ইয়ার্সে রিডিউসিং ব্যালেন্স মেথডে আপনি বের করবেন। তাহলে 2 বছর আগে যদি কিনে রাখেন, তাহলে 2 বছর পরে সেটার মূল্য কত হবে? 30 লাখের থেকে প্রথম বছরে ডেপ্রিসিয়েশন হবে 30 লাখের উপর কত, 10% হলে 3 লাখ, তাই না? দ্বিতীয় বছরে 27 লাখের উপর
10% যেটা হয় 2,70,000, তাহলে 3 লাখ আর 2,70,000, তাই 5,70,000 বাদ দেন, বাদ দিয়ে যেটা থাকে সেটা ক্যারিং অ্যামাউন্ট, রাইট? হোয়ারাজ অ্যাকাউন্টিং বলছে যে অ্যাকাউন্টিং এ কিন্তু বেস প্রাইস তাকে ধরতে হবে 1 কোটি টাকা না, বেস প্রাইস তাকে ধরতে হবে 30 লাখ টাকা, কারণ 70 লাখ টাকা পার্মানেন্ট ডিফারেন্স। ইন দ্যাট পার্টিকুলার কেসে কিন্তু আপনার ক্যালকুলেশন ডিফারেন্ট, কারণ 70 লাখ টাকা তো পার্মানেন্ট ডিফারেন্স, আপনার ওটা বাদ দিয়ে দিতে হবে। এই 30 লাখের পর অ্যাকাউন্টিং ক্যালকুলেট করবে। ওকে, অ্যাকাউন্টিং যদি স্ট্রেট লাইন বেসিসে ডিপ্রিসিয়েশন ক্যালকুলেট করে, তাহলে তার টোটাল অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন আসে 10 বছরে কত? 6 লাখ টাকা। হোয়ারাস ট্যাক্স ডিপ্রিসিয়েশন আসছে 5,70,000 টাকা। তাহলে এই যে 30,000 টাকা, 30,000 টাকার একটা ডিফারেন্স হবে, সে যে ডিফারেন্সটাকে আমি বলবো টেম্পোরারি ডিফারেন্স। আন্ডারস্ট্যান্ড ইট? জি স্যার। ওকে ওকে, তো নেক্সট ওয়ান, অ্যান স্যার আর এন্টিটি। কি যদি বলি হ্যাঁ শিওর। স্যার, সেক্ষেত্রে স্যার পার্মানেন্ট ডিফারেন্স যে 70 লাখ হলো, সেক্ষেত্রে স্যার ওইটার ট্রিটমেন্ট কি আমি স্যার আমার অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন বা এক্সপেন্সিভ আমি চার্জ করব কিনা? অবশ্যই চার্জ করবেন। অ্যাকাউন্টিং সেক্ষেত্রে ডিপ্রিসিয়েশন স্যার তো প্রত্যেক বছরই ডেফিনেটলি তাহলে স্যার চার্জ হবে। টেম্পোরারি ডিফারেন্স হবে স্যার। অ্যাকাউন্টিং ডিপ্রিসিয়েশন তো ডেফিনেটলি চার্জ হবে, বাট এটা ডেফার্ড ট্যাক্সে আসবে না। জি স্যার। এটা যখন আপনি ট্যাক্সেবল প্রফিট ক্যালকুলেট করবেন, তখন এটা ইনএডমিসিবল এক্সপেন্স হিসাবে করবেন, এই ডেপ্রিসিয়েশনটা ইনএডমিসিবল এক্সপেন্স হিসাবে অ্যাড হয়ে যাবে প্রফিটের সাথে। ক্লিয়ার? ও 70 লাখের জি উপর যে স্যার, ঠিক আছে ডেপ্রিসিয়েশন। স্যার। জি স্যার। ওকে, next, an entity has issued 400,000 of debt redeemable in 5 years. See here, incurring 20,000 of issue expense. The issue expense have been deducted from liability and are being amortized over the 5 years life of the debt. To date মানে as at date, to date 5,000 has been amortized, but the whole 20,000 has been allowed as a tax deduction. তার মানে কি বুঝলেন? ট্যাক্স যে বছরে এই যে 20,000 ইস্যু কস্ট ইনকার করছে, পুরো টাকাই ট্যাক্স অ্যালাউয়েবল এক্সপেন্স হিসাবে ওই সময় দিয়ে দিয়েছে। তার মানে এইটার ট্যাক্স বেস ইজ রাইট নাও নীল, ট্যাক্স বেস ইজ নীল। বাট হাউ মাচ ইজ দ্য অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট এই যে রিডিউমেবল যে সরি এই যে ইস্যু এক্সপেন্স, এটাকে আপনি অ্যামোর্টাইজ করছেন, এটাকে অ্যাডভান্স এক্সপেন্স হিসাবে অ্যামোর্টাইজ করছেন। সে অ্যামোর্টাইজ কেবল করা হয়েছে 5,000 টাকা, তাহলে আরো 15,000 টাকা রয়ে গেছে। অ্যাসেট ফর্মে স্যার, রাইট, অ্যাসেট ফর্মে রয়ে গেছে, আরো 15,000 টাকা রয়ে গেছে। কারেক্ট? তাহলে আরো 15,000 টাকা থেকে গেলে তাহলে কি হচ্ছে দেখেন, তাহলে এই যে 15,000 টাকা, এই 15,000 টাকা এটাই আপনার কি করবে? টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবে। তাহলে দেখেন, আমি যদি অ্যাকাউন্টিং প্রথমে ছিল ট্যাক্স বেসটা বের করি, ট্যাক্স বেস কিন্তু এই পুরো 4 লাখ টাকাকে সে বলবে হচ্ছে হলো ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, কারণ সে 20,000 টাকা এক্সপেন্স হিসাবে কনসিডার করে দিয়েছে, অ্যাসেট হিসাবে কনসিডার করেনি। এটা অ্যাকচুয়ালি অ্যাসেট না, এটা কন্ট্রা লাইবিলিটি বলবো। এই যে ইস্যু কস্টটা একটা কন্ট্রা লাইবিলিটি, মানে লাইবিলিটির সাথে নেট অফ হয়ে যাবে, রাইট? তাহলে এখন আসেন অ্যাকাউন্টিং অনুযায়ী কি হচ্ছে, এই যে ডেপ্ট ইনস্ট্রুমেন্ট, এই ডেপ্ট ইনস্ট্রুমেন্টের থেকে ইস্যু কস্টটা আমি কি করব? ইস্যু কস্টটা হচ্ছে বাদ দিব। এখন এই যে ইস্যু কস্টটা বাদ দিব, এইটা হচ্ছে হলো আবার কি অ্যামোর্টাইজ করে দিতে হবে, 5 ইয়ার্সের ভিতর অ্যামোর্টাইজ করে দিতে হবে। ওকে, তাহলে সেটা যদি 5 ইয়ার্সের ভিতর অ্যামোর্টাইজ করে দিই, তাহলে এখন আমার 15,000 থাকতেছে, রাইট? মানে 5,000 টাকা অলরেডি অ্যামোর্টাইজ হয়ে গেছে, তাহলে এই 15,000 আমি বাদ দেবো কত? 4 লক্ষ থেকে 15,000 বাদ দিব। 15,000 বাদ দিলে আমার কত থাকে? 3,85,000 টাকা। তাই এই 3,85,000 টাকা আসলে অ্যাকাউন্টিং এর ক্যারিং অ্যামাউন্ট হবে, রাইট? 3,85,000 টাকা অ্যাকাউন্টিং এর ক্যারিং অ্যামাউন্ট, হয় ট্যাক্স বেস হচ্ছিল 4 লক্ষ টাকা। তো যাই হোক, এটা এখনই এটা পুরোটাই বুঝতে চান না, কারণ এখানে আইফারস 9 এর এলিমেন্ট আছে।
যেহেতু IFRS 9 আপনাদের এখনো পড়ানো হয়নি, কিভাবে এই যে ইস্যু কস্ট এইভাবে অ্যামোর্টাইজ করতে হয়, এগুলো IFRS 9 এর এলিমেন্ট আছে। ওকে, থ্যাংক ইউ। এই যে দেখেন এখন সামারিতে চলে আসছি। ট্যাক্স ট্রিটমেন্ট ডিফার্স ফ্রম অ্যাকাউন্টিং ট্রিটমেন্ট, টেম্পোরারি ডিফারেন্স if the tax base is less than carrying amount, then taxable temporary difference। এই যে এত কিছু আলোচনা করছি এক্সেল শিটে দেখালাম, একটা সামারি আকারে আপনার এখানে সুন্দর করে আছে। then taxable temporary difference, deferred tax liability, tax base is equal to carrying amount, no deferred tax implication। তার মানে কি এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। tax base is greater than carrying amount, deductible temporary difference, deferred tax asset। Do you understand it? জি স্যার। Okay, এখন দেখেন, আসেন ওয়ার্ক এক্সাম্পল ট্যাক্স বেস অফ অ্যাসেট, এগুলো একটু বাসায় একটু দেখতে হবে। হ্যাঁ, এত কিছু আলোচনা করার এখন পুরোটা সময় নাই, প্রত্যেকটা বাসায় দেখলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি আপনার টেম্পোরারি ডিফারেন্সের যে কনসেপ্টটা এটা ক্লিয়ার হয়, তারপর আমি দু একটা আলোচনা করে দিই। দেখেন, এ মেশিন কস্ট 100,000 ফর ট্যাক্স পারপাস, ক্যাপিটাল অ্যালাউন্স 30,000 have already been deducted in the current and prior period, and the remaining cost will be deducted in future periods. Assuming that revenue generated by using the machine is taxable and gains on disposal of the machine will be taxable, and any loss on disposal will be deductible for tax purpose. The carrying amount of the machine for accounting purposes is 2,000, right? The tax base of the machine is 70,000, as this remain will be deducted in the future period. There is a temporary difference is 12,000. Very very simple, the accounting carrying amount of solo 2,000 আর tax base of solo 70,000, 70,000, yes. right? 70,000. Okay, then next, interest receivable has a carrying amount 1,000, right? The related interest revenue will be taxed on cash basis। তার মানে হচ্ছে হলো এই ইন্টারেস্ট রিসিভেবলের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে বাট ট্যাক্স বেস নীল, তাই না? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে বাট ট্যাক্স বেস নীল। তাহলে ইন্টারেস্ট রিসিভেবল আসলে একটা অ্যাসেটের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে বাট ট্যাক্স বেস নীল হলে সেটা কি ডিফারেন্স ক্রিয়েট করবে বলেন আপনারা? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স। আর ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আপনাকে কি দিবে? ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি। তাহলে এইগুলো কি আপনারা রিয়েল লাইফ এক্সাম্পল পাচ্ছেন? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। Next, trade receivable. Trade receivable have a carrying amount 10,000, assuming that the related revenue has already been included in tax profit, right? The tax base of trade receivable is 10,000, right? The difference between this case and the previous example is that in this case the amount has already been included in the both accounting profit and taxable। তার মানে এখানে কোনো deferred tax ক্রিয়েট করবে না, এখানে একটা হলো no temporary difference, there is no temporary difference, কারণ অ্যাকাউন্টিংও অ্যাক্রুয়াল বেস ফলো করছে, ট্যাক্সও অ্যাক্রুয়াল বেস ফলো করছে, রাইট? ইয়েস স্যার। ওকে, সো এইভাবে করে আমরা এক্সাম্পল গুলো যদি একটু দেখি আমাদের মনে হয় না কোনো প্রবলেম হবে। The following case show and explain। এখন আপনাদের জন্য কুইজ, 4 কুইজ। Current liabilities include accrued expense with a carrying amount 2,000, right? The related expense will be deducted for tax purpose on cash basis. Tell me, is it a taxable temporary difference or deductible temporary difference?
Why are you taking too much স্যার এটা time? taxable income. কারেন্ট লাইবিলিটি অ্যাক্রুড এক্সপেন্সের ক্যারিং অ্যামাউন্ট আছে বাস ট্যাক্স বেস হচ্ছে হলো নীল। জি স্যার। এটাকে আপনারা বললেন হচ্ছে হলো স্যার ট্যাক্সেবল এটা ডেফার্ড ট্যাক্স অ্যাসেট, টোটালি রং। ডেফার্ড ট্যাক্স অ্যাসেট স্যার এটা স্যার। তাহলে এটা তো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে, মানে ডিফার্ড ট্যাক্স অ্যাসেট এই 2000 ডিফার্ড ট্যাক্স অ্যাসেট না, এটার সাথে রেলিভেন্ট ট্যাক্স রেট মাল্টিপ্লাই করলে যেটা হবে সেটা ডিফার্ড ট্যাক্স রেট অ্যাসেট হবে। আমি আপনাদের কাছে জানতে চেয়েছি এই টেম্পোরারি ডিফারেন্সের টাইপটা কি। টাইপ জানলেই তো আপনি ডিফার্ড ট্যাক্স অ্যাসেট না লাইবিলিটি হবে সেটা জানতে পারবেন এমনি। কারেন্ট আমি বুঝলাম না, এখানে এই ফর্মুলাগুলো তো ইজি ছিল, একটা মনে রাখলে তো মনে থাকবে সব। ডিডাক্টেবল স্যার এটা। রাইট। এবার নেক্সটটা, কারেন্ট লাইবিলিটি ইনক্লুড অ্যাক্রুড এক্সপেন্স with a carrying amount 3000. The related expense has already been deducted for tax purpose. What do you think? ডেফার্ড ট্যাক্স নাই স্যার এখানে স্যার। Absolutely correct. Thank you very much, Mr. Humayun Kabir. Thank you. যে উনি বুঝতে পারছে যে এখানে ডেফার্ড ট্যাক্স নাই, কারণ দুটো হলো এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স নাই। A loan payable has a carrying amount 5000. The repayment of the loan will have no tax consequences. A taxable difference. Loan payable has a carrying amount 5000. The repayment of the loan have no tax consequences. এখানেও ডেফার্ড ট্যাক্স নাই স্যার। এখানেও নাই স্যার। কারেক্ট। স্যার শুনতে পাচ্ছেন? হুম বলেন। স্যার এখানেও জিরো হবে স্যার মনে হচ্ছে। রাইট। Current liability include interest revenue received in advance. Right, with a carrying amount of 7000, the related interest revenue was taxed on cash basis. No tax, sir. What do you think? এখানে তো স্যার হবে না স্যার, ডেফার্ড ট্যাক্স হবে না No, স্যার। this is not correct. স্যার এখানে ডেফার্ড ট্যাক্স Already আছে। আপনি ক্যাশ রিসিভ করছেন, যে ক্যাশটা অলরেডি ট্যাক্স হয়ে গেছে, তার মানে এই 7000, প্লিজ let me finish. এই 7000 এর লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে বাট ট্যাক্স বেস নীল। তাহলে কোন একটা লাইবিলিটির যদি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট থাকে আর ট্যাক্স বেস নীল হয় লাইবিলিটি, তাহলে সেটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। অ্যাসেট স্যার। রাইট, সো লেট আস চেক আওয়ার নলেজ। দেখছেন ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স 7000। ওকে, আমাদের প্রত্যেকটা ঠিক আছে। নো টেম্পোরারি ডিফারেন্স, নো ডিফার্ড ট্যাক্স অ্যারাইজেস, নো টেম্পোরারি ডিফারেন্স, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। তাহলে ফার্স্ট এবং লাস্টে হলো ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স আর মাঝখানে দুইটা, তার মানে কি আপনারা সলভ করতে পারবেন। আই ডু হ্যাভ কনফিডেন্স অন হিম। ওকে, এই দেখেন আমি যে জিনিসগুলো ডিসকাস করছি আরো ইলাবোরেটলি অনেক ইলাস্ট্রেশন আছে, অনেক এক্সাম্পল আছে, আপনারা এগুলো যদি দেখেন আপনাদের সব ক্লিয়ার হয়ে যাবে। এই যে ডিসকাউন্টিং দেখেন, ডিসকাউন্টিং ইজ নট অ্যালাউড, শুড নট বি কনসিডার, শুড নট বি ডিসকাউন্টেড, সব এখানে বলা আছে। হ্যাঁ, এখানে অনেকগুলো ইলাস্ট্রেশন আছে, সবগুলো ইলাস্ট্রেশন, প্রত্যেকটা ইলাস্ট্রেশন ধরে পড়া মানে এখন পসিবল না, টাইম ডিউ টু লিমিটেশন অফ টাইম। আমরা এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখব, যে এক্সাম্পলটা আপনার পরীক্ষায় আসছে। হ্যাঁ, একটা পরীক্ষায় আসছে। ওকে, এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো সলভ করবেন। হ্যাঁ, ওকে, এগুলো আপনাদের হোমওয়ার্ক, নিজে ট্রাই করবেন, তারপর সলিউশন দেখবেন। হ্যাঁ, ওকে, বাট দিস শিট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং, রাইট? বাসায় অবশ্যই এখানে খুব বেশি পেজ না, আর অনেক কিছু আছে অলরেডি আমরা পড়ে ফেলছি। ফর আন্ডারস্ট্যান্ডিং যদি ক্লিয়ার থাকে এখানে 17 পেজ, বাট মানে খুব বেশি সময় লাগবে না, 2 ঘন্টা পড়লে হয়ে যাবে। ওকে, let us solve very
ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন। দেখতে পাচ্ছেন লেখা কি অনেক ছোট মনে হচ্ছে? দেখা যাচ্ছে স্যার। একটু ছোট। একটু ছোট, আচ্ছা একটু ছোট মানে বড় করতে হবে। ওকে, এখন ঠিক আছে স্যার। ঠিক আছে স্যার। এখন ঠিক আছে নাকি বেশি বলে বড় হয়ে আপনারা গেছে? স্টপেজ দিবেন কোথায়? হ্যাঁ, ঠিক আছে। ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ এক্সেলেন্ট। ঠিক আছে। আচ্ছা দেখেন, অ্যাকাউন্টিং শুধুমাত্র আপনার জানলে হবে না, অ্যান্সার করতে হলে আপনাকে কনসাইজ ওয়েতে অ্যান্সার করতে হবে। আপনি এলোমেলো করে যদি অ্যান্সার করেন তখন দেখবেন আপনার অনেক সময় লাগতেছে, এবং ওইটা আপনি এমন ভাবে অ্যান্সার করছেন যে এক্সামিনার দেখে আপনার বুঝতে পারবেন আপনার অ্যান্সারটা ভালো করে। আপনাকে কিন্তু অ্যাকাউন্টিং এই জন্য মানে অ্যান্সারটা একটা টেকনিক আপনার জন্য, যে কনসাইজ ওয়েতে প্রেজেন্টেশন ফরম্যাটে আপনি অ্যান্সার গুলো করেছেন, যে একজন দেখলেই বুঝতে পারবে যে না এটা অ্যান্সার কারেক্ট হয়েছে, বা ইজিলি সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে আপনার খাতা দেখে। সেটাও কিন্তু এই আর্টও আপনাকে অ্যাপ্লাই করতে হবে। ওকে, সো লেট আস রিড আউট দ্য কোশ্চেন। PQR লিমিটেড, PQR সংক্ষেপে PQR, reported the following activities and result at the time of finalizing its financial statement for the year ended 31st December 2021. Averaging cost incurred BT 15 million. The cost is to be allowed as tax deduction over 5 years from 2021 to 2025. তাহলে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স যেটা 15 মিলিয়ন ইনকার করছে সেটা পুরোটা আপনি এক্সপেন্স হিসাবে চার্জ করে দিচ্ছেন। ট্যাক্স বলছে যে এটাকে অ্যামোর্টাইজ করতে হবে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো, এটাই টেম্পোরারি ডিফারেন্স আছে? থাকলে সেটা কি টেম্পোরারি ডিফারেন্স? ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আছে স্যার, এটা 5 বছরে দেখাইতে হবে, ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি দেখাইতে হবে। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স আছে। কিভাবে আপনি Deferred- ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স বের করলেন আমাকে একটু বলেন তো। এটাতে যেমন এটা মিলিয়ন দেখাচ্ছি, মানে দ্যাট মিন্স আমি ওই লেখাতে আমি ইনকামটা কম দেখাচ্ছি 15 মিলিয়ন, এবং আমার ট্যাক্সটা কম হয়েছে, সো আমার ট্যাক্স লায়াবিলিটি 5 ইয়ার্স আমাকে অ্যালোকেট করতে হবে। কিছুই আমার হয়নি। অ্যাকাউন্টিং আচ্ছা অন্য একজন এক্সপ্লেইন করতে পারবেন? স্যার আমি তো এটা প্রথমে খরচ দেখিয়ে দিচ্ছি এক্সপেন্স, যেটা ট্যাক্স বেস তো কম, সেক্ষেত্রে তাহলে এটা আমার অ্যাসেট না স্যার? এটা হ্যাঁ, আপনি মানে পুরোটা বলেন, আপনার হচ্ছে না। ট্যাক্স বেস কম বলে না, আপনি ট্যাক্স বেস কতটুকু হবে আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট কতটুকু হবে? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 15 মিলিয়ন আর ট্যাক্স বেস হচ্ছে 3 মিলিয়ন। কিছুই হয়নি। এনিওন এলস? অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 0 আর ট্যাক্স বেস থাকবে 3 মিলিয়ন। ট্যাক্সের ক্যারিং এর অ্যামাউন্ট হবে 12 মিলিয়ন, আর হলো স্যার অ্যাকাউন্টিং অ্যাবসলিউটলি ক্যারিং কারেক্ট, অ্যাবসলিউটলি কারেক্ট, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা আমি বুঝলাম না, আপনারা যখন একটা জিনিস পড়েন একটু চিন্তা করেন না? চিন্তা কত করতে হবে, একটু চিন্তা করে। দিস ভেরি সিম্পল। ওনারা দুজন কিন্তু বুঝতে পারছে যে এখানে আসলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আসলে নীল, কারণ আমি এক্সপেন্সটা অলরেডি দেখাই বলছি। আমার অ্যাসেট দিয়ে চিন্তা করতে হবে, আমার অ্যাসেট বা লাইবিলিটিতে চিন্তা করতে হবে। আমি তো এই জন্য ইনকাম স্টেটমেন্ট মেথডে শিখতে নিষেধ করছি। মানে নেভার থিঙ্ক অ্যাবাউট মানে ইন থ্রু অফ ইনকাম স্টেটমেন্ট, রাইট? আপনাকে ব্যালেন্স শিট দিয়ে চিন্তা করতে হবে, যেখানে আমি অলরেডি আইএফআরএস অনুযায়ী এক্সপেন্স চার্জ করে দিছি, আমার কোনো অ্যাসেট বা লাইবিলিটি নাই। তার মানে কি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ নীল, হোয়ারএস ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট কত? ট্যাক্স অলরেডি মানে আপনারা এক্স্যাক্টলি রাইটলি একজন অ্যান্সার করেছেন। সরি, I did not notice her or his name.
এখানে দেখেন 5 ইয়ার্স হচ্ছিল আপনাকে অ্যামোর্টাইজ করতে হবে, তার ভিতরে 1 বছর চলে গেছে, তার মানে 15 মিলিয়নের যদি 5 দিয়ে ভাগ করেন 3 মিলিয়ন, 3 মিলিয়ন চলে গেছে। 12 মিলিয়ন হচ্ছিল এই যে অ্যাডভান্স এক্সপেন্স, এটার ট্যাক্স বেজ হচ্ছিল 12 মিলিয়ন, আর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট নীল। তাহলে ইফ দ্য অ্যাকাউন্টিং ইন কেস অফ অ্যাসেট, if the accounting carrying amount is less than tax base, what is it? Deductible temporary. Absolutely correct. Deductible temporary. So 12 million is your deductible temporary difference. So let us see the tax rate. So let us see the tax rate. Tax rate is applicable tax rate is 30%. Okay. তাহলে 30% দিয়ে আমি এখানে কি ক্রিয়েট করব? deferred tax asset ক্রিয়েট করব। ক্লিয়ার? Yes sir. ওকে, তাহলে আমি এক্সেল শিটে যাই। এক্সেল শিটে আমি দেখি আসলে কিভাবে আমরা সলভ করব। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, ট্যাক্স বেস, ট্যাক্স রেট, ডিডাক্টেবল, ট্যাক্সেবল অর ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট সংক্ষেপে লিখছি ডিটিএ আর ডিটিএল, ডিফার্ড ট্যাক্স লায়াবিলিটি। ওকে, ফার্স্ট ওয়ান। প্রথমটা কি ছিল? অ্যাডভার্টাইজিং কস্ট। কোশ্চেন সলভ করে দিচ্ছি আপনাদের, রাইট? আপনারা একটু বাসায় করতে হবে, হ্যাঁ? গুরুত্ব সহকারে বাসায় পড়তে হবে। তাহলে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট নীল, ট্যাক্স বেস কোশ্চেনে কি মিলিয়নে দিয়ে আছে? 15 মিলিয়ন। তাহলে আমি এখানে মিলিয়নে লিখি 12 million 15 মিলিয়ন। তাহলে দেখেন না, 15 মিলিয়ন থেকে আমি বাদ দিচ্ছি 3 মিলিয়ন, রাইট? তার মানে 12 মিলিয়ন। এই যে এখানে টাকা মিলিয়ন, ওকে, তাহলে হয়ে গেল, আমার মিলিয়ন লেখা হয়ে গেল। ট্যাক্স রেট এখানেও সেম, টাকা মিলিয়ন। সুন্দর করে প্রেজেন্টেশন করতে হবে, হ্যাঁ? দ্যাটস অল। ট্যাক্স রেট ইজ 30%। ট্যাক্স রেট নিচে আমি দেখে নিচ্ছি 30% ছিল। So is it taxable temporary difference or deductible? Deductible. Deductible temporary difference. 12 million deductible temporary difference. আচ্ছা, তাহলে এটা deferred tax asset না liability ক্রিয়েট করবে? Asset ক্রিয়েট করবে। Into this one, into this one. Deferred tax asset. তাহলে আমি এখানে লিখে নিলাম deferred tax asset, DTA. Okay. Yes. Next one. I গেল। Trade and other payable amounted to 40 million. Trade and other payable 40 million amount আছে as on 31st December 2021, which includes unearned commission of BT 10 million. তাহলে আমার এই আনআর্নড কমিশন নিয়ে হচ্ছিল মূলত আলোচনা। ট্রেড এন্ড পেয়েবল এর ভিতরে আরো অনেক কিছু থাকতে পারে, এর ভিতরে আনআর্নড কমিশন আছে যেটা 10 মিলিয়ন আছে। কমিশন ইজ ট্যাক্সেবল হোয়েন ইট ইজ আর্নড বাই দ্য কোম্পানি। কমিশন তখনই ট্যাক্সেবল হবে যখন কোম্পানি এটা আর্ন করবে, তার আগে না। এখন কি বলছে? ট্যাক্স বেস অফ রিমেইনিং ট্রেড এন্ড আদার পেয়েবল ইজ 25,000। ও তাহলে এই যে কমিশন যেটা আনআর্নড কমিশন, এটার আসলে টেম্পোরারি ডিফারেন্স নাই, কারণ এটা অ্যাকাউন্টিং আনআর্নড কমিশনকে লাইবিলিটি দেখাইছে, আর ট্যাক্সও বলছে যে এটা যখন আর্ন করবে তখন এটার উপর ট্যাক্স হবে। তাহলে আনআর্নড কমিশনের উপর আনআর্নড কমিশনটা লিখি আমি
আর্নড কমিশন, এইটার উপর এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট সেম। আর্নড কমিশন, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট 10 মিলিয়ন, 10 যেহেতু মিলিয়ন উপরে দিয়েছি, ওকে। ট্যাক্স বেস সেম, নো টেম্পোরারি ডিফারেন্স, নো টেম্পোরারি ডিফারেন্স, টেম্পোরারি ডিফারেন্স নীল, ওকে। ওকে, এর পরে কি আছে? আনআর্নড কমিশন ছাড়া আদার ট্রেড অ্যান্ড আদার পেয়েবল, আনআর্নড কমিশন ছাড়া অন্য যে ট্রেড অ্যান্ড আদার পেয়েবল আছে, ওইটার ক্যারিং অ্যামাউন্ট কত? ওইটার ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে এখানে 30 মিলিয়ন আসে, তাই না? 30 মিলিয়ন। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আসলে 30 মিলিয়ন, বাট ট্যাক্স বেস বলছে যে 25 ট্যাক্স million. বেস অফ 25 রিমেইনিং million. ট্রেড অ্যান্ড আদার পেয়েবল 25 মিলিয়ন। 5 million. এখানে লিখতে হবে আদার ট্রেড অ্যান্ড আদার পেয়েবলস, এখানে রিমেইনিং লিখি, রিমেইনিং ট্রেড অ্যান্ড আদার পেয়েবল। ওকে, তাহলে এখানে ট্যাক্স রেট 30%, এটা বলেন, আপনারাই বলেন এটা কোন টেম্পোরারি ডিফারেন্স হবে? ডিডাক্টেবল হবে, ডিডাক্টেবল। যেহেতু এটা লাইবিলিটি ছিল, রাইট? Yes, sir. লাইবিলিটি Tax অ্যাকাউন্টিং base ক্যারিং অ্যামাউন্ট গ্রেটার দেন ট্যাক্স বেস, তার মানে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। এই যে 5 মিলিয়ন হচ্ছিল ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। Yes, sir. তাহলে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স কি করবে? ডেফার্ড ট্যাক্স অ্যাসেট ক্রিয়েট করবে। Asset creation. ডিটিএ এখানে আপনার পাশে লিখে দিতে পারেন, এখানে এক্সেল শিটে লেখা যাচ্ছে না যে এটা ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, এটাও ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, এখানে নো টেম্পোরারি ডিফারেন্স, রাইট? Yes, sir. Okay, that's good. Next, other receivable amounted to 17 million as on 31st December 2021, which include dividend receivable of BT 8 million. Dividend income was taxable on receipt basis at 20% in. এটা দেখেন স্পেসিফাই করে দিয়েছে, রেলিভেন্ট ট্যাক্স রেট কিন্তু এখানে স্পেসিফাই করে দিয়েছে। It's not 30%, it is rather than 20%. কেউ কোনো মেসেজে কিছু লিখছিলেন? ওকে, এখন দেখেন, the tax base of remaining other payable is 6 million. Tax base remaining other payable is 6 million. ফার্স্টে আমরা ডিভিডেন্ড রিসিভেবল দিয়ে আসি। ডিভিডেন্ড রিসিভেবল আছে 8 মিলিয়ন, যেটা ইনকাম হিসেবে দেখানো হয়েছে। ডিভিডেন্ড ইনকাম ওয়াজ ট্যাক্সেবল অন রিসিট বেসিস, রাইট? অন রিসিট বেসিস, তার মানে এটা তো এখনো রিসিভ করেনি, রিসিভ করলে তখন ইনকাম হিসাবে কনসিডার হবে, কিন্তু আইপিআরএস অনুযায়ী কিন্তু অলরেডি ইনকাম হয়ে গেছে, তাই না? Yes, sir. Yes, sir. Okay. তাহলে ডিভিডেন্ড রিসিভেবল এর অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, বাট ট্যাক্স বেস ইজ 0. ওকে, তাহলে এটা কি ডেফার্ড ট্যাক্স কি করে, মানে কি টেম্পোরারি ডিফারেন্স বলেন? Taxable temporary difference. অ্যাবসলিউটলি কারেক্ট, ডিভিডেন্ড Deferred tax রিসিভেবল। liability create করবে স্যার, এটা liability create করবে। দেখছেন এই যে আপনাদের কনফিডেন্স কোন লেভেলে গেছে এখন, আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন যে কিভাবে ডেফার্ড ট্যাক্স ক্যালকুলেট করব।
Thank you very much. 8 million. Yes, sir. Tax base nil. Zero. Nil. Yes. Nil লিখলাম 30%. No, 20%. 20%. 20%. Right, 20%. Then taxable temporary difference is 8 million. So এইভাবে যদি পার্সেন্টেজ আলাদাভাবে মেনশন করা থাকে তাহলে আমরা ওই পার্সেন্টেজ ধরে এই ক্যালকুলেশনটা of course relevant tax rate. I would say relevant tax rate. এটা relevant tax rate হতে হবে। তো এটা deferred tax liability detail. ওকে, এখন আসেন কোর্সিনে চলে যাই। কোর্সিনে আমরা যাই the remaining other receivable। তাহলে remaining other receivable এ যাই। remaining other receivable এইটার ট্যাক্স বেস হচ্ছিল 6 million. 6 million. Yes, sir. Remaining, the tax base of remaining other receivable is 6 million. আর অ্যাকাউন্টিং হচ্ছে 9 million. আর অ্যাকাউন্টিং হচ্ছিল 9 million. 9 million. 9 million. তাহলে স্যার এটা ডিফার্ড ট্যাক্স, এটা হচ্ছে Taxable difference. ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট করবে লায়াবিলিটি। Right. 3 million স্যার, গ্যাপ আছে দুটোর মধ্যে। Remaining other receivable. $9 million, right? Yes, sir, 9 million. Tax base is 6 million. 6 million. এটা 30%, right? 30%. Yes, sir. So difference is 3 million. 3 million. Three. Deferred tax liability. আচ্ছা, ওকে, আমরা এর সামনেরটা দেখি। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। হ্যালো, জি স্যার। শুনতে পাচ্ছেন? স্ক্রিন শেয়ারিং হচ্ছে না। নেটওয়ার্ক চলে গেছে। ভিডিও আসছে না স্যার, স্ক্রিন শেয়ারিং হচ্ছে না স্যার। স্ক্রিন শেয়ারিং হচ্ছে না, তাই না? না, আচ্ছা, স্যার। আমি স্ক্রিন শেয়ার করেছি, তারপরে হচ্ছে না। আমি দেখি স্ক্রিন শেয়ারিং আবার চলে আসছে। স্টপ শেয়ার দিই। স্টপ শেয়ার দিয়ে আবার যাই। আসছে। এখন হচ্ছে? Yes, ওয়ার্ড sir. ফাইল দেখা যাচ্ছে? ওয়ার্ড ফাইল? হ্যাঁ, যাচ্ছে, দেখা যাচ্ছে। ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে, তাই না? জি। আচ্ছা, দেখেন তো এবার এক্সেল ফাইল দেখা যায় কিনা। এক্সেল ফাইল দেখা যাচ্ছে? Yes, sir.
স্যার জি স্যার দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে ঠিক আছে স্যার স্ক্রিনশট। একটা কোশ্চেন আছে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যালো হ্যালো, ব্যাকগ্রাউন্ড নয়েজ। শুনতে পাচ্ছেন স্যার? ব্যাকগ্রাউন্ড নয়েজ থাকলে প্রবলেম। স্যার শোনা যাচ্ছে? ওকে, হচ্ছে রাইট। প্লিজ আপনারা মানে ডোন্ট ক্রিয়েট। স্যার আমার 3 নাম্বারটা নিয়ে একটু কোশ্চেন আছে, ডিভিডেন্ডটা নিয়ে স্যার একটু। হ্যাঁ শুনতে পাচ্ছি, আপনারা কি শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি এখন শুনতে পাচ্ছি। স্যার ডিভিডেন্ডটার ক্ষেত্রে একটু আচ্ছা কাইন্ডলি আরেকবার একটু এক্সপ্লেন করবেন। ডিভিডেন্ডটাতে ইস্যু হচ্ছে, এখানে বলা হচ্ছে যে, হ্যালো নেটওয়ার্ক ফল ডাউন করতেছে বারবার। সরি, আসলে নেটওয়ার্কে ডিস্টার্ব হচ্ছে, বুঝছেন? নেটওয়ার্ক ডিস্টার্বের কারণে আমি অল্টারনেটিভ নেটওয়ার্ক দিয়ে ঢুকছি। এখন কি শোনা যাচ্ছে? হ্যালো, ক্লিয়ার না স্যার, ইকো হচ্ছে স্যার। স্যার ভেঙে ভেঙে আসছে, আবার আসছে না এভাবে। স্লো শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে এখন? ক্লিয়ার সাউন্ড? ক্লিয়ার? Sound clear, but screen sharing off. স্ক্রিন শেয়ার করছি। আচ্ছা ওকে, স্ক্রিন শেয়ার করা হচ্ছে? হ্যাঁ স্যার, এসছে স্যার। সাউন্ড ক্লিয়ার? ইয়েস জি স্যার। স্যার। ওকে, সরি স্যার সরি আমার ফর কোশ্চেন ছিল। ডিস্টার্বিং। হ্যাঁ প্লিজ। স্যার 3 নাম্বার ইস্যুটার মধ্যে এখানে ডিভিডেন্ডের ইস্যুটা নিয়ে আমার একটু কনফিউশন কাজ করতেছে। এখানে বলা হচ্ছে যে 31st ডিসেম্বর অন হুইচ ইনক্লুড ডিভিডেন্ড রিসিভেবল 8 মিলিয়ন, আর ট্যাক্সেবল ইস্যুতে কেন? বলা হচ্ছে যে ডিভিডেন্ড ইনকাম ওয়াজ ট্যাক্সেবল অন রিসিভ বেসিস। সো আমার যেহেতু 2021 সালে কোনো রিসিভ নাই, তাহলে এখানে টেম্পোরারি ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে কিভাবে? আচ্ছা, টেম্পোরারি ডিফারেন্স ক্রিয়েট হচ্ছে কিভাবে? ডিভিডেন্ড রিসিভেবল যেটা আপনি দেখাচ্ছেন, এটা মানে ইনকাম হয়েছে, ইনকাম ক্রেডিট করছেন আর রিসিভেবল ডেবিট করছেন, ডিভিডেন্ড রিসিভেবল। এখন এই ডিভিডেন্ডটা এই জন্য, যেহেতু এটার ট্যাক্স এখন এটাকে ইনকাম বলছে না, তার মানে কি এটার ট্যাক্স এটাকে অ্যাসেটও বলছে না, তাহলে এটার ট্যাক্স বেজ হচ্ছিল নীল। বুঝতে পারছেন? ট্যাক্স বলছে যে ওকে, যখন এটা তুমি রিসিভ করবে তখন সেটা তোমার ইনকাম, সে এটাকে যখন রিসিভ করবে তখন সেটাকে ইনকাম বলবে। সুতরাং ট্যাক্সের বেস অনুযায়ী এই অ্যাসেটের বেস সবসময় নীল থাকবে। ক্লিয়ার? আচ্ছা জি, থ্যাংক স্যার ইউ। এখানে আমার একটা কোয়েশ্চেন অ্যারাইজ হচ্ছে স্যার, একটু যদি বলবো শুনতে স্যার? পাচ্ছেন? ক্লিয়ার? জি জি স্যার, বুঝতে পেরেছি। স্যার তাইলে প্রিভিয়াস ওয়ানে যেটার কথা বলা হচ্ছে কমিশনের ইস্যুটা, সেই ক্ষেত্রে টেম্পোরারি ডিফারেন্সটা নাই কেন আনআর্নড কমিশনের ক্ষেত্রে? কমিশন তো দুইটাই সেম পেজে। অ্যাকাউন্টিং যেভাবে রেকর্ড করে, ট্যাক্সও ঠিক সেইভাবে রেকর্ড করে। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। বুঝতে পেরেছেন?
তাহলে আরেকবার এটা নিয়ে একটু আমি আসলে আপনি যদি আরেকবার একটু রিপিট করেন এই দুইটা ইস্যুটাই, একটা হচ্ছে যে ওইটার সাথে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন নাম্বার 2 এর আনআর্নড কমিশন এন্ড ডিভিডেন্ড রিসিভ, এই দুইটা জিনিস যদি আপনি যদি ডিভিডেন্ড ক্লিয়ার করেন রিসিভেবল আরেকবার। অলরেডি ডিসকাস, অলরেডি সেড। জি জি ওকে, হ্যাঁ হ্যাঁ এখন আসেন অলরেডি হ্যাঁ, আন কমিশনে আপনার অ্যাকাউন্টিং বলছে যে আইএফআরএস অনুযায়ী এটা অ্যাক্রুড বেসিসে আপনাকে ফলো করতে হবে। মানে আনআর্ন কমিশনটা হচ্ছিল অ্যাকচুয়ালি এটা লাইবিলিটি হবে। এবার আসেন ট্যাক্সও বলছে যে এই আনআর্ন কমিশন যখন আর্ন করবে তখন এটা ইনকাম হবে, তার আগে হবে না। তার মানে ট্যাক্সও এটাকে লাইবিলিটি ধরে নিছে। দুই ক্ষেত্রেই একই রকম নেচার কাজ করছে আর কি। মানে দুইটার বেস সেম, দ্যাটস ওয়াই এখানে কোনো টেম্পোরারি ডিফারেন্স নেই, বুঝছেন? বুঝতে পেরেছি। ওকে, লেটস কাম টু নাম্বার 4। নাম্বার 4 এ স্যার বলছে, আমার একটু কোয়েশ্চেন ছিল স্যার, একটু কি আচ্ছা করেন করছেন, এটা কিন্তু এখনো অনেক কিছু বাদ আছে, মানে শেষ করতে কিন্তু সময় লাগবে। দেখেন মানে একেবারেই শর্ট কোয়েশ্চেন, সেটা হচ্ছে স্যার আমরা ডিভিডেন্ড রিসেবল দেখালাম এই বছরে সাপোজ, যেখানে বলা হচ্ছে 20% দেখানো হবে ট্যাক্সেবলে। তো কোনো কারণে যদি পরের বছর অ্যাকচুয়ালি আমি যেই বছর পাচ্ছি ডিভিডেন্ডটা ওই বছর ট্যাক্স রেট চেঞ্জ হয়ে 30% হলো, তাহলে তখন তো আমার ট্যাক্স বেস 30% ধরে করতে হচ্ছে আমার ডেফার্ড ট্যাক্সটা। কিন্তু অ্যাকচুয়ালি তো আমি সেটা আমার এই বছরের অ্যাকাউন্টিং পিরিয়ডে দেখাচ্ছি 20% রেটে হতো যদি আমি অ্যাকচুয়ালি পেতাম আর কি। তাহলে এখানে 10% কি আমরা লস হচ্ছে না, মানে ইন্টারেস্ট না, রেট? কোনো লস হচ্ছে না। আপনি দেখেন ডিভিডেন্ড আপনি বলতেছেন যে স্যার এটা তো সাবসিকুয়েন্ট ইয়ারে যায় যদি আমার চেঞ্জ হয়ে যায়, আমি যখন জানবো চেঞ্জটা, রাইট, তার আগেই যদি অ্যাকাউন্টস ফাইনাল হয়ে যায়, রাইট, এটাই তো। চেঞ্জটা যদি আমি জেনে যাই তাহলে তো আমি ওইভাবে ক্যালকুলেট করবো, তাই না? ডিফার্ড ট্যাক্স ওইভাবে ক্যালকুলেট করবো। তার আগেই যদি আমি মানে অ্যাকাউন্টস ফাইনাল করি, আমি 10% 20% ধরে ফাইনাল করলাম। এখন কোনো কারণে ল চেঞ্জ হয়ে গেছে, তা ল চেঞ্জ হয়ে এটা আপনার রেট চলে আসছে 15%। তাহলে এটা পরের বছর আপনি ঠিক করে দেবেন, পরের বছর আপনি ওটা ওই 15% দিয়ে করবেন, অটোমেটিকলি ওই কারেকশন নিয়ে নেবে। বুঝতে পেরেছেন? জি ওকে স্যার। ওকে, কারণ আপনার কাছে তো যে রেট ছিল ওই রেট দিয়ে আপনাকে ক্যালকুলেট করতে হবে, তাই না? চেঞ্জিং রেটে অ্যাপ্লাই হবে। ওকে, নেক্সট আমরা 4 নম্বরে আসি। 4 নম্বরে বলছে পি কিউ আর ইনভেস্ট 40 মিলিয়ন ইনভেস্ট করছে ফিক্সড ডিপোজিটে। এটা ইনভেস্ট করছে 3 মান্থ চলে গেলে, দেখছেন এটা এই কাট অফ ডেট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। এখানে ইন্টারেস্ট রেট ছিল হলো 10% পার annum। তা এখন ইন্টারেস্টটা ব্যাংক দেয় কিভাবে? 1 বছর শেষ হলে বা ম্যাচুরিটি ডেটে দেয়। 1 বছর শেষ হলে না, ম্যাচুরিটি ডেটে দেয়। হ্যাঁ ইয়েস, সেটা আবার 1 ইয়ার শেষ হলে। তার মানে ব্যাংক ইন্টারেস্টটা দিচ্ছে 1 বছর শেষ হলে, তার আগে দিচ্ছে না। কিন্তু পিকিউআর তো এই 9 মাসের ইন্টারেস্ট ক্যালকুলেট করবে, তাই না? ইন্টারেস্ট ক্যালকুলেট করে সেই ইনকাম হিসাবে দেখাবে। জি স্যার। তাহলে দেখেন এই যে ইন্টারেস্ট ইনকাম দেখালো, এর এগেনস্ট একটা তাকে অ্যাসেট ক্রিয়েট করতে হবে, তাহলে ইন্টারেস্ট রিসিভেবল দেখাবে সে। ইন্টারেস্ট রিসিভেবল আর ইন্টারেস্ট ইনকাম দেখাচ্ছে, কিন্তু ট্যাক্স বলছে এই ধরনের ইন্টারেস্ট ইনকাম সে এটাকে ইনকাম হিসাবে কনসিডার করে না। সে কখন করে? যখন ব্যাংক এটা দিবে, তাই না? ব্যাংক এই 1 বছরের ইন্টারেস্ট দিবে, তখন সে এটাকে ইনকাম হিসাবে কনসিডার করে এরপর ট্যাক্স অ্যাপ্লাই করবে। ওকে, তাহলে দেখেন আমি এখানে ফার্স্টে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট বের করি, আর ট্যাক্স বেস তো নীল। ট্যাক্স বেস আপনারা বুঝতে পেরেছেন, এটা ট্যাক্স বেস নীল। কারেক্ট। ইন্টারেস্ট রিসিভেবল, রাইট। ইন্টারেস্ট রিসিভেবল আমরা কিভাবে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট বের করব? 40 মিলিয়ন ছিল, তাই না? 10%, রাইট? হ্যাঁ স্যার। 10% ইনটু 9/12, বুঝতে পারছেন? জি স্যার। 3 মিলিয়ন। তাহলে 3 মিলিয়ন অ্যাকাউন্টিং ক্যারি অ্যামাউন্ট, ট্যাক্স বেস নীল। ইন্টারেস্ট রেট 10%, ট্যাক্স রেট রেলেভেন্ট ট্যাক্স রেট 10%। কারেক্ট? ইয়েস স্যার। তাহলে এখানে অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট অ্যাসেটের ক্ষেত্রে যদি
ট্যাক্স বেসের থেকে বেশি হয় সেটা কি হবে? ট্যাক্সেবল টেম্পোরারি Taxable ডিফারেন্স। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স হবে স্যার। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্সের সাথে আপনি যদি এটা মাল্টিপ্লাই করেন, পার্সেন্টেজটা মার্কেট ডেফার্ড ট্যাক্স লায়াবিলিটি আসবে। ডিটিএল ওকে, দেখেন আপনারা বুঝতে পেরেছেন। ক্লিয়ার। এত সংক্ষেপে এইটা এইটা প্রেজেন্টেশন করা যায়, মানে ছোট্ট একটা ইসে প্রেজেন্টেশন করা যায়। কিন্তু অনেকে কিভাবে লিখবে জানেন? অনেকে এক একটার জন্য এক এক পেজ নিয়ে নেবে। আমি জানি, আমরা অ্যান্সার দেখছি, বা হাফ পেজ করে এক একটার জন্য করবে, মানে 5-6 পেজের এই অ্যান্সার লিখবে। এরকম যদি হয় তখন কিন্তু আপনার মানে মানে আপনি অ্যান্সার যদি ঠিকও করে আসেন, তারপরে এক আসলে আপনার টাইম নিয়ে নেবে 5 গুণ বেশি। আপনাকে কিন্তু কনসাইজ ফর্মে তৈরি করে করতে হবে, প্রেজেন্টেশন করতে হবে। এটা প্র্যাকটিস করলে স্যার মানে এটা মানে রাইট, চলে আসে। প্র্যাকটিস করলেই হবে। রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট। না আমি বলছি কেন, আমার তো খাতাও তো আমি দেখেছি, এই জন্য বলছি। Thank you. Next problem. Number 5. 1st January 2020. Sorry. Any questions so far? দেখা যাচ্ছে না? 1st January 2020. Machine was acquired on... আপনি কি স্যার একদম স্ক্রিপ্ট স্যার ইভালুয়েট করেন স্যার? না, আমি ইভালুয়েট করি না, বাট এখানে তো অনেক ধরনের এক্সাম হয়, ওই এক্সাম গুলো ইভালুয়েট করি আমি। বিভিন্ন সময় মক এক্সাম হয় না, ওগুলা খাতা দেয়, কিন্তু আইসিবির যে ফাইনাল এক্সামের খাতায় এটা আসলে মানে আমি জানিও না কি দেখে। কারণ যে ক্লাস নেবে সে খাতা দেখতে পারবে না, যে কোর্সিং করবে সে খাতা দেখতে পারবে না, সে ক্লাসও নিতে পারবে না। যারা ক্লাস নেয় তাদেরকে মানুষ শুধু চেনে, আর কোর্সিং যারা করে আর খাতা দেখে এদেরকে কেউ চেনে না। শুধুমাত্র আইসিবির এক্সাম কমিটি ছাড়া অন্য কেউ চেনে না। এক্সাম কমিটিতে যে কয়জন থাকবে কোশ্চেন গুলো স্যার যারা ক্লাস নেয় তারা করলে মনে হয় যে আর কি স্যার খাতা যে খুশি দেখুক, কিন্তু অন্তত কোশ্চেন প্যাটার্নটা স্যার যারা ক্লাস নেন তারা ক্লাস সিলেক্ট টিচারদের সাথে রিলেটেড হলে ভালো হতো। এটা আসলে গোপনীয়তার একটা বিষয় আছে, বুঝছেন? আপনি যখন মেম্বার হবেন তখন আপনি বুঝতে পারবেন যে জিনিসটা তখন অন্যরকম হয়ে যাবে। কারণ ধরেন আমাকে কোর্সিং করতে দিল, আমি তো যেগুলো আপনাদের পড়াইছি সব এগুলো কোর্সিং দিয়ে দেবো, রাইট? না, নর্মালি এখন ধরেন অপোজিট সেকশনে যদি কোনো স্টুডেন্ট থাকে তারা তো এগুলোর থেকে সব বঞ্চিত হবে। হ্যাঁ স্যার, এটা এবার লজিক আসলে আছে। প্রিভিয়াস ইয়ারে যারা ফেল করছে ওরাও তো বঞ্চিত হবে, ওরা এই ক্লাস করেনি। ইয়েস স্যার, অনেক পারমিটেশন কম্বিনেশন আছে, বুঝছেন? স্যার ব্যাপারটা এমনও না যে আপনি কোশ্চেন করলেই পাস করা যাবে, এমনও না আবার। সেটাও এমন না, আপনি যেটা বলছেন এমন না, তবে এটাও ঠিক যে আপনার জন্য ফেভারেবল হবে, যারা আমার ক্লাস করছে এতটুকু ফেভারেবল হবে যদি মানে মনোযোগ সহকারে শুনেন। আচ্ছা ওটা বাদ দেন, এখন বিষয় হচ্ছে হলো আপনার যদি কোর নলেজ অনেক ভালো থাকে, আপনার যে কোনো যেই কোশ্চেন করুক না কেন আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, on 1st January 2020 a machine was acquired on lease for a period of 4 years at annual lease rental of 28 million payable in advance. Interest rate implicit in the lease is 10%. Under tax law, payment are allowed on cash basis in the year of payment. Payment are allowed on cash basis in the year of payment. 5 নম্বরটা কিন্তু একটু কঠিন আছে, কারণ 5 নম্বরটা জানতে হলে আপনাকে IFRS 16 জানতে হবে। তাহলে দেখেন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কিন্তু ইন্টার রিলেটেড, তাই 5 নম্বরের জন্য একটা ওয়ার্কিং লাগবে। পাঁচ নম্বরের জন্য একটা ওয়ার্কিং লাগবে। ওয়ার্কিং 1, লিজ।
ফার্স্ট আমি লিজ লায়াবিলিটি বের করব। লিজ obligation. How much is the lease obligation? চারটা পেমেন্ট দেখেন, একটু ভালো করে দেখেন, চারটা পেমেন্ট। এই চারটা পেমেন্ট বছরের শুরুতেই ফার্স্টে পেমেন্ট করে দেওয়া হয়। তাহলে একটা পেমেন্ট অলরেডি করে দেওয়া হয়ে গেছে, দ্বিতীয় পেমেন্টটা হবে 1 বছর পরে, তৃতীয় পেমেন্টটা হবে 2 বছর পরে, আর চতুর্থ পেমেন্টটা হবে 3 বছর পরে। আর এইটার ইমপ্লিসিট ইন্টারেস্ট রেট হচ্ছে হলো 10%। তাহলে 10% অ্যাপ্লাই করে আগামী 3 বছর 28 মিলিয়ন করে যে পেমেন্ট হবে পার ইয়ারে, এইগুলাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। সেটা হবে আসলে আমার লিজ অব্লিগেশন। বুঝতে পেরেছেন? লিজ অব্লিগেশন আমরা ক্যালকুলেট করব এই যে 28 ডিভাইডেড বাই 1.1 প্লাস 28 divided by 1.1 square plus 28 divided by 1.1 to the power 3। আমি জানি আপনাদের অনেকের কাছে একটু কঠিন লাগছে, কোনো সমস্যা নাই। আপনারা IFRS 16 অবশ্যই পড়বেন, আপনাদেরকে পড়ানো হবে IFRS 16, তখন এটা ভেরি সিম্পল হয়ে যাবে। তবে এতটুকু জানেন, IFRS 16 এর লেসি অ্যাকাউন্টিং যেটা, সেখানে ফার্স্টে লিজ অব্লিগেশন এবং আরোই অ্যাসেট, রাইট অফ ইউজ অ্যাসেট ক্যালকুলেট করতে হয়। তা আমি লিজ অব্লিগেশন পেয়ে গেছি, বাট আরোই অ্যাসেট এটা প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করলেন না স্যার? হ্যাঁ স্যার, এটা প্রেজেন্ট ভ্যালু ডিটারমাইন করলেন না স্যার? লিজ লায়াবিলিটি খেয়াল করে নিয়ে প্রেজেন্ট ভ্যালু ডিটারমিন করছি এই যে। আচ্ছা, এটা কি একবারে করা যায় নাকি স্যার আলাদা করে একবারেই তো করা যায় না? মানে বারবার করবেন? 1.1 টু দি পাওয়ার 3 দিলে কি স্যার আসে নাকি এভাবে না যোগ না দিয়ে যোগ দিয়ে? না 1.1 টু দি ওটা ফর্মুলা আছে, মানে প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর অ্যানুইটি, ওটাতেও করা যায়। ওটাতে নিয়ে আসে ওটা টেবিল দেখে করতে পারবেন, ওটা একটা ফর্মুলা। আমি যেহেতু মাত্র 3 ইয়ার্স এর, এই জন্য বের করলাম। ঠিক আছে, ওকে। এখন আসেন, আরোই অ্যাসেট হচ্ছে হলো এই যে লিজ অব্লিগেশন সাথে প্লাস যে অ্যাডভান্স রেন্টাল। বছরের শুরুতেই কিন্তু আপনি অ্যাডভান্স রেন্টাল দিয়ে যাচ্ছেন 28 মিলিয়ন, রাইট? তাহলে আপনি পেয়ে গেলেন এখানে টাকা ইন মিলিয়ন, রাইট? তাহলে আরওই অ্যাসেট এবং লিজ অব্লিগেশনের ইনিশিয়াল রিকগনিশন পেয়ে গেছেন। এখন আসেন, লিজের এই কন্ট্রাক্টটা হয়েছে 1 জানুয়ারিতে, 31 ডিসেম্বরে এগুলোর ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে, রাইট? 31 ডিসেম্বরে এগুলোর ক্যারিং অ্যামাউন্ট বের করতে হবে। তা আরওই অ্যাসেটের ক্যারিং অ্যামাউন্ট তো আপনি পেয়ে যাচ্ছেন 31 ডিসেম্বরে। এগুলো হয়েছে হলো 1 জানুয়ারি 2020 সালে, রাইট? ডিসেম্বর যেটা আজকের ডেট, তাই না? যদি আজকে 23, ওকে। এই ডেটে আপনাকে এগুলোর অ্যামাউন্ট বের করতে হবে। আর ওই অ্যাসেটের অ্যামাউন্ট বের করা ভেরি সিম্পল, ডিভাইডেড বাই 4 ইয়ার্স এর কন্ট্রাক্ট ছিল না? 4 ইয়ার্স এর তার ডিভাইডেড বাই 4 দিলে আপনি তো এটা ডেপ্রিসিয়েশন বেরোলো, তাই না? 1 বছরের আপনার 1 ইয়ার গেছে, তাহলে 3 দিয়ে ইনটু করতে হবে। ক্লিয়ার? বাট লিজ অব্লিগেশনটা বের করতে হলে আপনাকে অ্যামortization শিডিউল তৈরি করতে হবে। তাহলে লিজ অব্লিগেশনটা আমরা পরে এখানে নিয়ে যাই, বের করি। আরওইউ অ্যাসেটের কনসেপ্টটা তো স্যার ক্লিয়ার না। কিন্তু বললাম যে এটার পর আলাদা ক্লাস নেওয়া হবে। আরওইউ অ্যাসেট হচ্ছে হলো, ধরেন আপনার একটা কোম্পানি, রাইট? সে একটা ল্যান্ডলর্ডের কাছ থেকে 4 বছরের জন্য লিজ নিছে। এখন এই 4 বছর এর ভিতর ল্যান্ডলর্ড ইচ্ছা করলে তাকে উঠাই দিতে পারবে না, আবার সেও যাবে না,
তাহলে এই যে 4 বছর তার অ্যাসেটটা ব্যবহার করার যে রাইট, এই রাইটটাই আসলে একটা অ্যাসেট। আচ্ছা আচ্ছা ক্লিয়ার? জি আর লিজ অব্লিগেশন এই 4 বছর ধরে যেহেতু সে এখানে থাকবে, সে ইচ্ছা করলে এখান থেকে যাইতে পারবে না, তাহলে তো তার একটা অব্লিগেশন ক্রিয়েট হচ্ছে। কারণ এই হ্যাঁ 4 বছরে যা কিছু পেমেন্ট করবে সেটা হলো তার অব্লিগেশন। অব্লিগেশন তাহলে যা কিছু পেমেন্ট করবে মানে কি, তিনটা পেমেন্ট করবে, সেই তিনটা পেমেন্টকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসছে, সেটা লিজ অব্লিগেশন। ওকে। আচ্ছা আর ওই অ্যাসেট হচ্ছে হলো এই লিজ অব্লিগেশনের সাথে আরো যদি অ্যাডভান্স দিয়ে থাকে সেটাও অ্যাড হবে, সেটা ওই যে অ্যাড হয়েছে 28 মিলিয়ন। ক্লিয়ার? জি স্যার স্যার এটা কি আমরা আগে স্যার আইএস 17 আমরা ওই যে অপারেটিং এক্সপেন্স রেন্টাল এক্সপেন্স দেখাইতাম যে ওটাই এখন কি 16 আর ওই ইউএসএ রাইট রাইট। IAS 17 এ যেটা রেন্টাল এক্সপেন্স দেখাচ্ছেন মানে অপারেটিং লিজ হিসাবে, সেটা এখন এসেট হিসেবে এখন ইয়ে করতে হবে, রিকগনাইজ করতে হবে। ওয়ান অ্যাকাউন্টিং মডেলে চলে গেছে, এটা এটা কি আর স্যার এইভাবে অপারেটিং দেখা যাবে না। আর ওই অ্যাসেটটা কি স্যার ইয়ার ওয়াইজ কমতে থাকবে? এটা পরবর্তী বছর আরো কমবে? এই যে হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ প্রত্যেক বছরে কমতে থাকবে। চার দিয়ে ভাগ দিয়ে ওই এক এক ভাগ করে কমতে রাইট থাকবে। রাইট। ওকে স্যার জি স্যার স্টেট লাইনে আমি 4 বছরে ভাগ করে দিয়েছি। জি এবার আসেন লিজ অব্লিগেশন। লিজ অব্লিগেশনের ওপেনিং ব্যালেন্স ছিল দিস অ্যামাউন্ট, রাইট? জি স্যার এটা ছিল। এখন আসেন ইন্টারেস্ট অ্যাক্রু করেন। ইন্টারেস্ট, how much interest on this amount? 10%, 10%. right? এখন আসেন, স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ। স্যার আমাদের যে এই যে 4 বছরের যে লিজ টার্ম, এটা টার্মিনেশন যদি ক্লজ থাকে যে 1 মান্থ বা 2 মান্থ, তখন কি এটা লিজ অব্লিগেশন যাবে? হ্যাঁ যাবে। এই জন্য তো বলছি যে পুরো ওই স্ট্যান্ডার্ডটা পড়াতে হবে আপনার, যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট টিচার এক একটা স্ট্যান্ডার্ড নাই, এই জন্য একটু প্রবলেম। কারণ এখানে তো কয়েকজন টিচার ক্লাস নেবে, রাইট? ওটা কেন ঠিক আছে। যাবে এটার এক্সপ্লেনেশন সব করতে হলে আপনাকে পুরো IFRS 16 এখন পড়ানো শুরু করতে হবে আমার। তারপরে যেহেতু আপনি পার্টিকুলার কোশ্চেনটা করছেন, এই কোশ্চেনের অ্যান্সার আমি দিয়ে দিই। প্রথমত হচ্ছিল লিজ, লিজে এই যে আরওই আছে, এটা লিজ অব্লিগেশন, এটা বাইন্ডিং কন্ট্রাক্ট থেকে আসছে। কনসেপ্টটা আসছে বাইন্ডিং কন্ট্রাক্ট থেকে। বাইন্ডিং কন্ট্রাক্ট যদি না হয় তাহলে আপনি কেন অব্লিগেশন দেখাবেন, তাই না? জি আর বাইন্ডিং কন্ট্রাক্ট যদি না হয় আপনি কেন অ্যাসেট দেখাবেন? অ্যাসেট তো দেখাতে পারবেন না। আপনারা 2 মাসের নোটিসে যদি তাড়াই দেয়, তাহলে কিসের আপনার আরওই অ্যাসেট? আপনার কি কোনো আছে? নাই। এখন আসেন, যখন IFRS 16 ফার্স্টে আসলো, কোনো কোম্পানি এই দেখাবে না, বলে যে আমরা তো দুই মাসের নোটিসে বেরোয় যেতে পারবো। আমরা কেন এইসব ঝামেলার ভিতর যাবো? এইসব ব্লিজ এসব দেখানো আমাদের অনেক ঝামেলা, এটা করবো না আমরা। তখন আমি KPMG তে ছিলাম, যাই হোক এটা আরো 4 বছর আগের কথা। তা তখন আমরা বললাম যে না ভাই, তোমাকে দেখাতে হবে, তোমাদেরকে দেখাতে হবে। আমাদের ক্লায়েন্ট গুলো ভালো ছিল, যাই হোক ওরা বুঝতো, মাল্টিনেশনাল ক্লায়েন্ট ছিল সব। তো ওদেরকে আমরা বুঝালাম যে দেখো, এটা তোমাকে দেখাতে হবে। কেন দেখাতে হবে আমরা একটু এক্সপ্লেইন করি। প্রথমত, তুমি 3 মান্থের নোটিস চলে যেতে পারবা, ঠিক আছে, কিন্তু তুমি কন্ট্রাক্টটা করছো 5 বছরের জন্য। IFRS 16 বলছে যে তোমার এই 5 বছরের ভিতর তোমার ইন্টেনশন নাই। ফার্স্ট, ডু ইউ হ্যাভ এনি ইন্টেনশন টু সুইচ ওভার উইথিন 6 মান্থ অর 3 মান্থ? অ্যান্সার ইজ নো, বিকজ ইউ হ্যাভ এ ভেরি গুড সেট আপ, right? You have a very জি good স্যার setup on the premises, and you have no intention to switch over the 3 months or 6 months, right? ইয়েস If this is the case, your intention is not to switch this location within this next 5 years. ইয়েস বুঝতে পারছেন? তাহলে জি এটাকে স্যার কনসিডার করে সাবস্টেন্স ওভার ফর্ম নামে একটা নাম শুনছেন আপনারা, তাই না? সাবস্টেন্স ওভার ফর্ম, এটা অনেকেই শুনছেন, আমি থিওরিতে পড়াবো। তাহলে এই সাবস্টেন্স ওভার ফর্মে বলছে যে আপনাকে সাবস্টেন্সটা কনসিডার করতে হবে, যে ইন সাবস্টেন্স সে এখান থেকে ত্যাগ করবে না। যদিও সে কন্ট্রাক্টে বলছে যে 3 মান্থের ভিতর সে চলে যেতে পারবে, কিন্তু ইন সাবস্টেন্স এখানে যাবে না, সে যে সেটআপ নিয়ে বসছে। জি স্যার যেহেতু সে এখন যে সেটআপ নিয়ে বসছে, সেই সেটআপ নিয়ে বসে যাবে না, সেহেতু এটা তার আসলে অব্লিগেশন ক্রিয়েট করতেছে। জি তার স্যার মানে আগামী 5 12 মান্থ বছর সে থাকবে। 12 মান্থের কি স্যার কি একটা ক্লজ আছে না IFRS 16 এ? ভাই আমি তো এই জন্য বললাম, যে প্রথমে বললাম না যে আপনাদের পুরো IFRS 16 আবার পড়াতে হবে। পুরো ডাইভার্ট হয়ে 10টা বেজে গেছে, কিন্তু ডাইভার্ট হয়ে আমরা আরেকটা স্ট্যান্ডার্ডে চলে গেছে।
কারণ পুরো আইফারএস 16 এ তো অনেক কিছুই বলা আছে, সেগুলো তো সব পড়াইতে গেলে আপনাকে আরেকটা ক্লাস লাগবে আইফারএস ঠিক আছে 16 স্যার। জি আন্ডারস্ট্যান্ড মি? ইয়েস স্যার। তা আপনি যে ক্লাসটা বলছেন এটা তো বুঝাইতে গেলে আমার 10টা মিনিট সময় লাগবে ফুল। জি স্যার। ওকে, তা এখন আসেন, এখন আপনি সেকেন্ড কোর্সিং করতে পারেন স্যার, তাহলে তো ইচ্ছা করলে লেসারও তো আপনাকে কিক আউট করতে পারে 3 মান্থের ভিতর। ইয়েস অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলছে লেসরের ইন্টেনশনটাকে এখানে ইগনোর করতে হবে। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কেন বলছে, এটার পর লজিক আছে, কারণ লেসর নরমালি বলবে না এটা। ইয়েস লেসর নরমালি বলবে না, ওরকম পরিস্থিতি হলে তো লেসি কখনোই লেসরের কাছে আসবে না, কারণ লেসি কোটি কোটি টাকা খরচ করে ওই জায়গা একটা সেট আপ নেছে। ইয়েস ওকে, বুঝতে পারছেন এখন কেন বাইন্ডিং কন্ট্রাক্ট ওই 3 মান্থের নোটিস থাকলেও জি স্যার। ইনসাবস্টেন্স ইট ইজ বাইন্ডিং কন্ট্রাক্ট। এখন আপনি বলছেন যে 12 মান্থের একটা বিষয় আছে, ইয়েস 12 মান্থের বিষয় আছে। লিস্টটা যদি লেস দেন 12 মান্থ হয় বা 12 মান্থ পর্যন্ত হয়, তাহলে এটা আসলে টাইম ডিউরেশনটা লিজ অ্যাকাউন্টিং এ আসবে না। ইয়েস স্যার। একটা হচ্ছে 12 মান্থ অর লেস দেন 12 মান্থ, আর একটা হচ্ছে লো ভ্যালু আইটেম। লো ভ্যালু আইটেমটাকেও আপনি ইগনোর করতে পারবেন। ওকে, ইয়েস, এটা কি স্যার 5 লাখ? না না, এই ধরনের কোনো 5 লাখ এর কোনো উল্লেখ নাই। অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড কখনো ডিজিট উল্লেখ করে দেয় না। ওকে, ওকে স্যার। আচ্ছা, আমরা এখন যেখানে ছিলাম, লিজ অব্লিগেশন এটা ছিল, ইন্টারেস্ট আমি অ্যাড করলাম, তাহলে 31 ডিসেম্বরে আমার লিজ অব্লিগেশন কত আসলো, এটা আসলো, রাইট? 31 ডিসেম্বরে। হ্যাঁ, পরবর্তী দিন জানুয়ারিতে যায় আপনার আবার কি হবে, জানুয়ারিতে যায় আবার 28 মিলিয়ন এর থেকে লেস করবেন পরের দিন, কিন্তু 31 ডিসেম্বরে কিন্তু আপনার এটা ভ্যালু আসতেছে এটা। ক্লিয়ার? তাহলে দেখেন এখানে কি আসছে, নেট লিজ অব্লিগেশন নেট লিজ অব্লিগেশন কত আসতেছে, এটা মাইনাস 31 ডিসেম্বরে 3 মিলিয়ন। এই 3 মিলিয়নের হচ্ছে আপনার টেম্পোরারি ডিফারেন্স 3.37 মিলিয়ন। বুঝছেন? তাহলে এই টেম্পোরারি ডিফারেন্সটাকে আমি কি বলবো, নেট লিজ অব্লিগেশন। কমার্স। ওকে, এটার অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, বাট ট্যাক্স বেস নীল। বুঝছেন? তাহলে এখান থেকে কি বেরোলো, ট্যাক্স রেট হচ্ছিল 30%। লাইবিলিটি স্যার, taxable temporary difference. তাহলে এটা ট্যাক্সেবল না ডিডাক্টেবল বলেন? Taxable হবে স্যার। ট্যাক্সেবল টেম্পোরারি ডিফারেন্স, রাইট। ডিফার্ড ট্যাক্স ট্যাক্সেবল কেন হবে, ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, ইটস নট অ্যাসেট, ইটস লাইবিলিটি, রাইট? দিস ইজ ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স। ওকে, ডিফার্ড ট্যাক্স অ্যাসেট। দেখেন এখানে কাট অফ ডেটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সকালে যাই, পরের দিন সকালে যাই কিন্তু 28 মিলিয়ন কমে যাবে, রাইট? কারণ আপনি এখনো পেমেন্ট করেননি। On 1st January, machine acquired on lease for a period of 4 years, an annual lease rental of 28 million, payable in advance. Payable in advance. তার মানে কি,
এটার পেমেন্টটাই পেয়েবল ইন অ্যাডভান্স বলতে বলেছে, পেমেন্টটা অ্যাডভান্স হয়। ওকে, তার মানে ওটা পেমেন্ট হয়নি, পরবর্তী বছরের শুরুতে এটা পেমেন্ট হবে। হ্যাঁ, ওকে, সো দ্যাটস অল ফর টুনাইট। নেক্সট এটা আপনারা সলভ করবেন। হ্যাঁ, আর একটা আছে, এটা হলো নাম্বার 6। নাম্বার 6টা একটু একটু ডিফিকাল্ট আছে, ইটস নট ভেরি সিম্পল। আমি একটু আলোচনা করে দিই। এখানে দেখেন, 1st January PQR acquired a plant at cost এত, it has been depreciated on a straight line basis over the next 6 years. PQR also obliged to incur decommissioning cost এত at the end of useful life of the plant. Applicable tax rate is 8%. এই যে decommissioning cost, এটাকে dismantling cost বলে, এটার নাম শুনছেন তো, তাই না? ডিসমেন্টেলিং কস্টটাকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে এসে এটা অ্যাসেট হিসেবে রিকগনাইজ করা হয়, রাইট? তাহলে এখানে 250 মিলিয়ন এর সাথে এই যে 50 মিলিয়ন যেটা আজ থেকে আরো 6 বছর পরে খরচ করা হবে, সেটাকে 8% অ্যাপ্লাই করে আমি প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। যেটা হবে সেটা 250 মিলিয়নের সাথে অ্যাড করে দেব। এটা হচ্ছিল আমার অ্যাসেটের কি, অ্যাসেটের বেস ভ্যালু অ্যাকাউন্টিং অনুযায়ী, রাইট? এইবার এটারে আমি ডেপ্রিসিয়েট করে নিয়ে যাব কি 1 জানুয়ারি 17 থেকে নিয়ে যাব 31 ডিসেম্বর 2020-এ। ক্লিয়ার? এবার আসেন ট্যাক্স অনুযায়ী, আসেন ট্যাক্স অনুযায়ী কি বলছে। এই যে decommissioning cost will be allowed for tax purpose when paid. Tax depreciation rate for all owned fixed asset is 10% on reducing balance value. তাহলে ট্যাক্স ডেপ্রিসিয়েশন হচ্ছিল 10%। তাহলে এই 10% ইউজ করে আমি কি করব, ট্যাক্স ক্যারিং অ্যামাউন্ট বের করবো বা ট্যাক্স বেস বের করবো। রিমাইন্ডেড, ট্যাক্স বেসের ক্ষেত্রে কিন্তু এই 50 মিলিয়ন আসবে না, শুধু 250 মিলিয়নের উপর করবেন। তারপর আরো পার্থক্য, দুই একটা স্ট্রেট লাইন আর একটা রিডিউসিং ব্যালেন্স রাইট, থাকে। আর একটা রিডিউসিং ব্যালেন্স, এই দিয়ে একটা পার্থক্য আসবে। ওকে, তো এটা আমরা এখানে এখানে করতেও পারি, এখানে খুব বেশি সময় লাগবে না। তাহলে দেখেন, এই প্রফেশনাল লেভেলে কি অ্যাকাউন্টিং এত ইজি, এটা তো বুঝতে পারছেন। এই এই প্রবলেমটা দেখেই তো বুঝতে পারছেন। প্রফেশনাল লেভেলের অ্যাকাউন্টিং আর ওই সার্টিফিকেট লেভেলের যে অ্যাকাউন্টিং করে আসছেন, ফার ফার ডিফারেন্স। সুতরাং বি অ্যালার্ট। এটা কি ছিল? প্লান্ট। প্লান্ট, তাহলে প্লান্টের অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আপনাকে ওয়ার্কিং করে বের করতে হবে। এখানে নট ভেরি সিম্পল। ওয়ার্কিং 2, সরি, ক্যারিং অ্যামাউন্ট। প্রথমে কস্ট ছিল কত, প্ল্যান্ট ক্যারিং অ্যামাউন্ট, এটা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট, অ্যাকাউন্টিং 250 আর ট্যাক্স বেস। আপনাকে দুইটা বের করতে হবে। অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্টে কস্ট ছিল 250 মিলিয়ন, রাইট? এখানেও 250 মিলিয়ন। এখানে হচ্ছিল ডিসমেন্টেলিং কস্ট যোগ হবে, প্রেজেন্ট ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ ডিসমেন্টেলিং, ডিসমেন্টেলিং 50 মিলিয়ন, তাই না? জি স্যার। এটাকে প্রেজেন্ট ভ্যালু দিয়ে নিয়ে আসবো 1.08 টু দি পাওয়ার 6। ওকে, বাট এটাই আসবে না এই ধরনের কোনো কিছু। ওকে, এবার আসেন ক্যারিং অ্যামাউন্ট। তাহলে আমরা কোন ডেটে ছিলাম? 1 জানুয়ারি 17। এই যে অ্যামাউন্টটা বেরোলো, এটা হলো 1 জানুয়ারি 2017 এর অ্যামাউন্ট বেরোচ্ছে। এবার আমি এখান থেকে বের করবো 31
ডিসেম্বর 2020. 2020। তাহলে কয় বছর গেছে? 17, 18, 19, 20। 4 বছর। 4 বছর চলে গেছে, তাই না? জি স্যার। ক্যারিং অ্যামাউন্ট বের করবো। তো 6 দিয়ে আমি ভাগ করলাম, 2 বছর আছে, তাই না? 2 ইয়ার্স। কারেক্ট? আর এটা কিভাবে বের করবো? এটা আসলে রিডিউসিং ব্যালেন্স মেথডে। স্যার ওয়ার্ক করে করতে হবে, একবারে বের করা তো মনে হয় সুযোগ কম, ইয়ারলি কমাইয়া তারপরে করতে হবে স্যার। না, একবার ডিরেক্ট করা যায়, আপনারা জানেন না এই ফর্মুলা, আমি শিখাই দেবো। জি স্যার। আচ্ছা, the dismantling cost will be allowed for tax purpose and আচ্ছা tax depreciation rate all tax depreciation rate দিয়ে আছে, কিন্তু অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন হচ্ছিল স্টেট লাইন বেসিসে করব, রাইট? স্টেট লাইন, এই যে বলে দিচ্ছে স্টেট লাইন, তার মানে 6 ইয়ারের উপর স্টেট লাইন মানে 6 দিয়ে ভাগ করে দিলে হবে অ্যাকাউন্টিং ডেপ্রিসিয়েশন, ঠিক আছে? এখন আসেন ট্যাক্স ডেপ্রিসিয়েশন, আমার যেহেতু রিডিউসিং ব্যালেন্স মেথডে বলছে, তাহলে 1 বছরে কমবে হচ্ছে হলো 90% দিয়ে করলাম, এর পরের বছর আবার এরপর 90% দেয়, এর পরের বছর আবার এরপর 90% দেয়, 3 বছর গেল, এর পরের বছর এটার পর, স্যার 164 হয়। রাইট? এটা কি সময় লাগছে? আপনি যদি এখন পরীক্ষায় ওইভাবে 1 বছর 1 বছর করে ওয়ার্কিং করে বের করেন, তাহলে আপনি শেষ পুরো। দেখবেন যে 60 মার্কের অ্যান্সারও করতে পারেন না, 50 মার্কের অ্যান্সার দেই আপনি শুয়ে পড়ছেন। আপনাকে পুরো কনসাইজ ফরম্যাটে করতে হবে অ্যাকাউন্টিং। পরীক্ষায় জাস্ট এই ফর্মুলাটা লিখে দিবেন, আর কিচ্ছু হবে না, কিছু লাগবে না। ফর্মুলাটা লিখে দিয়ে ইকুয়াল টু ক্যালকুলেটর চাপ দিবেন, হয়ে যাবে। আমি সরি, আমি খুব ইনফর্মাল কথা বললাম আপনাদের সাথে, আপনারা মাইন্ড করেন না কিন্তু, হ্যাঁ? না না ঠিক আছে না স্যার। ফর ইউর লার্নিং, ওকে? ইতে তো আর পরীক্ষায় তো আর এক্সেল ফরম্যাট থাকবে না ওখানে, ওই যে আরে ভাই, এক্সেল ফরম্যাট তো আপনি ক্যালকুলেটরে বের করবেন, আপনি এত এটা এটা খাতায় লিখতে হবে না। জি জি খাতায় তো লিখতে হবে, অবশ্যই খাতায় লিখতে হবে, তো অবশ্যই এই ফর্মুলা লিখে দেবেন, ফর্মুলাটা লিখতে হবে তো অবশ্যই খাতায়। জি স্যার। নো ওয়ারিস, এই ফর্মুলা লিখে আপনি বের করবেন, 100% মার্ক পাবেন আপনি, ওকে? তাহলে এখানে দেখেন অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট হচ্ছে হলো, এই যে আমি লিংক করতেছি, আর আপনি এখানে দেখে পাতায় দিবেন, এটা তো খাতায় লিংক করা লাগবে না, তাই না? আর ট্যাক্স বেস, এক্সেল এটা আমাদের দিয়ে দিয়েন স্যার, পরে বোঝার জন্য প্র্যাকটিসের জন্য সুবিধা হবে। ঠিক আছে, দিব সমস্যা নাই, নো প্রবলেম। 30%, রাইট? ট্যাক্স রেট ইজ 30%। Yes, sir. 30%. Tax base is more, right? ট্যাক্স বেস যদি বেশি হয় অ্যাসেটের ক্ষেত্রে, তাহলে সেটা ডিডাক্টেবল টেম্পোরারি টু deductible temporary difference, deferred tax asset. Okay, so it's done. এবার আসেন ডিকমিশনিং কস্ট। ডিকমিশনিং কস্ট এটা কিন্তু একটা লাইবিলিটি, তাই না? এটা একটা লাইবিলিটি। তাহলে ডিকমিশনিং কস্ট যদি একটা লাইবিলিটি হয়, আপনি কিন্তু একবার অ্যাসেট দেখাচ্ছেন, সাথে সাথে এটা লাইবিলিটি হিসাবে রিকগনিশন করতে হবে। তাহলে এই লাইবিলিটির অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, বাট ট্যাক্স বেস কি? ট্যাক্স বেস কি? নীল। যখন এটা পেমেন্ট করা হবে সেটা হবে তখন। তাহলে এটা আসেন ডিকমিশনিং কস্ট, ডিসমেন্টেলিং কস্ট, প্রভিশন ফর dismantling cost. Provision for dismantling cost এর নিচেই ক্যালকুলেট করছি আমরা। How was the dismantling cost? This one, right? Yes, sir. এটা অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, বাট ট্যাক্স বেস ইজ নীল। Yes, sir. Yes, sir.
এটা কিন্তু আপনারা নলেজ লেভেলে শিখছেন আমার মনে হয়, শিখছেন না, শিখাইছেন আপনাদের প্রভিশন ফর ডিসমেন্টলিং কস্ট কিভাবে অ্যাকাউন্টিং করতে হয়? জি স্যার। ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স হবে ডিডাক্টেবল টেম্পোরারি ডিফারেন্স, রাইট। প্রভিশন ফর ডিসমেন্টলিং কস্ট, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট আছে, অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট ইজ greater than tax base. Okay, that's great. এরপরে আর কি আছে? We are at the very ending of our class. ক্লাস আসলে অনেক বেশি লেন্দি হয়ে গেছে, সরি ফর দ্যাট। আপনারা আসলে অনেক কোশ্চেন করছেন তো এই জন্য ওইগুলো অ্যান্সার দিতে দিতে কিন্তু ক্লাস লেন্দি হয়ে গেছে। স্যার একটা প্রশ্ন ছিল তো স্যার, এই যেটা লাস্ট ওয়ান, লাস্ট বাট নট দ্য লিস্ট। 1st July 2021 period sold one of its building at 60 million. This building were acquired on 1st January at a cost of 100 million each, having a useful life of 30 years. What do you think? sold one of its 4 buildings 60 million. These buildings. No deferred tax here. I see there is no deferred tax here. Okay, because building টা সেল করে দিয়েছেন, তার মানে কি অ্যাকাউন্টিং ক্যারিং অ্যামাউন্ট নাই কোনো। জি স্যার। এই জিনিস সেল করে দিয়েছেন, ওটা তো আর 31 ডিসেম্বরে কোনো অস্তিত্ব নাই, রাইট? জি স্যার, কোনো অ্যাকাউন্টেই নেই। Okay, so thank you very much. Thanks for your spontaneous participation. I think we'll meet in the next class. Thank Until you, now, sir. be well and healthy. স্যার আমি একটা প্রশ্ন জানতে চাইছিলাম। Sure. স্যার আপনি আমাদের সাথে কয়টা ক্লাস করবেন? ক্লাস আসলে অ্যালোকেটেড ক্লাস তো আসলে কম, বাট ইনস্টিটিউশন আমাকে এর বাইরেও দু একটা ক্লাস দেয়, দু একটা সেশন দেয়, 8 to 10। তারপর ক্লাসগুলো খুব ভালো হয় স্যার। স্যার অনেক ভালো লাগছে স্যার, নেক্সট এজন্যই আমি ক্লাসের জিজ্ঞেস সাবজেক্ট করছি কি স্যার। হবে? আচ্ছা, নেক্সট ক্লাসের সাবজেক্ট, ভেরি গুড পয়েন্ট। নেক্সট ক্লাসে যেহেতু আমাদের ডেফার ট্যাক্স শেষ হয়ে গেলো, ডেফার ট্যাক্স আপনারা একটু বাসায় দেখেন, আমি স্টাডি ম্যাটেরিয়ালস গুলো দিয়ে দিব। নেক্সট ক্লাসে আমরা দেখব, একটু আমি আমার এটা যাই, এক্সেল শিটে যাই। এখানে একটা জিনিস আমি ক্লাসিফাই করছিলাম, সেটা হলো কোনটার ওয়েট কতটুকু। এখানে নেক্সট সেশনে আমরা যে জিনিসটা আলোচনা করব, আমি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ওকে, IFRS 9 আর IAS 32 এই দুইটার স্যার ডিসকাশন করবেন। হ্যাঁ, এই দুইটার উপর ডিসকাশন। তো আমরা কি স্যার IFRS 9 is মানে ভেরি কমপ্লেক্স এরিয়া, রাইট? এগুলো কি দেখে আসবে তাহলে স্যার IFRS 9 এবং IAS 32? হ্যাঁ, IFRS 9 এবং IAS 32 আপনাদের টেক্সট বইটা একটু দেখেন। হ্যাঁ, ইয়েস স্যার, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। হ্যাঁ, ওকে, ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আজকে যে ক্লাসটা করালেন স্যার, এই ক্লাসটা আসলে বইয়ের কোন টপিকের সাথে স্যার আমরা মিলাতে পারবো যদি বইটা আমরা পড়তে চাই, আর এটা একটা হেল্পিং এর জন্য। সরি স্যার, যে ক্লাসটা আজকে করালেন এটা বইয়ের কোন টপিকের সাথে মিলতে পারে? আর আসলে বইয়ের আপনার IAS 12 এর ডিসকাশন মানে ভেরি লিটল বিট আছে, রাইট? খুবই অল্প দেওয়া আছে স্যার, খুবই অল্প দেওয়া আছে, রাইট? এই জন্য আমি আপনাদেরকে কমফোর্ট দেওয়ার জন্য আমি আলাদা একটা নোটশিট তৈরি মানে আলাদা একটা শীট তৈরি করে দিয়েছি। এটা পড়লে আপনার শুধু এই প্রফেশনাল লেভেল বলবো না, তার থেকে মানে প্রফেশনাল লেভেল অ্যাটলিস্ট আপনার কোনো কোশ্চেন বাধার কথা না, যদি পড়ে বুঝতে পারেন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার কোন চ্যাপ্টারটা কভার করেছে স্যার আজকের টপিকটা মোস্ট প্রবাবলি চ্যাপ্টার 3 বা 4 এ আছে এরকম, চ্যাপ্টার 2 তে আছে। চ্যাপ্টার 2 তে আছে, রাইট? চ্যাপ্টার 2 তে আছে, চ্যাপ্টার 2 তে আছে। হ্যাঁ, চ্যাপ্টার 2 তে খুব আছে, শর্ট, খুবই শর্ট আছে, but if you analyze your past year courses, then you could understand মানে how important this standard is. Okay,
স্যার সেকেন্ড চ্যাপ্টারে দুই পৃষ্ঠার মধ্যেই শেষ করে দিয়েছে। Right. That's why I taught you very elaborately. Okay. জি So, স্যার। Okay, sir. Thank you, sir. Thank you, nothing sir. to be worried. আপনারা বাসায় পড়েন। থ্যাংক ইউ আপনার First year নোটশিটটা একটু কাইন্ডলি মেইল করে দিন স্যার। খুঁজে পাইলাম না এই জন্য। Sure. Thank you very much. Thanks sir. for your good participation. Thank you, sir. Thank you.